আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ক্লাস টপিক নিওপ্লাজম। আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর আকিব হোসেন। বর্তমানে আমি রেসিডেন্ট ফেজ এ নেফ্রোলজি ইন বিএসএমইউ হিসেবে কর্মরত রয়েছি। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্যাথোলজির সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নিওপ্লাজম। এবং নিওপ্লাজম থেকে দেখা যায় টোটাল প্যাথোলজিতে যেই প্রশ্ন আসে তার অর্ধেকই নিওপ্লাজম থেকে। এই চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝতে হবে এবং বুঝিয়ে নিতে হবে। রেসিডেন্সি পরীক্ষায় এখান থেকে, অর্থাৎ বিগত রেসিডেন্সি পরীক্ষায় এখান থেকে 5 থেকে 6 নম্বর এসেছে। তো কোনোভাবেই এটা ইগনোর করা যাবে না। এটা আমি লেকচার শিট থেকে নিচ্ছি না, এটা স্লাইড থেকে নিব। তবে লেকচার শিট বেস্ট স্লাইড তৈরি করা হয়েছে। এক্সট্রা যা পড়াবো, যেগুলো লিখে নিতে বলবো সাথে সাথে লিখে নিবেন, এবং যেগুলো বলবো পরে লেখার জন্য সেটা পরে লিখে নিবেন। ঠিক আছে? আশা করি সম্পূর্ণটা সময় থাকবেন এবং এই চ্যাপ্টার যে যত সুন্দর করে প্রিপেয়ার করতে পারবে তার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে? তো ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস প্ল্যান প্রতি ক্লাসের মতো আমার ক্লাস স্পট এক্সাম দিয়ে শুরু হবে। স্পট এক্সামের উদ্দেশ্য হচ্ছে ক্লাসের আগে আপনি ওই চ্যাপ্টার সম্পর্কে কতটুকু জানেন এবং আপনি যাতে পরে কোরিলেট করতে পারেন সেজন্য এটা নেওয়া। খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই, জাস্ট 1 মিনিট 45 সেকেন্ড নিব। এরপর মার্কস ডিস্ট্রিবিউশন দেখাবো, দেন টপিক লিস্ট অর ইন্ডেক্সটা আমি ক্লিয়ার করে দিব। দেন উই নো দ্য ডিটেইলস ফ্রম টপিক লেকচার শিট, সলভ অফ স্পট এক্সাম যেটা আমি আগে করিয়ে দিব, শর্ট সাজেশন এন্ড রিভিউ দ্য টোটাল চ্যাপ্টার। শেষে আমি একটা শর্ট সাজেশন দিব এবং টোটাল চ্যাপ্টারটা রিভিউ করে দিব। দেন ফিডব্যাক এন্ড এন্ডিং সেশন। তো স্পট এক্সাম টাইম 1 মিনিট 45 সেকেন্ড। আপনারা প্রত্যেকে অ্যান্সার করবেন, প্রত্যেকেই, প্লিজ কেউ ইগনোর করবেন না। প্রত্যেকের সাথে যদি প্যাড থাকে, কলম থাকে, অ্যান্সার লিখে ফেলবেন, অথবা আমাদের চ্যাট বক্সেও লিখতে পারেন। Liver cells have limited reproductive potential. Schwannoma is a malignant tumor. Incidence of neoplasm increased in sarcoidosis. Dysplasia may be reversible. Dermoid cyst is a tumor of ovary. Squamous cell carcinoma of skin is radiosensitive. Anosine radiation causes breakdown of disulfide bond. লিখে ফেলবেন আপনারা যারা শুনতেছেন, ট্রু অর ফলস। এই এস্টিমেটগুলো দেখানো হচ্ছে ক্লাসের আগে, যাতে আপনারা কোরিলেট করতে পারেন যে আপনাদের প্রিপারেশন কতটুকু নিয়ে শুরু করেছেন এবং ক্লাসের পরে কতটুকু জেনেছেন। ক্লাসের সঙ্গে তাল মিলালে ইনশাআল্লাহ এখানে আপনাদের প্রিপারেশন অনেক বেশি সুন্দর হয়ে কমপ্লিট হয়ে যাবে আর কি। ঠিক আছে? প্রিপারেশন অনেক সুন্দর হবে, গোছানো হবে, কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা আপনারা ফলো করবেন অবশ্যই। 8 Krukenberg tumor is secondary tumor. 9 Ameloblastoma occurs mostly in female. Frozen section biopsy useful for categorization of malignant tumor. Frozen section biopsy is useful for categorization of malignant tumor. 10টি স্টেপ আপনারা শুধুমাত্র ট্রু আর ফলস লিখবেন, আর কিছুই না। লিখেছেন? রেসপন্স করবেন। ডক্টর সৌরভ হোসেন ভাইয়া, ডক্টর মনিরুল হাসান ভাইয়া একটু অ্যান্সার করবেন। থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করেছেন। এখন আমি অ্যান্সারটা দেখে দিব। Liver cells have limited replicative potential. This is false. Though liver is a stable cell, but it has immense replicative potential. Schwannoma is a malignant tumor. This is also false.
Schwannoma is a benign tumor. Incidence of neoplasm increased in sarcoidosis is also false. Dysplasia may be reversible. It is true. Dermoid cyst is hormone-producing tumor of ovary. This is also true. Squamous cell carcinoma of skin is radiosensitive. It's true. Ionizing radiation causes breakdown of disulfide bond. This is false. Kuchenberg tumor is secondary tumor. This is true. Ameloblastoma occurs mostly in female. This is false. Ameloblastoma occurs mostly in male. Frozen section biopsy useful for categorization of malignant tumor. This is also false. Frozen section biopsy দিয়ে আমরা টিউমার ক্যাটাগরাইজেশন করতে পারি, অর্থাৎ কোনটা ম্যালিগন্যান্ট কোনটা বিনাইন সেটা বলতে পারি, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ভাগ আমরা বলতে পারি না। ঠিক আছে, তো এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এই সেশনটা আমাদের জাস্ট ব্রেইন স্টর্মিং ছিল। আচ্ছা, কারোর কি 8 টেস্টিং হয়েছে? রেসপন্স করবেন। কেউ 8 টেস্টিং কারেক্ট করতে পেরেছেন কিনা? 3 নম্বর স্টেপটা কি আসলো? কি ছিল উত্তর? 3 নম্বর একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। ভাইয়া 3 আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জাকিব। আচ্ছা, সো প্যাথোলজির মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা জেনে নিই। এটা হচ্ছে রেসিডেন্সির জন্য করা ছিল। ডিপ্লোমার জন্য সেল ইনজুরি এন্ড সেলুলার অ্যাডাপ্টেশন থেকে 2 to 3 মার্কস আসবে। হিলিং হেমোডাইনামিক্স থেকে সেম 2 to 3 মার্কস। নিউপ্লাজম থেকে 5 মার্কস আসতে পারে। 5 to 6 জেনেটিক্স 1 to 2 মার্কস আসবে। ইনফ্লামেশন থেকে 2 to 3 মার্কস। সো দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি মার্কস আসে নিউপ্লাজম থেকে, এবং টোটাল মার্কস প্যাথোলজি থেকে দেখা যায় যেখানে 12 থেকে 14টা কোশ্চেন আসতে পারে, সেখানে নিউপ্লাজম থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসবে। সো প্রথমেই আমরা আমাদের ইন্ডেক্স গুছিয়ে ফেলবো। লেকচার শিটের পেজ 1 আপনারা সবাই বের করবেন। লেকচার শিটের পেজ 1, 1 নাম্বার বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার, এটা ইনফিনিটি স্টার দিবেন। বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার ইনফিনিটি স্টার দিবেন। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার 3 স্টার। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার 3 স্টার। এরপরে চলে আসেন 5 নাম্বারে। 5 নাম্বারে একটু কারেকশন করে নেবেন। এখানে লিখে নেন যে টিউমার সিক্রেটিং হরমোন অর হরমোন প্রডিউসিং টিউমার। 5 নাম্বারে এটা লিখে নেন। লেকচার শিটে একটু বানান ভুল আছে, এটা কারেকশন করে নেন। ভুল আছে। 6 নাম্বার কারেকশনটা আবার একটু বলেন না। জি আচ্ছা, 5 নাম্বার কারেকশনটা আবার একটু বলেন না। 5 নাম্বারে কারেকশন হরমোন প্রডিউসিং টিউমার, এটা লিখে নেবেন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন 5 নাম্বারে হরমোন প্রডিউসিং টিউমার, এটা লিখে নেবেন। দেন 6 নাম্বারে লিখেন হরমোন সেনসিটিভ টিউমার। হরমোন সেনসিটিভ টিউমার 5 আর 6 দুইটাই ইনফিনিটি স্টার। 5 এবং 6 দুইটাই ইনফিনিটি স্টার। ডিসপ্লাসিয়া ইনফিনিটি স্টার। ডিসপ্লাসিয়া ইনফিনিটি স্টার। মেটাস্টাসিস 3 স্টার। মেটাস্টাসিস 3 স্টার। 9 নাম্বার 8 নাম্বার মেটাস্টাসিস 3 স্টার। এরপরে চলে আসেন 11 নাম্বার। 11 নাম্বার মলিকুলার বেসিস অফ ক্যান্সার, এটা 3 স্টার। 12 নম্বরে চলে আসেন কার্সিনোজেন 2 স্টার। কার্সিনোজেন 2 স্টার। অকুপেশনাল ক্যান্সার 3 স্টার। সবাই কি লিখতে পারছেন? সবাই কি লিখতে পেরেছেন? একজন রেসপন্স করেন। 3 আর 4টা কি হবে? 3 আর 4 আপনার পরিষ্কার দেওয়ার প্রয়োজন নাই, ওটা ফাঁকা রাখেন। ঠিক আছে, আচ্ছা। ভাই 10 যদি একটু বলতেন। সরি, 8 থেকে 10 যদি একটু বলতেন। আচ্ছা, 8 3 স্টার। 8 3 স্টার। 9 এবং 10 কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে থাক। ভাইয়া মার্ক করতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে চলে আসেন 15, গ্রেডিং এন্ড স্টেজিং অফ এ টিউমার। গ্রেডিং এন্ড স্টেজিং অফ এ টিউমার ইনফিনিটি স্টার। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম ইনফিনিটি স্টার 16। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম ইনফিনিটি স্টার। সরি, 17 টিউমার মার্কার ইনফিনিটি স্টার।
17 টিউমার মার্কার ইনফিনিটি স্টার, 18 কার্সিনোমা ইন সিটু 3 স্টার, 19 প্রি-ক্যান্সারাস কন্ডিশন ইনফিনিটি স্টার, 21 রেডিও সেন্সিটিভ টিউমার ইনফিনিটি স্টার, 23, 24, 25 এই তিনটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন, ক্লোজ করে ডাবল ইনফিনিটি স্টার দিবেন। 23, 24, 25 থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন, করে ডাবল ইনফিনিটি স্টার দিবেন। সো আমি যেগুলো বলেছি ইনফিনিটি স্টার, ইনশাল্লাহ এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন আপনি পাবেন, এবং এর বাইরে আমি যা পড়াবো সেখান থেকে 2 বা 3টা কোশ্চেন পেতে পারেন। ইনফিনিটি স্টার গুলো যদি পড়ে যান এখান থেকে ইনশাল্লাহ 4 থেকে 5 মার্কস আপনার জন্য একদম 20 থেকে কনফার্ম হয়ে 22 যাবে। 20 থেকে 22 এর ভিতরে, সরি 20 থেকে 22 নাম্বার পর্যন্ত কয়টা স্টার কোনটাতে কয়টা? ভাইয়া একটু জোরে বলবেন কাইন্ডলি। 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার এগুলোতে কয়টা করে স্টার? 20 কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই, 21 ইনফিনিটি স্টার, 22 কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক আচ্ছা ওয়েলকাম ভাইয়া। তাহলে আমরা টপিক আর মোর টপিকস টু রিড, এছাড়া আমাদের কিছু টপিক পড়তে হবে, এগুলো আপনাদের লেকচার শিটে একটু লিখে নেন। লেকচার শিটের 1 নাম্বার পেজে যে নিচে জায়গা আছে সেখানে একটু লিখে নেবেন মোর টপিকস টু রিড। অ্যাকচুয়ালি আমি ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যে এই ক্লাস করলে আপনার নিওপ্লাজম আর কিছু না পড়লেও হবে, এটা এনাফ ইনশাল্লাহ, এটা হোপফুলি আমি বলতে পারবো। লিখে নেবেন সেল অ্যাকর্ডিং টু proliferative ক্যাপাসিটি, স্টেম সেল, cell cycle, neoplasm in HIV, amyloidosis, ameloblastoma, basal cell carcinoma। এটা আপনাদের 1 নাম্বার পেজে নিচে লিখে নেবেন, 25 পর থেকে লিখে নেবেন। BCC basal cell carcinoma, tumor lysis syndrome, neuroblastoma, BRAF mutation, Krukenberg tumor, environmental pollution, BRAF mutation, Krukenberg tumor, environmental pollution। লিখতে পেরেছেন? ইউ। লিখতেছি। আচ্ছা ভাইয়া লিখেন। তাহলে আমাদের ক্লাসের আজকে প্রথমে একটা স্পট এক্সাম দিয়ে আমরা ব্রেইনস্টর্মিং করেছি, দেন আমরা লেকচার শিট থেকে ইন্ডেক্সে কোনটা কত স্টার সেগুলো দাগিয়ে দিয়েছি। এখন আমরা কিছু টপিক এক্সট্রা পড়তে হবে, সেগুলো লেকচার শিটে লিখে নিতে বলছি। এই সবকিছু ইনশাআল্লাহ পড়িয়ে দেওয়া হবে আজকেই। দেখতে অনেক বেশি মনে হলেও একবার বা 2বার পড়লে এটা অনেক সহজ মনে হবে। নিওপ্লাজম এমনিতেই বড়, তারপরেও আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আচ্ছা হোপফুলি লিখতে পেরেছেন। এখন এখানে সেল অ্যাকর্ডিং টু proliferative ক্যাপাসিটি, এটা 3 স্টার দিবেন, এটাই 3 স্টার দিবেন। নিওপ্লাজম ইন HIV 2 স্টার দিবেন, নিওপ্লাজম ইন HIV 2 স্টার দিবেন। BCC basal cell carcinoma 3 স্টার দিবেন, basal cell carcinoma 3 স্টার দিবেন। BRAF mutation 2 স্টার দিবেন। Krukenberg tumor 2 স্টার দিবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে একটু বলেন ভাই, আরেকবার একটু বলেন। হ্যাঁ ভাইয়া শিওর। সেল অ্যাকর্ডিং টু proliferative ক্যাপাসিটি ইনফিনিটি স্টার, নিওপ্লাজম ইন HIV 3 স্টার, নিওপ্লাজম ইন HIV 3 স্টার, basal cell carcinoma 3 স্টার, BRAF mutation 2 স্টার, Krukenberg tumor 2 স্টার। ভাইয়া লিখতে পারছেন দিভাস ভাই? হ্যাঁ ভাই। ওকে আচ্ছা নাও নিওপ্লাজম চ্যাপ্টার শুরুতেই এই সেল proliferative ক্যাপাসিটি অনুযায়ী কত ভাগে ভাগ করতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কি সেটা বলবো। কারণ এটা না বুঝলে আসলে নিওপ্লাজমের ভিতরে আমরা ঢুকতে পারবো না, আর এটা খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটিসের টপিক অলরেডি বলেছি আমি, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। যদিও আপনারা হিলিং হেমোডাইনামিক্স চ্যাপ্টারে কিছুটা জেনেছেন, নিওপ্লাজম চ্যাপ্টারে আমি এটা জাস্ট রবিন্স থেকে যে লাইনগুলো পড়তে হবে, যেভাবে পড়তে হবে সেটা সাজিয়েছি। আচ্ছা
The ability of tissue to repair themselves is determined by their intrinsic proliferative capacity and presence of tissue stem cells divided into 3 types: labile, stable এবং পার্মানেন্ট। আপনারা একবার বলে ফেলবেন মনে মনে, labile, stable এবং পার্মানেন্ট। তাহলে labile টিস্যু কারা? Cells of this type continuously being lost and replaced by maturation from tissue stem cell and proliferation of mature cell. তাহলে labile সেল কারা? যারা প্রতিনিয়ত নিঃসৃত হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে বা লস হচ্ছে, আবার টিস্যু স্টেম সেল থেকে সেই সেলগুলো আবার রিপ্লেস হয়ে যাচ্ছে, এরা হচ্ছে ল্যাবাইল টিস্যু। তাহলে এক্সাম্পল, জি এটা কোথায় ভাইয়া, বইয়ে কোথায়? আপু এটা লেকচার শিটে নাই, আমি বাইরের স্লাইড থেকে দেখাচ্ছি, ক্লাসের পরে এই স্লাইডটা আমি প্রোভাইড করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন মনোযোগ দিয়ে একটু দেখেন, এটা ক্লাসের পরে আমি দিব, আপনারা তখন চাইলে আলাদা পৃষ্ঠায় লিখে লেকচার শিটে অ্যাড করতে পারেন, অথবা আপনারা প্রিন্ট আউটও করতে পারেন। গত বছর রেসিডেন্সি পরীক্ষায় অনেকে দেখেছি স্ক্রিনশটটা প্রিন্ট আউট করে পড়েছেন পরবর্তীতে। আচ্ছা, এক্সাম্পল হেমাটোপয়েটিক সেল অফ বোন ম্যারো। কারণ বোন ম্যারো থেকে প্রতিনিয়ত আমাদের সেল আসছে, আবার স্টেম সেল দিয়ে সেগুলো রিপ্লেসড হয়ে যাচ্ছে। সারফেস এপিথেলিয়াল সেল লাইক স্ট্রাটিফাইড স্কোয়ামাস সেল অফ স্কিন, ওরাল ক্যাভিটি, ভ্যাজাইনা এন্ড সার্ভিক্স, খুবই ইম্পর্টেন্ট। Humoral epithelial of ducts of draining exocrine organ like salivary gland, pancreas, biliary tract. এখানে বলে রাখি যে প্যানক্রিয়াস itself স্টেবল টিস্যু, বাট প্যানক্রিয়াসে যে ডাক্ট থাকছে সেই ডাক্ট কিন্তু আবার ল্যাবাইল টিস্যু। The columnar epithelia of GI tract, uterus, fallopian tube. Transitional epithelium of urinary tract. প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তাহলে ল্যাবাইল টিস্যু কি আমরা জেনেছি, তার এক্সাম্পল গুলো আমরা জেনেছি। এখন স্টেবল টিস্যু, সেলস অফ দিস টিস্যু আর ইন কুইসেন্ট স্টেজ। তো কুইসেন্ট স্টেজ বলতে এটা G0 স্টেজ অফ সেল সাইকেল। তো সেল সাইকেলের কয়েকটি স্টেজ রয়েছে, G0, G1, S, G2, M। সেল সাইকেলটা আমরা একটু পরেই জানবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। And have minimal proliferative activity in normal state. They have limited regenerative capacity in response to injury, except liver. Proliferation of these cells particularly important in old health. তাহলে টিস্যুর সেলগুলোর proliferative capacity মিনিমাল, তবে লিভারের proliferative capacity বেশি, যেটা আমাদের স্পট এক্সামে ছিল। কারণ আমরা সবাই জানি যে লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয় এবং 1/3 অফ লিভার রিজার্ভ করলে সে আবার proliferate করে তার নর্মাল রেগুলার যে ফর্ম রয়েছে সেখানে চলে যায়। Example, parenchyma of most solid tissue like liver, kidney and pancreas. Parenchyma of most solid tissue like liver, kidney and pancreas. Endothelial cell, fibroblast, smooth muscle cell. Endothelial cell, fibroblast, smooth muscle cell. আপনারা এখনই আগে বলে ফেলবেন আমার সাথে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। Now, permanent tissue. Cells of these tissues considered to be terminally differentiated and non-proliferative in postnatal life. The permanent tissue. এক্সটার্নাল নয়েজের জন্য শুনতে পারতেছি না। জি, আমি সবাইকে মিউট করে দিয়েছি, হোপফুলি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। Welcome. Permanent tissue. Cells of these tissues considered to be terminally differentiated and non-proliferative in postnatal life. তাদের যতটুকু বিভাজিত হওয়ার কথা ছিল ততটুকু বিভাজিত হয়ে গিয়েছে, তারা পোস্টনাটাল লাইফে আর বিভাজিত হয় না বা রেপ্লিকেশন হয় না। কেন হয় না? কারণ পার্মানেন্ট টিস্যুর কোনো স্টেম সেল প্রিজার্ভ থাকে না, যার জন্য তারা রিপ্লেসড হয় না। Injury to brain and cardiac muscle is irreversible and results in scar. খুবই ইম্পর্টেন্ট, যদি কার্ডিয়াক মাসল বা ব্রেনে কোনো ইনজুরি হয় সেখানে স্কার ফর্মেশন হয়। Limited cell replication and differentiation may occur in some areas of adult brain. তবে অ্যাডাল্ট ব্রেনের কিছু কিছু অংশে proliferation, replication হতে পারে। আচ্ছা, এক্সাম্পল, মেজরিটি অফ নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। তাহলে ব্রড হেডিং এ আপনারা এইভাবে মনে রাখতে পারেন, নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। একবার প্লিজ
মিউট করা অবস্থায় একবার বলেন, আনমিউট করার প্রয়োজন নাই, মিউট করা অবস্থায় আপনারা একবার বলেন নিউরন, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল। তাহলে এটা একবার রিভিউ করি আমি। ল্যাবাল টিস্যু কারা? যারা প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছে, লস হচ্ছে, আবার রেপ্লিকেশন হচ্ছে, দে হ্যাভ ইমেন্স রেপ্লিকেটিভ পটেনশিয়াল। স্টেবল টিস্যু কারা? এরা ইউজুয়ালি কুইসেন্ট স্টেজে থাকছে, তবে in response to injury they may proliferate, their proliferative capacity is minimal. তাহলে এখন পার্মানেন্ট টিস্যু, যাদের কোনো proliferative capacity নাই তাদেরকে আমরা পার্মানেন্ট টিস্যু বলছি। আচ্ছা, ডক্টর মনিরুল হাসান ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, বলেন। ভাইয়া এই যে স্কেলেটাল মাসল, এটা কি ভাইয়া এই পার্মানেন্টের ভিতরে পড়বে নাকি কোনো কনফিউশন আছে? স্কেলেটাল মাসল ডেফিনেটলি পার্মানেন্টের মধ্যে পড়বে, ডেফিনেটলি গত ক্লাসে পার্মানেন্টের যখন মধ্যে। ভাইয়া পড়াচ্ছিল তখন শুধু ওই কার্ডিয়াক আর নার্ভাস বলছিল, তো এই জন্য বললাম। বুঝি না ভাইয়া। গত ক্লাসে যখন নোমান ভাইয়া ক্লাস নিতেছিল তখন শুধু নিউরন আর কার্ডিয়াক মাসলের কথা বলছিল, স্কেলেটাল মাসলটা নিয়ে একটু মানে ডাউট আছে এরকম বলছিল আর কি। আচ্ছা, পরবর্তীতে তো অ্যাড করে add দিছেন করে উনি, রাখতে পারেন, ঠিক আছে? আমি যে পরবর্তীতে অ্যাড করে দিছেন উনি, ওনার জি? স্লাইডে ওটা অ্যাড ছিল। পরবর্তীতে উনি অ্যাড করে দিছেন স্কেলেটাল মাসল যে পার্মানেন্ট টিস্যুটা অ্যাড করে দিছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই তাহলে আরেকটা এটা কোশ্চেন ছিল, কি ওর আপু? ইরেথ্রোসাইটটা কোন টিস্যুর মধ্যে পড়বে? এইট্রোসাইট, ভেরি গুড কোশ্চেন। এটা পার্মানেন্ট টিস্যুর মধ্যে পড়বে, কারণ এইট্রোসাইট বিভাজিত হয় না, তাই না? এটা পার্মানেন্টের মধ্যে পড়বে। আচ্ছা, হোপফুলি আপনারা ক্লিয়ার হয়েছেন, এটা আমি আর কিছু বলছি না। এখন আপনাদের জন্য প্রশ্ন, এক্সাম্পল অফ স্টেবল টিস্যু ইনক্লুডস, এটা অ্যানসার করবেন ডক্টর সুশান্ত কুমার। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এটা অ্যানসার করবেন আপনি। এক্সাম্পল অফ স্টেবল টিস্যু ইনক্লুডস, লিভার কি হবে? ফলস, ফলস না ট্রু ভাইয়া? সরি, ট্রু হবে, ট্রু। লিভার ট্রু। আমরা জেনেছি প্যারেনকাইমা অফ মোস্ট সলিড অর্গান ইজ স্টেবল টিস্যু। আচ্ছা, হার্ট কি হবে? হার্ট হবে হচ্ছে ফলস। ফলস। তাহলে হার্ট কোন ধরনের টিস্যুর এক্সাম্পল? এটা হচ্ছে পার্মানেন্ট। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। এপিথেলিয়া অফ ওরাল ক্যাভিটি, এটা হলো ল্যাবাইল সেল, চা ফলস হবে। খেতে গিয়ে অনেকেরই মুখ পুড়ে যায় এবং সেটা আবার রিপ্লেসড হয়ে যায়, তাই না? সো দে আর এক্সাম্পল অফ ল্যাবাইল, সেটা ল্যাবাইল টিস্যু, এটা ফলস হবে। প্যানক্রিয়াস কি হবে? প্যানক্রিয়াস, এটাও ফলস। ট্রু, কেন ফলস? ট্রু ভাইয়া, ট্রু। এটা হচ্ছে প্যারেনকাইমা অফ মোস্ট সলিড অর্গান, তাহলে লিভার, প্যানক্রিয়াস ট্রু হবে। ট্রানজিশনাল এপিথেলিয়া অফ ইউনাইট ট্রাক্ট, এটা কি? এটা ভাইয়া কি বলে হচ্ছে ফলস হবে। ফলস এটা হবে। হলো এটা কোন ধরনের টিস্যু এক্সাম্পল? ল্যাবাইল। ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কোশ্চেন সলভ করলে কনসেপশনটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। ভাইয়া, ভাইয়া হেমাটোপয়েটিক সেল মানে যেটা হলো আরবিসি বা ডাব্লিউবিসি বা এগুলো কি পার্মানেন্ট সেল? আচ্ছা ভাইয়া, কোশ্চেনটা একটু ডিফারেন্ট আছে। যদি আপনার মানে সেলের নাম ধরে দেয়, যেমন এইথ্রোসাইট বা হচ্ছে লিউকোসাইট, সেটা পার্মানেন্ট। যদি বলে হেমাটোপয়েটিক সেল অফ বোন ম্যারো, হেমাটোপয়েটিক মানে কি? যে সেলগুলো থেকে আমার এই পার্মানেন্ট সেল আসছে সেটা হচ্ছে হেমাটোপয়েটিক সেল। হেমাটোপয়েটিক অফ সেল অফ বোন ম্যারো, এটা আবার আমাদের ল্যাবাইল টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে? হেমাটোপয়েটিক সেল অফ বোন ম্যারো, তারা হচ্ছে ল্যাবাইল টিস্যু বা ল্যাবাইল সেল, বাট তাদের যে প্রোডাক্ট লাইক এইথ্রোসাইট, লিউকোসাইট, তারা পার্মানেন্ট। ওকে, জি ভাই, জি। আচ্ছা, নাও স্টেম সেল। তাহলে আমি ক্লাসিফিকেশন অফ সেল অ্যাকর্ডিং টু proliferative ক্যাপাসিটি ডিটেইলসে আলোচনা করেছি, এক্সাম্পল বলেছি, দেন আমরা একটা কোশ্চেন সলভও করে ফেলেছি। এখন স্টেম সেল, এই স্লাইডগুলো আপনাদের প্রোভাইড করা হবে, চিন্তার কোনো কারণ নাই। Stem cells have dual property of being able to self-renew and give rise to differentiated cells of tissue. নিউপ্লাজম পড়তে গেলে অবশ্যই স্টেম সেলটা বুঝতে হবে। তাহলে স্টেম সেল কি? স্টেম সেল হচ্ছে এমন এক ধরনের বিশেষায়িত সেল যাদের থেকে নিজেদেরকে রেপ্লিকেট করতে পারে এবং সেই সেল থেকে অন্যান্য সেল প্রডিউস হতে পারে, তারা হচ্ছে স্টেম সেল। খুব সহজ বাংলায় আমি বলেছি। Stem cell have two type of cell division, asymmetric division, symmetric division. এগুলো রবিনসের কথা। asymmetric division, symmetric division. asymmetric divisionটা কি দেখে ফেলি আমরা। One daughter cell enters a differentiation pathway
and give rise to mature cell, while other remains undifferentiated and remains its self renewal capacity. তাহলে অ্যাসিমেট্রিক ডিভিশনে যদি দুইটা ডটার সেল থাকে, একটি সেল তার আনডিফারেন্সিয়েট অবস্থা থেকে যায় এবং আরেকটি সেল টার্মিনাল ডিফারেন্সিয়েট হয়ে যায়। এই যে দুই ধরনের ঘটনায় এটাকে আমরা বলছি অ্যাসিমেট্রিক। আর সিমেট্রিক ডিভিশন কি? যখন দুইটা ডটার সেলের ফেট একই হচ্ছে, তারা একই রকম ভাবে কাজ করছে, সেটা হচ্ছে সিমেট্রিক ডিভিশন। Both daughter cells retain self-renewal capacity. Such replication occurs early in embryogenesis and stress condition like bone marrow repopulation after ablative chemotherapy. খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবেন যে অ্যাবলেটিভ কেমোথেরাপি পরে যে বোন ম্যারো সেখানে সিমেট্রিক ডিভিশন হয়, এবং আর্লি ইন এমব্রায়োজেনেসিস সেক্ষেত্রে আমরা সিমেট্রিক ডিভিশন পাই স্টেম সেলের। তাহলে স্টেম সেল কি আমরা জেনেছি, তার ডিভিশন আমরা জেনেছি। এখন চলে আসে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসলে এখান থেকেই আসবে। ফান্ডামেন্টালি টু ভ্যারাইটি, এমব্রায়োনিক স্টেম সেল এবং টিস্যু স্টেম সেল। এমব্রায়োনিক স্টেম সেল মোস্টলি আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড আর ডিফারেন্সিয়েটেড এই কথার অর্থ কি? যাদেরকে আমরা আলাদা করতে পারছি না একটা থেকে আলাদা আর একটা, সেটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। আর ডিফারেন্সিয়েট যখন তাদের ক্যারেক্টার একটা সেল লাইনে চলে যায়, একটা সেল থেকে আমরা আরেকটা সেল আলাদা করতে পারছি, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েটেড। They present in inner cell mass of blastocyte, have virtually limitless self-renewal capacity and can give rise to every cell of the body. So they are said totipotent. খুবই ইম্পর্টেন্ট। totipotent কি? এমব্রায়োনিক স্টেজে ইনার সেল মাস অফ ব্লাস্টোসিস তাদের লিমিটলেস সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি থাকছে এবং ভার্চুয়ালি তারা আমাদের বডির যে কোনো সেলকে প্রডিউস করতে পারে, এটাই বলা হচ্ছে। তাহলে টিস্যু স্টেম সেল আর কল্ড অ্যাডাল্ট স্টেম সেল। তাহলে টিস্যু স্টেম সেলস আর কল্ড অ্যাডাল্ট স্টেম সেল। They are protected within tissue microenvironment called stem cell niches. তাহলে যে কোনো টিস্যুতে আমাদের কিছু টিস্যু স্টেম সেল বা অ্যাডাল্ট স্টেম সেল থাকে যারা একটি মাইক্রো এনভায়রনমেন্টে প্রিজার্ভ থাকে, যেটাকে আমরা বলছি স্টেম সেল নিচেস। স্টেম সেল নিচেস লোকেটেড ইন বোন ম্যারো, হেমাটোপয়েটিক স্টেম সেল। তাহলে স্টেম সেল নিচেস কোথায় কোথায় থাকছে? এটার এক্সাম্পল ইম্পর্টেন্ট। ইন বোন ম্যারো লাইক হেমাটোপয়েটিক স্টেম সেল, ইন্টেস্টাইন লাইক ক্রিপ্টস, bulge region of hair follicle, limbus of cornea, and subventricular zone in brain, and subventricular zone in brain. আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা totipotent stem cell, যেটা ইনার সেল অফ মাস অফ ব্লাস্টোসিস থাকছে, সেখান থেকে প্লুরিপটেন্ট স্টেম সেল আসছে, দেন মাল্টিপটেন্ট, দেন অ্যাডাল্ট সেল। ঠিক আছে? সো বাই দিস টাইম আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া প্লুরিপটেন্ট, মাল্টিপটেন্ট, অ্যাডাল্ট বা ইউনিপটেন্ট এই কথাগুলোর মানে কি? তো totipotent সেল কি? যাদের থেকে আমাদের বডির যে কোনো সেল আসতে পারে এবং ভার্চুয়ালি দে হ্যাভ লিমিটলেস রেপ্লিকেটিভ ক্যাপাসিটি। ঠিক আছে? প্লুরিপটেন্ট, totipotent হচ্ছে এক্সাম্পল প্লাসেন্টা এমব্রায়ো। প্লুরিপটেন্ট একোডাম, মেসোডাম, এন্ডোডাম, অর্থাৎ প্লুরিপটেন্ট সেল যারা আমাদের তিনটা জার্ম লেয়ারই প্রডিউস করে, যেখান থেকে আমাদের তিনটা জার্ম লেয়ারে আসতে পারে, সেটা হচ্ছে প্লুরিপটেন্ট। আচ্ছা, মাল্টিপটেন্ট কি? প্রডিউস এনি টু জার্ম লেয়ার, অর্গান স্পেসিফিক। তাহলে যেখান থেকে দুইটা জার্ম লেয়ার আসে, যেমন একোডাম এবং মেসোডাম, অথবা মেসোডাম এবং এন্ডোডাম, বা একোডাম এবং এন্ডোডাম, সেখান থেকে তিনটা জার্ম লেয়ার আসতে পারে না, এটাকে বলা হচ্ছে মাল্টিপটেন্ট। অ্যাডাল্ট স্টেম সেল ইউনিপটেন্ট, অনলি সিঙ্গেল জার্ম লেয়ার লাইক অ্যাডাল্ট স্টেম সেল। তাহলে ইউনিপটেন্ট সেল থেকে মাত্র একটা সিঙ্গেল জার্ম লেয়ার আসে। ক্লিয়ার? ভাই এটা নিয়ে একটু কথা ছিল ভাইয়া। ভাইয়া বলেন। ভাইয়া যে প্যাথোলজির জন্য আমি যা বলেছি এটাই ধ্রুব সত্য, প্যাথোলজির জন্য। হ্যাঁ বলেন। জি ভাইয়া, সেটা ঠিক আছে, কিন্তু এর আগের দুইটা ক্লাসে মানে একটা ক্লাসে বললো যে অ্যাডাল্ট যেটা সেল, স্টেম সেল, এটা হলো লিনিয়েজ স্পেসিফিক এবং হচ্ছে ইউনিপটেন্ট, মানে একটা যে কোনো একটা জিনিস তৈরি করবে, এটা মানে হ্যাঁ, আমি fixed সেটা হয়ে বলেছি যাবে। ভাইয়া। হ্যাঁ, কিন্তু পরের মানে রিসেন্ট যে ক্লাসটা হলো আমাদের লাস্ট ক্লাস, ওখানে আমাদেরকে বললো যে অ্যাডাল্ট সেল হচ্ছে মাল্টিপটেন্ট সেল, মানে স্টেম সেল। অ্যাডাল্ট সেলটা হচ্ছে মাল্টিপটেন্ট।
তাহলে এটা মানে মানে আচ্ছা উনি ভাইয়া, বুঝতে কিনা। আমি যে স্লাইড শো করেছি বা যেটা দেখাচ্ছি সেটা ধ্রুব সত্য মানতে পারেন এবং এটা রবিন্সের সোর্স। আপনি চাইলে আমি রবিন্সের সোর্স হ্যাঁ, দেখাতে আপনি পারবো। যে আচ্ছা, ছবিটা দেখাচ্ছেন এখন না, কিছু কথা আছে ভাইয়া, আমি বলি। সেটা হচ্ছে যদি আসে আপনি চোখ বন্ধ করে ফলো করতে পারেন। তবে জ্ঞানে আছে যে এটা মাল্টিপটেন্ট, অ্যাডাল্ট সেল মে মাল্টিপটেন্ট, এই কথাটা জ্ঞানে আছে। বাট যখন আমি স্টেম সেল নিয়ে বলবো, আমি কিন্তু ফিজিওলজির একটা রেফারেন্স ধরতে পারি না। সেক্ষেত্রে আমার আইদার জ্যাঙ্কুলার রেফারেন্স ধরতে হবে অথবা রবিনসন রেফারেন্স। ঠিক আছে? হ্যাঁ, আপনি যে ছবিটা দেখাইছেন না, মানে আপনি যে ছবিটা একটু আগে দেখালেন, যে ফিগারটাই, যে ফিগারটা, ভাইয়া এই ফিগারটাই ডিসক্রাইব করছে। এবং সে উনি বলতেছে যে অ্যাডাল্ট স্টেম সেল হচ্ছে মাল্টিপটেন্ট স্টেম সেল। মানে দুই একজন আমাদের ডক্টর একটু কোশ্চেন করছিল যে এর আগে তো এরকম বলছিল, তো উনি বললো যে না, অ্যাডাল্ট স্টেম সেল হচ্ছে মাল্টিপটেন্ট স্টেম সেল। মানে উনি ইউনিপটেন্ট বা বলতেছে লিনিয়েজ স্পেসিফিক, বাট বলতেছে মাল্টিপটেন্ট সেল। এবং দুই একজন বলার পরেও উনি বলছে না, অ্যাডাল্ট সেল মাল্টিপটেন্ট সেল। এই হলো ব্যাপার আর কি। তো ভাইয়া হয়তো এখন জানি না কি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমি তাহলে ভাইয়ার সাথে কথা বলবো। নোমান ভাই বলেছেন তো আমি কথা বলবো। আইদার আমি রং হতে পারি অথবা ভাইয়া রং হতে পারে, যে কোনো একজন এটা ইয়ে করতে পারি আমরা। তবে এই অ্যাডাল্ট সেল যে মাল্টিপটেন্ট, সেটা কিন্তু আমাদের জ্ঞানের রেফারেন্স আছে। ঠিক আছে? এটা আমি আগেই বলেছি আপনাদেরকে। প্যাথোলজিতে রবিনসে স্পষ্ট করে দেওয়া আছে এটা, যে ইউনিপটেন্ট অনলি সিঙ্গেল জার্ম লেয়ার ইজ লাইক অ্যাডাল্ট স্টেম সেল। এই কথাটা আমার জাস্ট রবিনস থেকে কপি পেস্ট করা। ঠিক আছে? এই জন্য আমি কনফিডেন্ট। হয়তো ভাইয়া অন্য একটা রেফারেন্স থেকে বলেছেন, হি ইজ অলসো কনফিডেন্ট। ঠিক আছে? জি ভাইয়া। যাই হোক, আমরা এখন নেক্সটে চলে আসি। এক্সাম্পল অফ টিস্যু স্টেম সেল, এটা আপনারা সবাই পারবেন। হেমাটোপয়েটিক স্টেম সেল, ক্রিপ্টস অফ ইন্টেস্টাইন, বাল্জ রিজন অফ হেয়ার ফলিকল। আচ্ছা, নাও সেল সাইকেল। নিওপ্লাজম বুঝতে আমাদের সেল সাইকেলটা বুঝতে হবে, কারণ সেল সাইকেল অনেকবার আসবে। সেল সাইকেলের স্লাইডটাও আপনাদের দেওয়া নাই, এটা আমি প্রোভাইড করবো ইনশাআল্লাহ। সেল সাইকেল ইজ এ সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেকস প্লেস ইন এ সেল অ্যাজ ইট গ্রোস অ্যান্ড ডিভাইডস। তাহলে সেল সাইকেল কি? সেল সাইকেল হচ্ছে একটা সেল কিভাবে গ্রো করছে, কিভাবে ডিভাইড করছে, তার যে ইভেন্ট গুলো সেগুলোকে আমরা বলছি সেল সাইকেল। নাও ফেজ, সেল সাইকেলকে আমরা গ্রসলি দুইটা ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারফেজ, একটা সেল ডিভিশন। ইন্টারফেজ এবং সেল ডিভিশন। ঠিক আছে? তো ইন্টারফেজে কি আছে? সেল spends most of its time in what is called interface, and during this time it grows, replicates its chromosome and prepare for cell division. আর সেকেন্ড ফেজ হচ্ছে সেল ডিভিশন। তাহলে বলতে পারি সেল ডিভিশন ছাড়া যা যা ঘটে সবই হচ্ছে ইন্টারফেজের পার্ট। নাও চেক পয়েন্ট। সেল সাইকেলে তিনটা চেক পয়েন্ট রয়েছে: সেল গ্রোথ চেক পয়েন্ট, ডিএনএ সিনথেসিস চেক পয়েন্ট এবং মাইটোসিস চেক পয়েন্ট। অনেক রেফারেন্সে বলে যে মাইটোসিস চেক পয়েন্ট নাই, সেল গ্রোথ চেক পয়েন্ট এবং ডিএনএ সিনথেসিস চেক পয়েন্ট, দুইটা চেক পয়েন্টের কথা অনেক জায়গায় বলে। পরীক্ষা আসলে আপনার দুইটা বা তিনটা যে কোনো একটা দিতে পারেন, কারণ স্যাররা কোনটা কারেক্ট করবে সেটা স্যাররাই ভালো জানেন। ঠিক আছে? তবে আমার মতে তিনটা দেওয়া বেটার। আমার মতে তিনটা দেওয়া বেটার। Significance: cancers occurs when cell cycle regulation is lost. খুবই ইম্পর্টেন্ট। তো নিওপ্লাজমের জন্য সেল সাইকেল কেন ইম্পর্টেন্ট? যখন এই রেগুলেশন নষ্ট হবে তখনই আমাদের নিওপ্লাজম হচ্ছে। সো দেখতে পাচ্ছি সেল সাইকেল গুলো কি কি রয়েছে এখানে: G0, G1, S, G2, M। এখন কোন ফেজে কতক্ষণ লাগে সেটা এখানে দেখিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে খুব বেশি জানার প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জানেন যে G1 চেক পয়েন্ট এবং G2 চেক পয়েন্টে কি কি হচ্ছে। G1 চেক পয়েন্টে ড্যামেজ ডিএনএ, আরবি যেই টিউমার অঙ্কোজিন রয়েছে সেটা ব্লক করে, THP3, সিডিকে, এগুলো রয়েছে আর কি, এগুলো চেক করে। তাহলে G1 চেক পয়েন্টে আপনার এই পয়েন্টগুলো আসবে। G2 চেক পয়েন্টে কি কি আসছে? ডিএনএ ড্যামেজ, ডিএনএ রেপ্লিকেশন ইনকমপ্লিট, এইগুলা হচ্ছে G2 চেক পয়েন্ট আছে। তাহলে চেক পয়েন্টটা কি আসলে? চেক পয়েন্টটা হচ্ছে সেল যে গ্রো করছে, সেল গ্রো করার মাঝে তার কোনো ডিফেক্ট আছে কিনা সেটা এই চেক পয়েন্টে সিকিউর করা হয়। ডিফেক্ট থাকলে সেই সেল কি করে, মিস অ্যাপোপ্টোসিস বা সেল সেন্সাস করে দেওয়া হয়, সেলটাকে নষ্ট করে দেওয়া হয়, সেল গ্রোথ ওখানে ইম্প্যাক্ট করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে অলরেডি আমরা জেনে ফেলেছি ক্লাসিফিকেশন অফ সেল অ্যাকর্ডিং টু রেপ্লিকেটিভ পটেনশিয়াল, স্টেম সেল এবং সেল সাইকেল। এই তিনটা পয়েন্ট সম্পর্কে আমরা জেনেছি। নাও
আমরা নিওপ্লাজম সম্পর্কে সামান্য কিছু জানবো, জেনে আমাদের লেকচার শিটে প্রবেশ করব। নিওপ্লাজম means new growth and collection of cells and stroma composing new growth are referred to as neoplasm. তাহলে নিওপ্লাসিয়া is new growth, আর যে মাসটা পাচ্ছে সেই ঘটনাকে আমরা বলছি নিওপ্লাজম। So tumor usually denotes swelling caused by inflammation, but now equated with neoplasm. যদি টিউমারটাকে সেল সোয়েলিং এর একটা পার্ট বলা হচ্ছিল, তবে বর্তমানে নিওপ্লাজম হিসেবে ধরা হয়ে থাকে। অনকোলজি কি? স্টাডি অফ টিউমার অফ নিওপ্লাজম। Neoplasm is defined as a neoplasia is a new growth comprising an abnormal collection of cells, the growth of which exceeds and is uncoordinated with that of normal tissue. তাহলে নিওপ্লাজম কি? যাদের গ্রোথটা নর্মাল টিস্যু থেকে বেশি এবং আনকোঅর্ডিনেটেড। ক্লিয়ার? তো আমি এখন যা যা দেখিয়েছি সবকিছু কিন্তু পরীক্ষায় আসছে, পরীক্ষা ছাড়া আমি একটা ওয়ার্ডও দেখাইনি। এই স্লাইড থেকেও কিন্তু কোশ্চেন আসছে, নিওপ্লাজম যে ডেফিনেশন, তার যে ক্যারেক্টার, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। আচ্ছা, এখন কিছু জানবো যে এটা আপনার লেকচার শিটে লিখে নেবেন একটু। লেকচার শিট প্রথম দিকে যে কোনো এক জায়গায় লিখে নেন, জেনারেল ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ নিওপ্লাসিয়া। এটা স্মিডের কোশ্চেন এবং রেসিডেন্সি পরীক্ষায় একবার আসছে, সেটা আমি স্ট্রিম আকারে দিয়েছি। নিওপ্লাসিয়ার সাথে কোন কোন ফিনোমেনা হতে পারে? ফিভার, ক্যাকশিয়া, থ্রম্বোটিক এপিসোড, পলিসাইথেমিয়া, ডার্মাটোমায়োসাইটিস। ফিভার, ক্যাকশিয়া, থ্রম্বোটিক এপিসোড, পলিসাইথেমিয়া, ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, ক্যান্সার ক্যাকশিয়া বলছি না এখন। ভাইয়া আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, শিওর। এটা লেকচার শিটে লিখে নেন আপু। জেনারেল ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ নিওপ্লাসিয়া: ফিভার, ক্যাকশিয়া, থ্রম্বোটিক এপিসোড, পলিসাইথেমিয়া, ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, এটা লেখা দরকার নাই, এর স্লাইডও দিব না, জাস্ট শুনবেন এটা। লোকাল ফিচার অফ ম্যালিগন্যান্ট ডিজিজ। ম্যালিগন্যান্ট ডিজিজের লোকাল ফিচার কি কি হতে পারে? হেমোরেজ। সো আমরা জানি টিউমার থেকে হেমোরেজ হতে পারে, লাইক স্টোমাক, ক্লোন, ব্রঙ্কাস। লাম্প, ম্যালিগন্যান্ট ডিজিজ মোস্টলি এ লাম্প নিয়ে প্রেজেন্ট করে। বোন পেইন অর ফ্র্যাকচার হতে পারে, স্কিন অ্যাবনর্মালিটি, আলসার, ডিসফেজিয়া, ইনক্রিজিং কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অর পেইন, এয়ারওয়ে অবস্ট্রাকশন, স্ট্রাইডার কাফ, রিকারেন্ট ইনফেকশন, অরাইনোফেজিয়া, আলসারেটিভ ভমিটিং। এগুলো আমাদের ম্যালিগন্যান্ট ডিজিজের পার্ট হিসেবে হতে পারে। এবং অ্যাবডোমিনাল সোয়েলিং অর্থাৎ অ্যাসাইটিস হতে পারে ওভারি, স্টোমাক অর প্যানক্রিয়াটিক কার্সিনোমার ক্ষেত্রে। নাও স্মিথের একটা কোশ্চেন আমি দিয়েছি, ইনসিডেন্স অফ টিউমার ইনক্রিজ ইন কোন কোন ক্ষেত্রে আমাদের ক্যান্সার রিস্কটা বাড়ে? এটা হচ্ছে উইসকট-অ্যালডিক সিনড্রোম, অ্যাটাক্সিয়া, টেলাঞ্জিওপ্লাস্টিয়া, পেশেন্ট রিসিভিং অ্যাজাথিপাইরিন, সাইকোটোসিস ফলস, পেশেন্ট ট্রিটিং লং পিরিয়ডস উইথ কর্টিকোস্টেরয়েড ফলস। আপনারা বলতে পারেন যে ভাই এই কোশ্চেনগুলো কেন পড়া লাগবে? আমি অবশ্যই বলবো পড়তে হবে। স্মিথের কোশ্চেন যাদের নাই তারা ক্লাস ফলো করলেও অনেক কোশ্চেন পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। নাও আমাদের লেকচার শিটে আমরা চলে আসছি পেজ 2, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। পেজ 2, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। এখান থেকে সবচেয়ে কমন কোশ্চেনটা আসে যে হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট। এই চার্ট থেকে বা এই লিস্ট থেকে বেশি কোশ্চেন আসে। তবে এই যে বক্স রয়েছে এখান থেকে কি কি পড়তে হবে? এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল দেখবেন যে কোন জার্মলের অরিজিন কি কি পাচ্ছি, যেমন ভ্যাসেল অ্যান্ড সারফেস কাভারিংস এর বিনাইন কি কি টিউমার, ম্যালিগন্যান্ট কি কি টিউমার, এগুলো একটু দেখবেন। যদিও পরীক্ষা এখনো এভাবে আসেনি, তবে আসতে পারে। এরপরে দেখবেন স্মুথ মাসলের টিউমার থেকে কি কি আছে, লিওমায়োমা, লিওমায়োসার্কোমা, এগুলো একটু দেখবেন। আর এখানে বলি যে মোস্ট বিনাইন টিউমার্স, তার নোমেনক্লেচার করলে নামের ডান পাশে আমরা পাই ওমা, ঠিক আছে, ওমা। তবে কিছু কিছু ম্যালিগন্যান্ট টিউমার রয়েছে যাদের নামের পেছনে ওমা থাকলেও তারা ম্যালিগন্যান্ট, এটাকে মিসনোমা বলা হয়। মিসনোমা থেকে বেশি কোশ্চেন আসে। আচ্ছা, এখান থেকে আরো একটি কোশ্চেন আসে যে টিউমার্স হ্যাভ নট হ্যাভিং অ্যান ম্যালিগন্যান্ট ফর্ম। টিউমার কিন্তু যাদের কোনো ম্যালিগন্যান্ট ফর্ম নাই, সেটা হচ্ছে আপনাদের লেকচার শিটে ফলো করেন। লেকচার শিট ফলো করেন, দেখেন যেগুলা আপনার বোল্ড হরফে লেখা সেগুলা ম্যালিগন্যান্ট টিউমার, বা তাদের কোনো বিনাইন ফর্ম নাই, লাইক মেজোথেলিওমা, লিউকেমিয়া, লিম্ফোমা, বেজাল সেল কার্সিনোমা, সেমিনোমা, ইমব্রানাল কার্সিনোমা, এদের কোনো বিনাইন ফর্ম নাই। এখন নিচে দেখেন উইলিয়ামস টিউমার, এটাও মার্ক করেন, এর কোনো বিনাইন ফর্ম নাই। উইলিয়ামস টিউমার, এটারও কোনো বিনাইন ফর্ম নাই।
পেয়েছেন? রেনাল অ্যাঙ্গেলস এর মধ্যে আছে, দেখেন উইমস টিউমার, এর কোনো বিনাইন ফর্ম নাই। আচ্ছা, নাও সবচেয়ে ইম্পর্টেন্ট 1 নম্বর টপিক যেটা পড়ছি আমরা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্ট বিনাইন বাট ম্যালিগনেন্ট। প্রথমে লেকচার শিট ফলো করেন। লেকচার শিটে আপনারা একদম সোয়ানোমা ওখানে দেওয়া আছে বিনাইন টিউমার, এটা মার্ক করেন, কারণ সোয়ানোমা দেখলে মনে হতে পারে ম্যালিগনেন্ট, যেহেতু ম্যালিগনেন্টের মধ্যে লেখা রয়েছে, এটা মার্ক করেন যে সোয়ানোমা বিনাইন, এটা গোল করেন, যে কোনো একটা কালি দিয়ে গোল করেন। করছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে কি কি আছে, একটা নেমোনিক লিখে নেন, একটা নেমোনিক লিখবেন। এই নেমোনিকটা হচ্ছে আমার তৈরি করা। মেসি মিলি সরি গান আরেকটু সহ ঠিক করবেন। ডিস্কোতে যায়। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। ফুটবল তারকা মেসি বাংলাদেশে এসে মিলি নামে একটি মেয়েকে নিয়ে গান গেতে গেতে ডিস্কো দেখতে যাচ্ছে। এটা আপনারা আদারওয়াইজ নেবেন না, জাস্ট মনে রাখার জন্য। তো মেসিতে কি হচ্ছে, মেলানোমা সাইনোভিওমা, মেলানোমা সাইনোভিওমা। মেসি মিলি কি ভাইয়া? হ্যালো, হ্যাঁ মেসি মিলি পুরোটা বলেন ভাই। মেসি মিলি গান সহ, গান সহ মানে গান গেতে গেতে আর কি, গান সহ, বা মনে করতে পারেন যে বন্দুক নিয়ে, ইভেন গান হতে পারেন, যেহেতু তাদের সিকিউরিটি প্রবলেম আছে, গান নিয়ে ডিস্কো দেখতে যাচ্ছে, গান সহ ডিস্কোতে যায়। ভাই লিখতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, মেসি মেলানোমা সাইনোভিওমা, মেসিতে কি হচ্ছে, মেলানোমা সাইনোভিওমা। মিলি মেসোথেলিওমা লিম্ফোমা, মিলি মেসোথেলিওমা লিম্ফোমা। গান সহ গ্লিওমা সেমিনোমা এবং হেপাটোমা সহ সেমিনোমা হেপাটোমা। ডিস্কোতে কি হচ্ছে, ডিসজার্মিনোমা এবং কর্ডোমা। আপনাদের অনেকেই মনে হতে পারে যে এত সহজ নেমোনিক লাগবে না, মনে রাখতে পারবো, কিন্তু পরীক্ষার সময় দেখবেন এগুলা ভুল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, নাও অ্যানাদার ইম্পর্টেন্ট স্লাইড, ক্লাসিফিকেশন অফ বোন টিউমার। এটা ইনফিনিটি স্টার, আপনাদের লেকচার শিটে নাই, আমি স্লাইড দিব ওটার। কার্টলেজ ফর্মিং আপনি খেয়াল করবেন বিনাইন কি কি আছে, অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা। আমি আবার রিপিট করছি, অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা। আচ্ছা, ম্যালিগন্যান্ট কি রয়েছে, কন্ড্রোসার্কোমা। এটা কমনলি কোথায় হয়, পেলভিস, শোল্ডার। লোকেশন শুধু এটা জানলেই হবে, অন্যগুলো লোকেশন জানার প্রয়োজন নাই। এরপরে চলে আসেন বোন ফর্মিং টিউমার। এর মধ্যে রয়েছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন কি কি রয়েছে, অস্টিওমা এবং অস্টিওব্লাস্টোমা। ম্যালিগন্যান্ট হচ্ছে অস্টিওসার্কোমা। আননোন অরিজিন বিনাইন জায়ান্ট সেল টিউমার, যেটা আরেকটা নাম অস্টিওক্লাস্টোমা। অ্যানিউরিজমাল বোন সিস্ট। ম্যালিগন্যান্টের মধ্যে কি রয়েছে, ইউইং সার্কোমা এবং অ্যাডামান্টিনোমা। এই স্লাইড আমি দিব, তারপরে এখন আপনারা একবার শুনেছেন। নাও এই কোশ্চেনটা সলভ করবেন। বিনাইন বোন টিউমার স্যার, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে। এটা ডক্টর মিতু মনি অ্যান্সার করবেন। ডক্টর মিতু মনি, আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা অ্যান্সার করবেন। বিনাইন বোন টিউমার স্যার কি কি রয়েছে, অস্টিওসার্কোমা, এটা কি হবে? ফলস, এটা ম্যালিগন্যান্ট। ভেরি গুড। আচ্ছা, অস্টিওমা অস্টিওমা এটা কি? ট্রু। এক্সোস্টোসিস এটা কি হবে? ফলস। Exostosis is not true neoplasm. They are not benign, not malignant. তাহলে নিওপ্লাজমই না। ইউইং সার্কোমা এটা কি হবে? এটা ম্যালিগন্যান্ট। ফলস। অস্টিওকন্ড্রোমা ট্রু। ভেরি গুড আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও লেকচার শিটের আমরা সেকেন্ড টপিক, পেজ 2, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার্স। প্রথমে জানতে হবে লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের কথার মানে কি। যে সকল টিউমার লোকাল ডিস্ট্রাকশন করে, তারা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে না, তাদেরকে আমরা বলছি লোকালি ম্যালিগন্যান্ট। এদের মেটাস্টাসিস হয় না। সরি। তো এখানে একটা নেমোনিক আমি বলবো, এটা লেকচার শিটেও লেখা রয়েছে। আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব। তো আমিতে কি হচ্ছে, অ্যামেলোব্লাস্টোমা। বাসায় বেজাল সেল কার্সিনোমা,
গিয়ে জায়ান্ট সেল টিউমার অফ বোন, ডান পাশে আপনারা লিখে নেন অস্টিওক্লাস্টোমা, প্লিজ লিখে নেবেন, কারণ পরীক্ষায় অস্টিওক্লাস্টোমা দিয়ে আসছে এবং ভুল করেছি আমরা অনেকেই। কার্সিনোয়েড টিউমার, ক্রানিওফ্যারিঞ্জিওমা। গলায় গ্লিওমা, গলায় গ্লিওমা, তবে গ্লিওমার মধ্যে হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা এবং এপিন্ডিওমা। সো এই অপশনগুলো আসলে কিন্তু আমাদের ট্রু হবে, এই অপশনগুলো আসলে ট্রু হবে, আপনারা লেকচারটা লিখে নেন প্লিজ। আচ্ছা, ফুল ফাইব্রোম্যাটোসিস, ফাইব্রোম্যাটোসিস মালা, মিক্সড সালাইভারি টিউমার, আর ডান পাশে লিখে নেন মার্জোলিন আলসার, ডান পাশে লিখে নেবেন মার্জোলিন আলসার। দিবো ডেজময়েড টিউমার, দিবো ডেজময়েড টিউমার। তাহলে আমি যেগুলো বলেছি হোপফুলি নোট করে নিয়েছেন। অ্যাকচুয়ালি আমি খুব পরীক্ষার ওরিয়েন্টেড পড়াই, কোশ্চেনে কোনগুলো চেয়েছে সেগুলো টপিকে আছে কিনা সেটা আমি ব্যালেন্স করে পড়ানোর চেষ্টা করি। এটা ক্লিয়ার? রেসপন্স করেন কেউ? লিখতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। নাও 3 নাম্বার টপিক, ক্রাইটেরিয়া অফ ম্যালিগন্যান্ট সেল। ক্রাইটেরিয়া অফ ম্যালিগন্যান্ট সেল আপনারা একটা হ্যাশ দিয়ে বা অবলিক দিয়ে অ্যানাপ্লাসিয়া লিখতে পারেন, অর্থাৎ অ্যানাপ্লাসিয়ার ক্যারেক্টারস তো একই সেম হবে, ঠিক আছে? প্লিওমরফিজম, প্লিওমরফিজম বলতে কি বোঝায়? ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড শেপ, ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড শেপ। আপনারা ডান পাশে লিখে নেন সেলস ইন সেম টিস্যু নট ইউনিফর্ম, খুবই ইম্পর্টেন্ট কথা, সেলস ইন সেম টিস্যু নট ইউনিফর্ম, যেহেতু এদের সাইজ এবং শেপ ভ্যারি করতেছে, একই টিস্যু সেলগুলো কিন্তু সেম হচ্ছে না। জি কিছু বলছেন? কি লিখবো বুঝি নাই, আবার একটু বলবেন কি লিখবো? প্লিওমরফিজম এটা বলতে বোঝায় যে ভ্যারিয়েশন ইন সাইজ এন্ড শেপ। তো কাদের সাইজ এন্ড শেপ? একটা টিস্যুর সেলগুলা সবগুলো তো একই সাইজের হবে, তাই না? একই শেপের হবে। কিন্তু প্লিওমরফিজম এমন একটা কন্ডিশন যেটা নিওপ্লাসিয়া আর অ্যানাপ্লাসিয়া হয়, সেখানে একই টিস্যুর সেল তার সাইজ এন্ড শেপে ভিন্ন হয়। ক্লিয়ার? জি। আচ্ছা, অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি, অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি আপনার লেকচারটা লিখে নেন অল্টার টু 1:1 ইনস্টেড অফ 1:4 or 1:6। তাহলে এখানে কি বলছেন? নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের যে রেশিও থাকে সেটা 1:4 or 1:6 থাকে, তবে নিওপ্লাস্টিক আর অ্যানাপ্লাস্টিক সেলে কি হয়? নিউক্লিয়াসটা বড় হয়ে যায়, এই জন্য তাদের যে রেশিও সেটা সেম হয়, 1:1 হয়ে যায়। মাইটোসিস কেমন হয়? অ্যাটিপিক্যাল এবং বিজিয়ার। লস অফ পোলারিটি, তো পোলারিটি বলতে কি বোঝায়? পোলারিটি বলতে আমি সহজে বলছি, একটা সেলের যে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা সেলে যে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটাকে পোলারিটি বলে। ডিটেলস দেওয়া আছে ব্যাখ্যা, এটা না জানলেও চলবে। দেন হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস, লাস্ট 6 নাম্বার লেকচার শিটে অ্যাড করে নেবেন। সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন, সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন এটাও নিওপ্লাস্টিক সেলে থাকে। ক্লিয়ার? আচ্ছা, নাও benign and malignant tumor, very much important, benign and malignant tumor। তো লেখা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন benign tumor well differentiated structure, sometimes typical or tissue origin, malignant some lack of differentiation। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, তাই না? ডিফারেন্সিয়েশন বলতে একটা টিস্যু বা একটা অ্যাবনর্মাল টিস্যু তার নর্মাল প্যারেনকাইমার সাথে কতটুকু মিলছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ওয়েল ডিফারেন্সিয়েট অর্থাৎ বিনাইন টিস্যুর সেলগুলা তার অরিজিনাল সেলের সঙ্গে সেম থাকে, বাট ম্যালিগন্যান্ট টিস্যু সেলগুলা সেম থাকে না, ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। রেট অফ গ্রোথ, উই অল নো অ্যাবাউট দ্যাট, বিনাইনের গ্রোথটা কম, ম্যালিগন্যান্টের গ্রোথ বেশি। লোকাল ইনভেশন, লোকাল ইনভেশনটা কম হয় বা হয় না বিনাইন টিস্যুতে, আর ম্যালিগন্যান্ট টিস্যু অবশ্যই লোকালি ইনভেসিভ, ইনফিল্ট্রেটিভ। ওকে, নাও মেটাস্টাসিস অ্যাবসেন্ট, বিনাইন টিস্যু দূর দূরান্তে ছড়িয়ে পড়ে না, বাট ম্যালিগন্যান্ট যে টিউমার রয়েছে সেটা দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারে, এটাকে আমরা বলছি মেটাস্টাসিস। নাও আপনাদের কাছে প্রশ্ন যে এমন কোন কি ম্যালিগন্যান্ট টিউমার রয়েছে যেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড বা হতে পারে কিনা? এনিওয়ান? ডক্টর মাহাজাবিন নিশু, আপু কি শুনতে পাচ্ছেন?
ডক্টর মাহাজাবিন নিশু। জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আপু, এমন কি হতে পারে যে ম্যালিগনেন্ট বাট দে আর ওয়েল ডিফারেন্সিয়েটেড, এমন কি হতে পারে? আচ্ছা জি, এমন হতে পারে। এটা আপনারা লেকচারে লিখে নেন, ওয়েল ডিফারেন্সিয়েট টু অ্যানাপ্লাস্টিক, প্রথম যে বক্সটা আছে, ওয়েল ডিফারেন্সিয়েট টু অ্যানাপ্লাস্টিক। তো ম্যালিগনেন্ট টিস্যু কোন কোন ক্ষেত্রে ওয়েল ডিফারেন্সিয়েট হতে পারে। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভাইয়া তাহলে এক্সাম্পল দেন, আপনি যেহেতু বলছেন এক্সাম্পল দেন। Adenocarcinoma of thyroid and some squamous cell carcinoma. Adenocarcinoma of some thyroid and some squamous cell carcinoma. Well differentiated but malignant tumor. Clear? মাহাজাবিন আপু বুঝতে পারছেন এটা? Adenocarcinoma of thyroid. Adenocarcinoma of thyroid and some squamous cell carcinoma. Well differentiated but malignant tumor. Well differentiated but malignant tumor. মাহাজাবিন নিশু আপু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট মিস গিয়েছে আমাদের লেকচার শিটে, সেটা হচ্ছে ক্যাপসুল। 5 নম্বরে আপনারা ক্যাপসুলটা লিখে নেন। ক্যাপসুল বিনাইন ইনক্যাপসুলেটেড ম্যালিগন্যান্ট নট ইনক্যাপসুলেটেড। বিনাইন ইনক্যাপসুলেটেড ম্যালিগন্যান্ট নট ইনক্যাপসুলেটেড। এটা মনে রাখতে পারেন এভাবে যে বিনাইন টিস্যু একই জায়গায় থাকছে, তার ছড়িয়ে পড়ার কোনো উদ্দেশ্য নাই, সেহেতু তারা ঘরে বন্দি থাকে। আর ম্যালিগন্যান্ট টিস্যু ছড়িয়ে পড়ে, এজন্য দে আর নট ইনক্যাপসুলেটেড। তবে লিওমায়ামা অফ ইউটেরাস, দো ইট ইজ এ বিনাইন টিউমার, ইট ইজ সিউডো ক্যাপসুল থাকে এখানে। সরি, এটা হচ্ছে নন ক্যাপসুলেটেড, এটা নট ক্যাপসুলেটেড, ঠিক আছে? লিওমায়ামা অফ ইউটেরাস বিনাইন, বাট তার কোনো ক্যাপসুল থাকে না। অপরদিকে ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে রেনাল সেল কার্সিনোমা, সেখানে ফলস ক্যাপসুল থাকে। আমি আবারও বলছি, এটা অনেকের বুঝতে ভুল হতে পারে বা না বুঝতে পারেন। ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপসুল বিনাইন টিউমারে ক্যাপসুল থাকে, ম্যালিগন্যান্ট টিউমারে ক্যাপসুল থাকে না। তবে লিওমায়ামা অফ ইউটেরাস বিনাইন টিউমার হওয়া সত্ত্বেও তার ক্যাপসুল থাকে না। অপরদিকে রেনাল সেল কার্সিনোমা, সেটা ম্যালিগন্যান্ট হওয়া সত্ত্বেও তার ফলস ক্যাপসুল থাকে। ক্লিয়ার? মাহাজাবিন নিশু আপু বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। লোকালি ম্যালিগন্যান্ট যেগুলো নাম বললেন, ওগুলো হচ্ছে লোকাল ইনভেশন হয়, কিন্তু মেটাস্টাসিস হবে না, এটাই তো? মেটাস্টাসিস হবে না, জি। লোকাল ইনভেশন হবে। লোকাল ইনভেশন, লোকাল ডিস্ট্রাকশন হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন কার্সিনোমা এবং সার্কোমা খুব সংক্ষেপে বলবো। একসময় এই টপিক থেকে কোশ্চেন আসতো, রিসেন্টলি যদিও আসেনি, আপনারা জাস্ট শুনে রাখেন এটা, এবং আমি স্লাইড প্রোভাইড করব। সার্কোমা কি আর কার্সিনোমা কি? সার্কোমা হচ্ছে arise a cancer that arise from transformed cell of mesenchymal origin। তাহলে মেসেনকাইমাল টিস্যু থেকে যে সকল ক্যান্সার হচ্ছে বা টিউমার, তাদেরকে আমরা বলি সার্কোমা। আর এপিথেলিয়াল সেল থেকে যে সকল টিউমার হচ্ছে, তাদেরকে আমি বলি কার্সিনোমা, তাদেরকে বলছি কার্সিনোমা। এই ডিফারেন্সটা লক্ষ্য করবেন, খুবই ইম্পর্টেন্ট। কার্সিনোমা এবং সার্কোমার ডিফারেন্স। অরিজিন, কার্সিনোমা এপিথেলিয়াল টিস্যু, সার্কোমা মেসেনকাইমাল টিস্যু। তো কার্সিনোমা এবং সার্কোমা এর ডিফারেন্সটা আমরা অনেকে ভুল করে ফেলতে পারি, এজন্য আমরা একটা নেমোনিক মনে রাখবো। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়, এটা হচ্ছে সার্কোমা। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায় অ্যাবাউট সার্কোমা। এটা আপনারা একবার বলেন, আনমিউট করে বলবেন সবাই। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ছড়ায়। আপনাদের মনে হতে পারে যে ভাইয়া এত আননেসেসারি জিনিস কেন বলতেছেন, এগুলো লেকচার শিটে নাই। আমি বলি একটু আননেসেসারি না, পরীক্ষায় আসছে বলে আমি বলতেছি, এটা একটু মিলিয়ে নিবেন। আমি বলেছি সার্কোমা কম বয়সে কম হলেও, এজ মোর ইন ওল্ড মোর ইন ইয়াং। সার্কোমার যা তার জাস্ট অপোজিট হচ্ছে কার্সিনোমা। তাহলে সার্কোমা ইয়াং এজে হয়, কার্সিনোমা ওল্ড এজে হচ্ছে। ভাস্কুলারিটি মোর ভাস্কুলার, যেহেতু রক্ত ঝরায় রক্ত ছড়ায়,
রক্তে ঝরানো ছড়ানো এই সকল ক্ষেত্রে ভাস্কুলারিটির প্রশ্ন আসবে। সার্কোমা মোর ভাস্কুলার, কার্সিনোমা লেস ভাস্কুলার। রেট অফ গ্রোথ মোর র্যাপিড, কার্সিনোমা লেস র্যাপিড। কাট সেকশন আমি কি বলেছি, রক্ত ঝরায়, মোর হেমোরাজিক, লেস হেমোরাজিক। আচ্ছা, স্প্রেডটা ইম্পর্টেন্ট, আর্লি বাই ব্লাড সার্কোমা আর কার্সিনোমা আর্লি বাই লিম্ফ্যাটিক্স। তবে সার্কোমা কার্সিনোমা দুইটাই আমাদের ব্লাড লিম্ফ্যাটিকে ছড়াতে পারে। আর্লি ফেজে সার্কোমা ব্লাডে ছড়ায় এবং কার্সিনোমা লিম্ফ্যাটিকে ছড়ায়। প্রগনোসিস মোর ওয়ার্স, সার্কোমার প্রগনোসিস খারাপ এবং কার্সিনোমার প্রগনোসিস অপেক্ষাকৃত কম খারাপ, লেস ওয়ার্স। আচ্ছা, এটা আমরা দেখি ট্রু অ্যাবাউট কার্সিনোমা, অরিজিনেটিং ফ্রম মেসেনকাইমাল সেল, এটা ফলস। এটা সার্কোমার ক্যারেক্টারিস্টিক্স, লেস ভাস্কুলার, দিস ইজ ট্রু। লেস র্যাপিড গ্রোথ, দিস ইজ অলসো ট্রু। স্প্রেড মোস্ট মানে বাই ব্লাড, এটা কি হবে, এটা বলেন একজন। ফলস। ফলস। আমরা কি পড়েছি, কার্সিনোমা মোস্ট প্রিফারেবলি ব্লাডের মাধ্যমে ছড়ায়। হাইলি রেডিওসেনসিটিভ, এটাও ট্রু। Highly radiosensitive, this is also true. Clear? Now, infinite is a topic. So এতক্ষণ আমরা দুইটা ইনফিনিট টপিক পড়ে এসেছি। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেল অ্যাকর্ডিং টু পলিফাইটিভ ক্যাপাসিটি। দেন আমরা বিনাইন ম্যালিগন্যান্ট টিউমারের যে ক্লাসিফিকেশন প্রথমে দেখিয়েছি সেটা ছিল ইনফিনিটি স্টার। এখন হরমোন সিক্রেটিং টিউমার এবং হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, এটা আপনার লেকচার শিটে ভুল লেখা রয়েছে, কারেকশন করে নেবেন। হরমোন সিক্রেটিং এবং হরমোন প্রডিউসিং এরা সেম। হরমোন সিক্রেটিং এবং প্রডিউসিং এরা সেম। অপরদিকে হরমোন ডিপেন্ডেন্ট এবং সেনসিটিভ এরা সেম। ঠিক আছে? আচ্ছা, তো হরমোন সিক্রেটিং টিউমার কি কি রয়েছে? তো আপনারা প্লিজ সোললি আমি যেটা দেখাচ্ছি এটা ফলো করবেন। লক, LOC কে লক দিয়ে মনে রাখবেন। ব্রঙ্কিয়াল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, ক্রোমোস অফ টিউমার পেরিটারি, কার্সিনোমা টিউমার, কোরিওকার্সিনোমা। K for kidney, RCC. Other islet cell tumor of pancreas, seminoma, monodermal keratoma of the ovary. আপনারা এখানে এখনই লিখে ফেলেন, এটা এতই বেশি ইম্পর্টেন্ট যে আমি বলতেছি যে লিখে ফেলেন, এখনই লিখেন, ইলেকট্রিসিটি লিখে ফেলেন। এটা LOC কে লক দিয়ে এভাবে লিখবেন। হরমোন সিক্রেটিংটা হচ্ছে হরমোন প্রডিউসিং টিউমার। এক্স্যাক্টলি ভাইয়া, এক্স্যাক্টলি। তাহলে এটা 6 নম্বর টপিক যেটা আমাদের শীটে, সেটা এটা লক। এটা 5 নাম্বার টপিক, এখানে কারেকশন করে নিন, ঠিক আছে? আর 6 নম্বরে আপনার হরমোন ডিপেন্ডেন্ট এক্সাম্পল দিয়েছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমি যেভাবে বলছি সেভাবে ফলো করেন, এটা লক দিয়ে মনে রাখবেন এবং আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি এটা মনে রাখবেন। হোপফুলি সবাই লিখতে পেরেছেন। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। হরমোন প্রডিউসিং শেষ হয়নি। আচ্ছা, লিখেন। ভাই ক্লাস কি অনেক বেশি জটিল মনে হচ্ছে? সুশান্ত কুমার পল, না ভাই, নিওপ্লাজম আসলে সত্যিই কঠিন এবং গোছানো আরো কঠিন। আমি খুব প্যারাটাবল ওয়েতে প্রেজেন্ট করতেছি। রেসিডেন্সি পরীক্ষা সেশন ছিল, সেখানে সব ব্যাচে গিয়েছিলাম এবং চেষ্টা করেছি মোস্ট প্যারাটাবল ওয়েতে প্রেজেন্ট করার জন্য। জি ভাই, এটা মনে রাখাটাই এখন আসল কাজ। হ্যাঁ, আপনার বারবার পড়বেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, অসুবিধা নাই। ভাইয়া, হ্যালো। জি আপু। ভাইয়া, আমি প্রথম থেকে ছিলাম না। আচ্ছা, এই নিউপ্লাজমের আমাদের নেক্সট এক্সাম হচ্ছে মনে হয় শনিবারে। তো ওইখানে দেখলাম ফুল প্যাথোলজির উপরে এক্সাম, নিউপ্লাজমের উপরে কি আলাদা কোনো এক্সাম হবে না? হ্যাঁ, নিউপ্লাজমের উপর এক্সাম অবশ্যই হবে। এটা হওয়া উচিত ভাই, এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আজকে আমি ডেফিনেটলি হবে। কোশ্চেন তো রেডি করে ফেলেছি আমি অলরেডি। হবে না কেন? কোশ্চেন তো আমার রেডি। ঠিক আছে, আমি বলে দিব অফিসে, অসুবিধা নাই। শনিবারে তো এক্সাম না ভাই, আমাদের তো ফুল এক্সাম হওয়ার কথা ছিল বৃহস্পতিবারে, মানে 13 তারিখ। আচ্ছা, এখানে আলাদা করে কোনো ভাইয়া এক্সাম নেওয়ার কথা বলা হয় না। হ্যাঁ দেখি না, এজন্যই মানে ভাইয়া সেক্ষেত্রে ভাই এটা যদি মনে করেন 15 তারিখ থেকে ফিজিওলজি শুরু, ওই 15 তারিখ যদি এক্সামটা হইতো তাহলে আর কি আমাদের পড়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি এটা বলে দিব, এটা আমি বলে দিব, কারণ নিউপ্লাজম অবশ্যই পরীক্ষা হওয়া লাগবে। নিউপ্লাজম বাদ দেওয়া যাবে না। রুটিনে নাই। হ্যাঁ, একটু চেক করে একটু ভাইয়া বলে দিন আগে থেকে। হ্যাঁ, আমি কালকে সকালে ইনশাআল্লাহ বলে দিব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, সো উপরে লিখে ফেলেছেন, আমি নেক্সটে চলে যাই। এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। হরমোন প্রডিউসিং টিউমার অফ ওভারি, এখান থেকে প্রশ্ন আসছে।
অ্যাকচুয়ালি আমি হয়তো এত কিছু না দেখিয়েও আমি ক্লাসটা ফরওয়ার্ড করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো না দেখালে যাওয়াটা উচিত হবে না, পরীক্ষায় আসে। এটা ABCD GHST এই নেমোনিকটা ভাইয়া হরমোন সিক্রেটিং আর প্রোডিউসিং একই বললেন না? হরমোন সিক্রেটিং প্রোডিউসিং একই ভাইয়া। তাহলে আলাদা আলাদা নেমে নিতে হয়। ভাই একটু আলাদা করে লিখেছি, পরীক্ষায় তো আলাদা ভাবে আসে, এই জন্য আমি আলাদা করেছি, বুঝছেন? ভাইয়া আচ্ছা। শীটের চেঞ্জটা করবো কি এটা একটু বলে দেন। জি ভাইয়া। মানে শীটের চেঞ্জটা লিখবো কি এটা এইটুকু জানতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া আমি বলি, হরমোন সিক্রেটিং হরমোন ডিপেন্ডেন্ট এই দুইটা চ্যাপ্টার শীটটা ফলো করার দরকার নেই, আমি যেটা দেখাচ্ছি এটা ফলো করেন প্লিজ, জি ভাইয়া, বুঝছেন? ঠিক আছে আর আমি এগুলা শীটে লিখে নিতে বলছিলাম, চেঞ্জ না, এটা ফুল চেঞ্জ করতে হবে, এখানে একটু ঝামেলা আছে। হরমোন সিক্রেটিং প্রোডিউসিং টিউমার সেম, আমি যা দেখাচ্ছি এগুলাই একটু মনে রাখেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি ABCD GHST এই নেমোনিকটা মনে রাখবেন। অ্যাডেনোব্লাস্টোমা, ব্রিয়ার্স টিউমার, কোরিওকার্সিনোমা, C ফর কোরিওকার্সিনোমা, D ডার্মোয়েড সিস্ট, ডিসজামিনোমা যদিও রেয়ার, ডিসজামিনোমা ট্রু ফলস যে কোনো একটা দিতে পারেন, আমার মতে ফলস দেওয়া উচিত। গ্রানুলোসা সেল টিউমার, হাইলাস সেল টিউমার, স্ট্রোমা ওভারি, থিকা সেল টিউমার, এগুলো হচ্ছে হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি। এবং এই 5 এবং 6 নম্বর টপিক সোললি আমার স্লাইড থেকে ফলো করবেন। 6 হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার, তো এটাকে নেমোনিক দিয়ে মনে রাখবেন, হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার মা ও বাবার পরেই থাকে অন্যরা, মা ও বাবার পরেই থাকে অন্যরা, এই নেমোনিক দিয়ে মনে রাখবেন। মা ম্যালিগন্যান্ট মেলানোমা ও ওভারিয়ান কার্সিনোমা, মা ও বাবা ব্রেস্ট কার্সিনোমা, পরে প্রোস্টেট, থাকে থাইরয়েড, ফলিকুলার অ্যান্ড প্যাপিলারি কার্সিনোমা বোথ, এবং টেস্টিকুলার কার্সিনোমা, থাইরয়েড দেন টেস্টিকুলার, টি থাকে অন্যরা, অন্যরা দিয়ে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার একটা নেমোনিক বলেছি, মা ও বাবার পরেই থাকে অন্যরা, আপনারা এই নেমোনিকের সাথে মিলে পড়বেন। ক্লিয়ার? আচ্ছা, নাও another infinity star topic, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লাসিয়া। তো ডিসপ্লাসিয়া ডিফারেন্সিয়েশন অ্যানাপ্লাসিয়া সবগুলো ক্যাটসমেন্সিটিউ আমরা টানা পড়ে যাব, ঠিক আছে? পরে গিয়ে দেখাবো না, এই কনসেপশনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অসংখ্য বার আসছে, আপনারা সবাই ফলো করার চেষ্টা করবেন। বড়বাবু জি দেখো যে প্যাড জ্বলছে, একটু দই টই আচ্ছা, তো ডিসপ্লাসিয়া কি? Dysplasia is a term that literally means disordered growth. It is encountered principally in epithelia. খুবই important, principally epithelial tissue বা epithelial cell হয়, and is characterized by constellation of changes that induce a loss in the uniformity of the individual cell as well as in the architectural orientation. তাহলে ডিসপ্লাসিয়া কি? ডিসপ্লাসিয়া হচ্ছে একটা disordered growth, যেটা প্রিন্সিপালি এপিথেলিয়াম সেলে হয় বা টিস্যুতে হয়, তবে কানেক্টিভ টিস্যুতেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, the characteristics কি? Loss of uniformity and loss in their architectural orientation. Dysplastic cell may exhibit considerable pleomorphism and often contain large hyperchromic nuclei with a high nuclear to cytoplasmic ratio. তাহলে আমাদের অ্যানাপ্লাসিয়া বা নিওপ্লাসিয়ার যে বৈশিষ্ট্য ছিল তার কিছু কিছু ডিসপ্লাসিয়াতেও থাকছে, অর্থাৎ ডিসপ্লাসিয়াতে আমরা প্লিওমরফিজম পাচ্ছি এবং এখানে হাইপারক্রোমাটিক লার্জ নিউক্লিয়াই পাচ্ছি। নাও ডিসপ্লাসিয়া ইজ পার্টিকুলারলি কমন ইন স্কোয়ামাস এন্ড ট্রানজিশনাল এপিথেলিয়া সাচ অ্যাজ, কোন কোন অর্গানে ডিসপ্লাসিয়া হতে পারে এক্সাম্পলটা পড়বেন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাসিয়া অলরেডি প্রথম দুটো আমি বলেছি, এরপরে কি আছে? মায়োটিক ফিগার আর মোর অ্যাবান্ডেন্ট দ্যান ইউজুয়াল, ভেরি ইম্পর্টেন্ট। ডিসক্যারটোসিস অ্যান্ড ডিমিনিশ সেলুলার পোলারিটি, তাহলে এখানে যে ক্যারটোসিস হয় সেটা ডিসরেগুলার থাকে এবং পোলারিটি কমে যায় সেলের। প্রেজেন্স অফ কয়েলোসাইটোসিস উইথ সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াই, তাহলে দেখেন ডিসপ্লাসিয়াতেও আমাদের সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন থাকছে। Now, another important topic সেটা হচ্ছে clinical significance of dysplasia.
Dysplastic changes mild to moderate grade may transform to cancer, but the changes are usually reversible. And with the removal of inciting cause, the epithelium may revert to normal. However, severe dysplasia may be irreversible. তাহলে আমি যদি প্রশ্ন করি যে dysplasia reversible না irreversible, অ্যানসার কি হবে? রিভার্সিবল। তাহলে dysplasia এটা আমি বলি রিভার্সিবল হতে পারে, ইরিভার্সিবল হতে পারে। তো ডিসপ্লাসিয়াকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড এবং মডারেট ডিসপ্লাসিয়া সেটা হচ্ছে আমাদের রিভার্সিবল, কিন্তু সিভিয়ার ডিসপ্লাসিয়া এটা ইরিভার্সিবল। তাহলে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া মাইল্ড ডিসপ্লাসিয়া কি? যখন আমাদের এপিথেলিয়াম থিকনেসের 1/3 ইনভলভ হয় সেটাকে আমরা বলি মাইল্ড ডিসপ্লাসিয়া। যখন 2/3 ইনভলভ হয়ে যায় সেটাকে আমরা বলি মডারেট ডিসপ্লাসিয়া। আর যখন ফুল থিকনেস ইনভলভ হয় সেটাকে আমরা বলি সিভিয়ার ডিসপ্লাসিয়া। এই সিভিয়ার ডিসপ্লাসিয়াটাকে বলা হচ্ছে ইরিভার্সিবল। ক্লিয়ার? এখন ডিসপ্লাসিয়া রিভার্স ফ্রম ক্যান্সার ইন টু ইম্পর্টেন্ট রেসপেক্টস। তাহলে ক্যান্সার এবং ডিসপ্লাসিয়া ভাইয়া এক মিনিট, মাইল্ড ডিসপ্লাসিয়া হচ্ছে রিভার্সিবল, এখানে হচ্ছে 1/3 অফ ইনভলভমেন্ট অফ এপিথেলিয়া, আর যদি 2/3 হয় তাহলে 2/3 হলো তো রিভার্সিবল। হ্যাঁ, মডারেট এবং রিভার্সিবল। ওকে, কিন্তু যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে ফুল হবে এবং সেক্ষেত্রে ইরিভার্সিবল হবে। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনি হচ্ছে বৃন্ত আপু, তাই তো? জি ভাইয়া, জি। আচ্ছা, আমি মনে রাখছি নাম। Dysplasia differs from cancer in two important respects. তাহলে ডিসপ্লাসিয়া ক্যান্সার হতে পারে, তবে ক্যান্সার এবং ডিসপ্লাসিয়ার ডিফারেন্সটা কোথায়? এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ল্যাক অফ ইনভ্যাসিভনেস। ক্যান্সার সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভ্যাসিভ থাকে, কিন্তু ডিসপ্লাসিয়া নন ইনভ্যাসিভ। সরি। নাও রিভার্সিবিলিটি। Dysplasia may be reversible, but cancer is not reversible. আর একটা ডিফারেন্স আছে যেটা এখানে দেওয়া নাই, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়াতে মাইটোসিসটা ফিগার কম থাকে, কিন্তু অ্যানাপ্লাসিয়া বা নিওপ্লাসিয়া বা ক্যান্সারের ক্ষেত্রে মাইটোটিক ফিগার অনেক বেশি থাকে এবং মাইটোসিস খুব বেশি হয়। ক্লিয়ার? রিগার্ডিং ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া এটা আমি আর বলছি না, এগুলো নট সো ইম্পর্টেন্ট। এখন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং অ্যানাপ্লাসিয়া। এই দুইটা জিনিস কি? Differentiation refers to the extent to which neoplastic parenchymal cells resemble the corresponding normal parenchymal cell. তাহলে ডিফারেন্সিয়েশন কি? কতটুকু মিলছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর অ্যানাপ্লাসিয়া কি? লস অফ ল্যাক অফ ডিফারেন্সিয়েশন ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। যখন এই যে মিলছে না সেটাকে বলা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। এখান থেকে এতটুকু জানলে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন কি? extent to which neoplastic parenchymal cell resemble the corresponding normal parenchymal cell both morphologically and functionally. ঠিক আছে? lack of differentiation is called anaplasia. now dysplasia, anaplasia, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন এবং অ্যানাপ্লাসিয়া জানছি। তাহলে এখন জানতে হবে dysplasia এবং অ্যানাপ্লাসিয়ার পার্থক্যটা কি। In short, dysplasia refers to an abnormality where a tissue partially loses the morphological characteristics of mature cell. যেখানে তাদের morphological characteristics partially loss করে। আর অ্যানাপ্লাসিয়া কি? is considered a more advanced stage where this loss of differentiation or maturity is more marked and evident and could be seen as irreversible. তাহলে ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়ার মধ্যে বলতে পারি ডিসপ্লাসিয়া থেকে অ্যাডভান্স স্টেজটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া রিভার্সিবল বাট অ্যানাপ্লাসিয়া ইরিভার্সিবল। নাও হোয়াট ইজ নিওপ্লাসিয়া এন্ড অ্যানাপ্লাসিয়া এন্ড ডিফারেন্স বিটুইন দেম? নিওপ্লাসিয়া একটা ব্রড টার্ম, নিওপ্লাসিয়ার একটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ওকে, এখন কার্সিনোমা ইন সিটু। Carcinoma in situ খুবই easy. When dysplasia is marked and involve the entire thickness of epithelium, the lesion is known as carcinoma in situ. তাহলে সিভিয়ার ডিসপ্লাসিয়া যেটা ছিল সেটা হচ্ছে কার্সিনোমা ইন সিটু। এখানে মনে রাখবেন যে অনেকে প্রশ্ন করে যে কার্সিনোমা ইন সিটু এটা কি প্রিম্যালিগন্যান্ট অর কি নন প্রিম্যালিগন্যান্ট? কার্সিনোমা ইন সিটু প্রিম্যালিগন্যান্ট নয়,
কারণটা কি, নামের মধ্যে যে কার্সিনোমা সেটাকে আমি কেন প্রিম্যালিগন্যান্ট বলবো? অলরেডি এখানে চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি। সো দেখেন লেখা আছে yet not yet invaded through the epithelial basement membrane. It is the pre-invasive stage of carcinoma. Pre-invasive stage, ঠিক আছে? তাহলে এটা not pre-malignant, it is pre-invasive stage of carcinoma. এক্সাম্পল গুলা দেখে নেবেন। আচ্ছা, এখন এই টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন করব, ডক্টর সাইমা সুলতানা মৌ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে। আচ্ছা আপু, আপনার নাম ধরে ডাকছি, প্লিজ আপনারা কেউ ডিস্টার্ব ফিল করবেন না, জাস্ট ইন্টারেক্টিভ করার জন্য, এবং আপনাদের উপকার হবে এতে। আচ্ছা, আপনি বলেন যে হোয়াট ইজ ডিসপ্লাসিয়া, এক কথায় বলবেন। ডিসপ্লাসিয়া হচ্ছে ডিসঅর্গানাইজড গ্রোথ। ভেরি গুড। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, বাংলায় বলেন আপু, আমি যা বলছি সেটাই বলেন না। মানে চেঞ্জ হবে কিন্তু ভাইয়া মানে সিমিলার সেলের সাথে মানে ডটার সেলের সাথে মিল থাকবে না। ডটার সেল বললে এখানে আপু অনেক কথা চলে আসবে। আপনি বলেন নরমাল প্যারেনকাইমাল সেলের সাথে নিউক্লিয়াস কতটুকু মিলছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বলেন যা নরমাল বলেছেন। হ্যাঁ নরমাল প্যারেনকাইমাল সেলের সাথে কতটুকু মিলছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, অ্যানাপ্লাসিয়া কি? অ্যানাপ্লাসিয়া হচ্ছে ভাইয়া লস অফ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ল্যাক অফ ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ক্লিয়ার? জি আপু এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি বলবেন ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়া এর পার্থক্য কি? ডিসপ্লাসিয়া যে চেঞ্জটা হয় সেটা মিনিমাল এবং অ্যানাপ্লাসিয়া চেঞ্জটা বেশি হয়। ডিসপ্লাসিয়ার অ্যাডভান্স স্টেজ হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়ার অ্যাডভান্স স্টেজ হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া রিভার্সিবল বাট অ্যানাপ্লাসিয়া ইরিভার্সিবল। আপু এটা এই কথাগুলোই বলেন প্লিজ। ডিসপ্লাসিয়ার অ্যাডভান্স স্টেজটাই হচ্ছে অ্যানাপ্লাসিয়া, আর ডিসপ্লাসিয়া হচ্ছে রিভার্সিবল, অ্যানাপ্লাসিয়া হচ্ছে ইরিভার্সিবল। ভেরি গুড। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন আপু, কার্সিনোমা ইনসিটিউ কি? হোয়াট ইজ কার্সিনোমা ইনসিটিউ? এটা হচ্ছে ভাইয়া ইনভলভ করবে ফুল থিকনেস এর, কিন্তু বেস লাইন ক্রস করবে না। ভেরি গুড। ইট ইজ প্রি ম্যালিগন্যান্ট, তাই তো? জি ভাইয়া, প্রি ম্যালিগন্যান্ট। জি না আপু, আমি বারবার বলেছি কার্সিনোমা ইনসিটিউ ইজ নট প্রি না, ম্যালিগন্যান্ট। এটা নট প্রি ম্যালিগন্যান্ট। নট হ্যাঁ, প্রি নট প্রি ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট। বারবার বলছি এটা। স্টেজ অফ কার্সিনোমা। আচ্ছা, হোপফুলি আমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন বা আনইজি ফিল করতেছেন এভাবে ডাকছি? না ভাইয়া, কোশ্চেন আচ্ছা, করার জন্য ধন্যবাদ। নাও আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক মেটাস্টাসিস, 3 স্টার টপিক। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। It is the process whereby primary malignant tumor is spread to form a secondary tumor at distant site. So primary site থেকে একটা secondary site এ যাওয়াটাকে বলতেছি metastasis. Methods of metastasis: seeding of body cavities and surface, lymphoid spread, hematogenous spread. এই 3 ভাবে metastasis হয়ে থাকে, ঠিক আছে? নাও আপনি লেকচার শিটে ফলো করেন, লেকচার শিটে ফলো করেন। The following tumors commonly metastasize to bone. এখানে টিউমারস কমনলি মেটাস্টাসাইজ টু বোন, এটা ফলো করবেন। আর মে অকার ইন, এই দুটার মধ্যে পার্থক্য আছে, প্লিজ মার্ক করবেন। আর আপনার লেকচার শিটে ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে থাইরয়েড কার্সিনোমা দেওয়া আছে, ওখানে লিখবেন এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা। থাইরয়েড কার্সিনোমা দেওয়া আছে, ওখানে লিখবেন এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা, ঠিক আছে? তাহলে টিউমার কমনলি মেটাস্টাসাইজ টু বোন বললে ব্রেস্ট, কার্সিনোমা অফ ব্রঙ্কাস অফ লাং, থাইরয়েড কার্সিনোমা এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা, কার্সিনোমা অফ প্রোস্টেট, রেনাল টিউমার, এগুলো আসবে। আচ্ছা, এখন মে অকারিন, এটা কমনলি না কিন্তু হতে পারে টেস্টিস, ওভারি, মেলানোমা, কোলাঞ্জিওকার্সিনোমা। সো আপনারা লেকচারটা লিখে নেন, মে অকারিন, টেস্টিস, ওভারি, মেলানোমা, কোলাঞ্জিওকার্সিনোমা। আচ্ছা, এরপর পয়েন্টটা খেয়াল করেন, লাং ক্যান্সার মেন সাইট ফর ডিস্ট্যান্ট মেটাস্টাসিস, খুবই ইম্পর্টেন্ট, এটা ব্লাব দিয়ে মনে রাখবেন। বিএলএবি, লাং ক্যান্সার কোন কোন অর্গানে ছড়িয়ে পড়ে? সেটা হচ্ছে আগের স্লাইডটা একটু। বোন, লিভার, অ্যাড্রিনাল, ব্রেন।
আচ্ছা, নাও গ্যাস্ট্রিক ক্যান্সার মেন সাইট অফ মেটাস্টাসিস, ইট ইজ নট সো ইম্পর্টেন্ট, বাট খেয়াল রাখতে পারেন এলএলবি দিয়ে লাং, লিভার, বোন ম্যারো, আর পাস আছে এলএলবি পাস, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। ঠিক আছে, নাও টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু স্কিন, মেটাস্টাসিস টু স্কিন, এটা বিএলওসি কে ব্লক দিয়ে মনে রাখবেন, বিএলওসি কে ব্লক দিয়ে মনে রাখবেন, ব্রেস্ট, লাং, ওভারি, কোলন, কিডনি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেন, কোন কোন টিউমার ইউজুয়ালি ব্রেনে মেটাস্টাসাইজ করে, সেটা লাং, ব্রেস্ট, মেলানোমা, কোলন। খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিউমার্স কমনলি মেটাস্টাসিস টু বোন, এটা, আর তারপরেই হচ্ছে টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেন, বোন, ব্রেন, এই দুই জায়গায় কোন কোন টিউমার মেটাস্টাসাইজ করছে সেটা ইম্পর্টেন্ট। নাও কমন সাইট অফ মেটাস্টাসিস, কোন কোন জায়গায় কমনলি মেটাস্টাসাইজ হয়, ব্রেইন, বোন, বোন ম্যারো, লিভার, লাং, স্কিন। এগুলো লেখে সেটা লিখে নেবেন, আমি স্লাইড দিব, লিখতে বেশি সময় লাগবে না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলা। টিউমার মেটাস্টাসাইজ টু অরবিট, এটা পরীক্ষায় এসেছে আগেও। ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাডেনোকার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, নিউরোব্লাস্টোমা, ইউইং সার্কোমা, উইলস টিউমার। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অস্টিওব্লাস্টিক এবং অস্টিওলাইটিক লেশন। তো যে সকল টিউমার আমাদের বোনে মেটাস্টাসাইজ করছে, তার মধ্যে কিছু কিছু আমাদের অস্টিওলাইটিক লেশন করে, আবার কিছু কিছু বোন ফর্মিং করে, যেটাকে আমরা অস্টিওব্লাস্টিক বা অস্টিওস্ক্লেরোটিক বলছি। তাহলে দেখে ফেলি অস্টিওলাইটিক লেশন করছে কোন কোন টিউমার, কিডনি, থাইরয়েড, লাং, ব্রেস্ট, জিআইটি। অপরদিকে অস্টিওব্লাস্টিক অর অস্টিওস্ক্লেরোটিক লেশন করছে প্রোস্টেট, ব্রেস্ট, সেমিনোমা, কার্সিনয়েড, নিউরোজেনিক টিউমার, ইউটেরাস, ওভারি। এখন মিক্সড যদি আমি বলি, অর্থাৎ তারা অস্টিওস্ক্লেরোটিক এবং অস্টিওলাইটিক দুই ধরনের লেশন করছেন। কি কি রয়েছে, ব্রেস্ট, টেস্টিকুলার কার্সিনোমা এবং ওভারিয়ান কার্সিনোমা। এগুলো দরকার নাই। আচ্ছা, এখন অ্যানাদার 3 স্টার প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন কি, সো কনসেপশনটা ক্লিয়ার করবেন যে প্রোটো অঙ্কোজিন, অঙ্কোজিন, অঙ্কোপ্রোটিন এবং প্রোটো অঙ্কোজিন কি কি রয়েছে এবং বলতে কি বোঝায়। প্রোটো অঙ্কোজিন ইজ নর্মাল সেলুলার জিন whose products promote cell proliferation। তাহলে প্রোটো অঙ্কোজিন নর্মাল সেলুলার জিন, যার থেকে সেল proliferation হতে পারে। আচ্ছা, অঙ্কোজিন কি, যখনই প্রোটো অঙ্কোজিনে মিউটেশন হবে সেটা হচ্ছে অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিনে যখন মিউটেশন হবে সেটা হচ্ছে অঙ্কোজিন। তাহলে কি, ফাংশন অটোনোমাসলি হ্যাভিং লস ডিপেন্ডেন্স অন নর্মাল গ্রোথ প্রমোটিং সিগন্যাল। ওকে, অঙ্কোপ্রোটিন, এ প্রোটিন ইনকোডেড বাই অ্যান অঙ্কোজিন। তাহলে অঙ্কোজিন যে প্রোটিনকে ইনকোড করছে সেটা হলো অঙ্কোপ্রোটিন। ক্লিয়ার? P53, guardian of the genome, খুবই ইম্পর্টেন্ট। P53 is the central monitor or stress. P53 is the central monitor of stress in the cell and can be activated by anorexia, inactivate signaling mutated oncoprotein, DNA damage. তাহলে P53 কিভাবে অ্যাক্টিভেট হতে পারে, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, ইনঅ্যাক্টিভেট সিগন্যালিং বা মিউটেড অঙ্কোপ্রোটিন এবং ডিএনএ ড্যামেজ দিয়ে। তাহলে এখন বলতে পারেন যে P53 কি, এটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। P53 controls the expression and activity of protein involved in cell cycle arrest, DNA repair, cellular synthesis, and apoptosis. If DNA damage cannot be repaired, P53 induce additional event that lead to cellular synthesis and apoptosis. এটা মার্ক করবেন। তাহলে এখানে কি বলছেন যে P53 এই যে জিনটা রয়েছে, এটা আমাদের সেল সাইকেলের চেক পয়েন্টে থাকে। কোনো কারণে ডিসঅর্ডার গ্রোথ হলে বা কোনো অ্যাবনর্মালিটি হলে তারা সেলুলার সেন্সাস বা অ্যাপ্রিসের মাধ্যমে গ্রোথকে সেখানে থামিয়ে দেয়। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাস্ট রেসিডেন্সির যে সেশন ছিল সেখানেও বলেছিলাম এবং এই বক্স থেকে কিন্তু কোশ্চেন আসছে, প্রোটো অঙ্কোজিন, টিউমার সাপ্রেসর জিন, এই নামগুলো জানা লাগবে। কোনটার জন্য কি হচ্ছে এটা পারলে জানবেন, না হলে দরকার নেই, কিন্তু এই দুইটা বক্স অবশ্যই অবশ্যই পড়তে হবে। সরি, এই দুইটা বক্স অবশ্যই অবশ্যই পড়তে হবে।
ঠিক আছে, অঙ্কোজেন কি কি রয়েছে এবং আমাদের টিউমার সাপ্রেসর জিন কি কি রয়েছে স্ক্রিনশট রাখবেন এবং লেকচার শিটে আলাদা পেজে লিখে অ্যাড করে নেবেন এই নামগুলা। আচ্ছা, একটা কোশ্চেন আমরা সলভ করি। ভাইয়া আগের স্লাইডটা কাইন্ডলি। টিউমার সাপ্রেসর, ভাইয়া এটা লেকচার শিটে অ্যাড করা লাগবে না? জি আপু, লেকচার শিটে অ্যাড করতে হবে এটা। হ্যাঁ লেকচার অ্যাড করে নেবেন টিউমার শুধু সাপ্রেসর। কি নামগুলাই পড়বো নাকি ভাইয়া ভিতরে মানে প্রথমত নামগুলো ফার্স্ট অফ অল পড়তেই হবে, ঠিক আছে, এরপরে যদি পারেন ভিতরে একটু দেখলেন। আচ্ছা, ডক্টর আশিকুর রহমান ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ডক্টর আশিকুর রহমান ভাই একটু আনমিউট করবেন প্লিজ। আচ্ছা, ডক্টর জুবায়ের আহমেদ, আচ্ছা করছেন আশিকুর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আসেন আমরা এই কোশ্চেনটা সলভ করি। জি ভাইয়া। রিগার্ডিং p53 gene is found in more than 50% of human cancer, এটা কি হবে? এটা বলেন, একটু চাপ পড়ে গিয়েছিল, একটু দেখে ফেলছেন মনে হয়। না ভাইয়া দেখে ফেললে আচ্ছা, তো কেন হচ্ছে সেটা আমরা জানবো। is found in more than 50% of human tumor, এটা ট্রু, কারণ আমরা দেখেছি সেল সাইকেলে যে চেক পয়েন্ট ছিল সেখানে কিন্তু এই জিনটা ছিল, তাই না? সো যে কোনো টিউমার হতে গেলে মোস্টলি এইটার মিউটেশন হওয়া লাগবে, মিউটেশন হয়ে তার ফাংশন লস হবে এবং সে সেলকে সেখানে থামাতে পারছে না, তাই না? সো দিস স্টেম উইল বি ট্রু। এই যে টিউমার সাপ্রেসর জিন ভাইয়া, এটা কি হবে? ফলস রে ভাই। ভাইয়া কেন ফলস হয়? মাত্রই তো বললাম যে এখানে দেখেন, এই যে টিউমার সাপ্রেসর জিন, এটা আমি বলছিলাম এখানে, বুঝছেন? এটা টিউমার সাপ্রেসর জিন, এটা ট্রু হবে। আচ্ছা আচ্ছা, সেল সাইকেল ইন G1 স্টেজ, এটা কি? it arrests cell cycle in G1 এখন stage. চিন্তা করবেন, আমি সেল সাইকেলের ছবি দেখিয়েছিলাম, সেখানে p53 কোথায় ছিল? G1 এর চেক পয়েন্টে ছিল, তাহলে G1 স্টেজে সেল সাইকেল সে অ্যারেস্ট করে দেয়। কেন করে? যদি সেখানে কোনো ডিফেক্ট থাকে। জি ভাই। ওকে ভাইয়া, আচ্ছা, triggers necrosis in damaged cell, এটা কি হবে? triggers apoptosis or cell census, necrosis করতে পারে না। এটা কিন্তু প্রিভিয়াস রেসিডেন্সির কোশ্চেন ভাইয়া, বা ডিপ্লোমার কোশ্চেন। লোকেটেড ইন ক্রোমোসোম 21, এটা কি হবে? এটা ফলস, এটা 17 ক্রোমোসোমে থাকে, এটা ফলস, 17 ক্রোমোসোমে থাকে। তাহলে আশিক ভাই, আপনি এখন স্টেমগুলো পড়বেন এবং ট্রু ফলস বলবেন। আচ্ছা ভাই, regarding p53 genes is found in more than 50% of human tumor. It is true. Very good. Next হচ্ছে is a p53 gene is a tumor suppressor gene, এটা true. নাইস। এরপরে It arrests cell cycle in G1 stage. G1 stage এটা true. ভেরি গুড, কারণ আমি বলি G1 এস চেক পয়েন্টে থাকে, তাহলে এরা G1 স্টেজে এটা অ্যারেস্ট করে দিচ্ছে। ওকে, নেক্সট। Triggers necrosis in damaged cell. এটা শিওর না ভাই আমি এটা। আচ্ছা, এটা ফলস হবে, ট্রিগার্স অ্যাপোপ্টোসিস অর সেল সেন্সাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পরেরটা ছিল লোকেটেড ইন ক্রোমোসোম 21, এটা ফলস ভাই, 17 বলছে। 17, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কি মনে কষ্ট পাইছেন এই যে এভাবে না ডাকছি? না 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 ভাই, না অবশ্যই। আপনার 5টা স্টেপ জানা হয়ে গিয়েছে, তাই না? মুখে আসলে আপনি কিন্তু অ্যানসার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, নাও ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম, আপনাদের লেকচার শিটের 10 নম্বর টপিক, সাথে আমরা ফ্যামিলিয়াল ক্যান্সার এটা পড়ে ফেলবো। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম, এখান থেকে কোশ্চেন আসে, ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম এখান থেকেও প্রশ্ন আসে। তো ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম এবং ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, এই দুটোর পার্থক্য কি সেটা আমি শেষে বলবো। ভাইয়া একটা কথা বলি, বা রেনাল সেল কার্সিনোমা এটা কি? এটা নিয়ে খুব কনফিউশন লাগে প্রত্যেকবার। মানে কিসে আপনি কিছু বুঝলাম না এটা। ভাইয়া ফ্যামিলিয়াল ক্যান্সারের মধ্যে কি রেনাল সেলটা পড়ে? রেনাল সেল কার্সিনোমা
এটা ফ্যামিলির মধ্যে হচ্ছে দেখেন আছে কিনা, নাই। ঠিক আছে, আনসারটা আপনি দিয়েন না, এটা ফলস দিয়েন। জি ঠিক ভাইয়া আছে, জি আচ্ছা। ভাইয়া সো এখন আমরা সলভ করি এটা আগে, এই টপিকটা পড়ি। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম, এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের যে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পরীক্ষায় আসে, খুব ভালোভাবে পড়তে হবে। যেমন ইম্পর্টেন্ট এখান থেকে রেটিনোব্লাস্টোমা, লিভ ফর্মানি সিনড্রোম, মেলানোমা খুব বেশি ইম্পর্টেন্ট, দেন ব্রেস্ট ওভারিয়ান কার্সিনোমা বা ওভারিয়ান টিউমার্স, হেরিডিটারি নন পলিপোসাস কোলন ক্যান্সার, এই কয়েকটা খুব বেশি ইম্পর্টেন্ট। ইনহেরিটেড বলতে শুধুমাত্র এই বক্সটা আসবে। নাও হোয়াট ইজ ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম? জেনেটিক predisposition, early aged onset, 2 or more primary relative with cancer, multiple or bilateral tumor, siblings having 2 to 3 greater risk, are not associated with specific marker phenotype, অর্থাৎ কোনো নির্দিষ্ট ফেনোটাইপিক মার্কার নাই এখানে। Most cancer are not inherited but occurs from accumulation of mutation. Example: breast, ovarian, pancreatic cancer, malignant melanoma, basal cell carcinoma, medullary and papillary cancer of thyroid, retinoblastoma, non-polyposis colon cancer, von Hippel-Lindau disease, Port-Jigas syndrome, Lee-Frohman syndrome. তাহলে দেখতে পাচ্ছেন যে ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম এবং ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, এর মধ্যে কিছু ক্যান্সার দুই জায়গাতে রয়েছে আর কিছু ক্যান্সার শুধুমাত্র ফ্যামিলিয়াল রয়েছে। আমার প্রশ্ন এখন যে ডিফারেন্সটা কি, এটা আপনাদের অনেকেরই কনফিউশন হয় এবং আমারও হতো। ইনহেরিটেড ক্যান্সার সেই মিউটেশনটা নিয়ে আসছে, যে স্পেসিফিক মিউটেশন প্রয়োজন ক্যান্সার হওয়ার জন্য সেটা সে নিয়ে আসছে। আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে কি হয়, সেখানে তারা কয়েক ধরনের মিউটেশন অ্যাকুমুলেশন হচ্ছে। সো বোথ আর ডিফারেন্ট। ক্যান্সার মিউটেশনটা অ্যাকুমুলেশন হওয়ার পরে ক্যান্সারটা এক্সিবিট করছে, আর ইনহেরিটেডে সে নিয়েই আসছে মিউটেশনটা। ক্লিয়ার? আচ্ছা, ফ্যামিলিয়াল ক্যান্সার বললে এখানে স্টোমাক ক্যান্সার ফলস হবে। আমরা অনেকে ট্রু মনে করি, কিন্তু এটা ফলস হবে, এখানে কোনো সন্দেহ নাই, ফলস হবে। ডেভিডসনের একটা বক্সে দেওয়া থাকলেও আপনারা এটা ফলস দিবেন। নাও স্মিথের কোশ্চেন আমরা সলভ করব, সেটা হচ্ছে হেরিডিটারি প্রিডিসপোজিশন অফ ক্যান্সার। স্মিথের কোশ্চেন, কোন কোন অর্গানে আমাদের হেরিডিটারিক্যালি ক্যান্সার হতে পারে, সেটা হচ্ছে রেটিনা, কোলন, স্কিন। রেটিনা, কোলন, স্কিন, ইউটেরাস, স্টোমাক ফলস হবে। ভাই একটা নাও কোশ্চেন ছিল। জি আপু, শিওর, বলেন। এই যে বললেন ইনহেরিটেড কার্সিনোমা আর হচ্ছে ফ্যামিলিয়াল কার্সিনোমা, দুইটার অনসেটে কি আর্লি হবে? এটার মধ্যে মোস্টলি ফ্যামিলিয়াল কার্সিনোমা আর্লি হতে পারে, তবে এখান থেকে হচ্ছে ইনহেরিটেড ক্যান্সার এটা আর্লি বা লেট হবে। ঠিক আছে, আর্লি বা লেট হবে, বাট ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম অলওয়েজ আর্লি। সো আপনারা দেখতে পেরেছেন যে কিছু মার্জিং এক্সাম্পল রয়েছে, এই জন্য ইনহেরিটেড ক্যান্সার লেট অর আর্লি দুইটাই হতে পারে, ফ্যামিলিয়াল আর্লি হবে। ক্লিয়ার? জি ভাইয়া। নাও মলিকুলার বেসিস অফ ক্যান্সার 3 স্টার, এই টপিকটা বুঝতে পারলে খুবই সহজ, আর না বুঝতে পারলে পরীক্ষা হলে কোনোভাবেই অ্যান্সার করতে পারবেন না। সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল, তো এই কথাটার অর্থ কি, যে যখন একটা নরমাল টিস্যু ক্যান্সারে ট্রান্সফর্ম করছে, রূপান্তরিত হচ্ছে, তখন তার কিছু নির্দিষ্ট বা নিজস্ব গ্রোথ সিগন্যাল থাকতে হবে। ক্লিয়ার? ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল, যখন আমাদের বডিতে একটা টিস্যু হঠাৎ করে নিওপ্লাস্টিক হচ্ছে, বডি অবশ্যই তাকে ইনহিবিটরি সিগন্যাল দিবে, এটা আমাদের বডির মেকানিজম। কিন্তু তাদেরকে ইনসেনসিটিভিটি হওয়ার জন্যই সে ক্যান্সার হতে পারে বা ক্যান্সার ট্রান্সফর্ম করতে পারে। অল্টার্ড সেলুলার মেটাবলিজম, যেহেতু ক্যান্সার সেলের মেটাবলিজম অনেক বেশি হবে, কারণ তাদের মাসটা বেশি হচ্ছে। ইভেশন অফ অ্যাপোপ্টোসিস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই স্টেমটা অনেকবার আসছে। আমরা অলরেডি জেনেছি P53, যেটাকে আমরা টিউমার সাপ্রেসর জিন বলি, সেটা যখন কোনো সেলের ডিসঅর্গানাইজড গ্রোথ হচ্ছে, সেটা কি করছে? অ্যাপোপ্টোসিস করছে। তো এই অ্যাপোপ্টোসিস থেকে উদ্ধার পেতে হলে ইভেশন অফ অ্যাপোপ্টোসিস, অর্থাৎ অ্যাপোপ্টোসিসের এই ঘটনাকে তাকে জয় করতে হবে, তাকে ওভারকাম করতে হবে। লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল, বারবার গ্রোথ হওয়ার বা বিভাজিত হওয়ার একটি ক্ষমতা তার থাকতে হবে। সাস্টেন অ্যাঞ্জিওজেনেসিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেহেতু এখানে সেল মাস বাড়ছে, সেহেতু তার অ্যাঞ্জিওজেনেসিস করতে হবে, ব্লাড ভেসেল লাগবে। অ্যাবিলিটি টু ইনভেড অ্যান্ড মেটাস্টাসাইজ, সো এই ক্যান্সার
সে বেসমেন্ট মেমব্রেন ক্রস করতে পারে এবং দূর দূরান্তে অন্য অর্গানে ছড়িয়ে পড়তে পারে। অ্যাবিলিটি টু ইভেট দ্য হোস্ট ইমিউন রেসপন্স, আমাদের যে নিজস্ব ইমিউন রেসপন্স রয়েছে, হোস্ট ইমিউন রেসপন্স, তারা সবসময় ক্যান্সারকে প্রতিহত করে। তো ক্যান্সার হতে গেলে এই ইমিউন রেসপন্সকে ওভারকাম করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এসকেপ ফ্রম ইমিউন সার্ভিলেন্স, লাস্ট যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের ব্যাখ্যা এখানে আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে 10টা পয়েন্ট আছে এখান থেকে প্রশ্ন হয়েছে, আবার ইমিউন সার্ভিলেন্স আছে এখান থেকেও প্রশ্ন হয়েছে। ইমিউন সার্ভিলেন্সে কি কি আছে? সিলেক্টিভ ওভারগ্রোথ অফ অ্যান্টিজেন নেগেটিভ ভ্যারিয়েন্ট, আমাদের বডির যে ইমিউনিটি সেটা ক্যান্সার সেলকে ফরেন ভাবতে গেলে কি প্রয়োজন? অ্যান্টিজেন। সো দে প্রডিউস অ্যান্টিজেন নেগেটিভ ভ্যারিয়েন্ট, তারা বডির ইমিউন সার্ভিলেন্স থেকে রক্ষা পেতে পারে। ইন্ডাকশন অফ রেগুলেটরি টি সেল, ভেরি ইম্পর্টেন্ট, তারা নিজস্ব রেগুলেটরি কিছু টি সেল প্রডিউস করে। অ্যাক্টিভেশন অফ ইমিউন রেগুলেটরি পাথওয়ে, অ্যানাদার ইম্পর্টেন্ট, এটা অনেকের ভুল হয়ে যায়। অ্যাক্টিভেশন অফ ইমিউন রেগুলেটরি পাথওয়ে, এই যে ইমিউন সিস্টেম সেগুলোকে রেগুলেট করার জন্য একটা পাথওয়ে তারা ইনভেন্ট করে ফেলছে। রিডিউস এক্সপ্রেশন অফ এমইসি মলিকুল, সিম্যাশ অ্যান্টিজেন এমইসি মলিকুল দেখে তারা চিনতে পারে, সেজন্য তাদের এক্সপ্রেশনটাকে কমিয়ে দিচ্ছে। সিক্রেশন অফ ইমিউন সাপ্রেসিভ ফ্যাক্টর বাই ক্যান্সার সেল, ক্যান্সার সেল নিজে কিছু ইমিউন সাপ্রেসিভ ফ্যাক্টর সিক্রেট করে, যার জন্য ইমিউনিটিটা কিছুটা সাপ্রেসড হয়। নাও কার্সিনোজেন, another important topic, এটা 3 স্টার বলেছিলাম বা 2 স্টার বলেছিলাম খুব পছন্দের। কার্সিনোজেন, a large number of agent cause genetic damage and induce neoplastic transformation of cell are called carcinogen. কার্সিনোজেন কি? যারা আমাদের কার্সিনোমা করছে তারা হচ্ছে কার্সিনোজেন। তো কার্সিনোজেনকে 3 ভাগে ভাগ করা হচ্ছে: কেমিক্যাল, রেডিয়েশন এন্ড অনকোজেনিক ভাইরাস এন্ড সাম আদার মাইক্রোবস। অনকোজেনিক ভাইরাস এন্ড সাম আদার মাইক্রোবস, তবে এর মধ্যে কেমিক্যাল কার্সিনোজেন এবং অনকোজেনিক ভাইরাস এন্ড আদার্স মাইক্রোবস খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো কেমিক্যাল কার্সিনোজেনে চলে আসি। কেমিক্যাল কার্সিনোজেনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং, অর্থাৎ তাদের একটা ট্রান্সফরমেশন প্রয়োজন হয়। প্রো কার্সিনোজেন দ্যাট রিকোয়ার মেটাবলিক অ্যাক্টিভেশন, একটা ডিরেক্ট অ্যাক্টিং আর একটা ইনডিরেক্ট অ্যাক্টিং, বা তাদের একটা মেটাবলিক অ্যাক্টিভেশন প্রয়োজন হয়। এই এক্সাম্পল গুলো ইনফিনিটি স্টার, খুবই ইম্পর্টেন্ট। তো দেখে ফেলি ডিরেক্ট অ্যাক্টিং এর মধ্যে কি কি রয়েছে। অ্যালকাইলেটিং এবং অ্যাসাইলেটিং। অ্যাসাইলেটিং এজেন্টের মধ্যে রয়েছে অন অ্যাসিটাইল ইমিডাজল, ডাইমিথাইল কারামাইল ক্লোরাইড। আপনারা এই দুটো নাম 3 বার করে বলেন, সবাই 3 বার করে বলবেন, এই দুটো নাম 3 বার করে বলবেন। আচ্ছা, হোপফুলি বলে ফেলেছেন। অ্যালকাইলেটিং এজেন্টস, এটা নেমোনিক দিয়ে মনে রাখবো, এনসিসি পিডিডি, এনসিসি পিডিডি। তো এন দিয়ে কি হচ্ছে? নাইট্রোসোর্সেস, ক্লোরামবিউসিল, সাইক্লোফসফামাইড, প্রোপিওল্যাকটোন, ডাইমিথাইল সালফেট, ডাইইপক্সি বিউটেন। আচ্ছা, প্রো কার্সিনোজেন দ্যাট রিকোয়ার মেটাবলিক অ্যাক্টিভেশন, এটাও ইম্পর্টেন্ট, দেখে নেবেন, এটা আমি আর পড়ছি না। ন্যাচারাল প্লান্ট এন্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস এর মধ্যে রয়েছে আফলাটক্সিন বি, গ্লিসোফুলভিন, সাইকাসিন, স্যাফ্রল, বিটেলনাস। আচ্ছা, অনকোজেনিক মাইক্রোবস, এটাও ইনফিনিটি স্টার। ভাইরাস কি রয়েছে তার মধ্যে? আবার ডিএনএ কারা, আরএনএ কারা, আলাদাভাবে পড়তে হবে। আরএনএ ভাইরাসের মধ্যে রয়েছে আরএনএ অনকোজেনিক ভাইরাস, HTLV1, হিউম্যান টি সেল লিম্ফোট্রফিক ভাইরাস, তারা আমাদের লিউকোমিয়া বা লিম্ফোমা করে। হেপাটাইটিস সি ভাইরাস, যারা আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমা করে থাকে। নাও অকুপেশনাল ক্যান্সার, এটা 3 স্টার টপিক বলেছিলাম। ভাই একটা কোশ্চেন ছিল। শিওর আপু। ভাইয়া এই অ্যালকাইলেটিং এজেন্টের মধ্যে যে সাইক্লোফসফামাইড বললেন, এটা তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করি না আমরা? সরি, অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবেও তো ইউজ হয় সাইক্লোফসফামাইড। সাইক্লোফসফামাইড দুভাবে ব্যবহার করা হয়, এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, আবার এটা কার্সিনোজেন হিসেবে ব্যবহৃত হয় বা করে থাকে, কার্সিনোজেনকে বলা হয়ে থাকে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন অকুপেশনাল ক্যান্সারে চলে আসি আমরা। এটা 3 স্টার টপিক। আগে এক সময় এখান থেকে অনেক একটা কথা ছিল। হ্যাঁ বলেন ভাই, ওই যে কেমিক্যাল কার্সিনোজেন যেটা, এর মধ্যে ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেনটা পড়বো, আর বাকি যে 2, 3,
চার মানে বাকিগুলো সব কি পড়তে হবে না? আচ্ছা, এখান থেকে বেশি ইম্পর্টেন্স দিবেন কেমিক্যাল এবং অনকোজেনিক ভাইরাসটা বেশি ইম্পর্টেন্স দিবেন। তো কেমিক্যালের মধ্যে ডিরেক্ট অ্যাক্টিং আসবে, আবার ইনডিরেক্ট অ্যাক্টিং বা রিকোয়ার্ড মেটাবলিক অ্যাক্টিভেশন এটাও চলে আসবে। ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, পড়তেই হবে। আচ্ছা, এই রেডিয়েশন এনার্জি এগুলো বাদ দিতে পারেন, তারপরে অনকোজেনিক মাইক্রোবস এগুলো সবই পড়ে ফেলবেন। তো তার মধ্যে ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, অকুপেশনাল ক্যান্সার। তো প্রথমে আসছে হচ্ছে আর্সেনিক অ্যান্ড আর্সেনিক কম্পাউন্ড। এরা আমাদের লাং, স্কিন এবং হেমানজিও সার্কোমা করে। এছাড়াও আরো কিছু কিছু কার্সিনোমা করে থাকে, আপনারা একটু লিখে নেবেন। স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা অর্থাৎ এসসিসি বিসিসি, হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা, কার্সিনোমা অফ ইউনারি ব্লাডার, প্রোস্টেট কিডনি। কার্সিনোমা অফ ইউনারি ব্লাডার, প্রোস্টেট কিডনি এগুলো আমাদের আর্সেনিক করে থাকে। লিখতে পেরেছেন? ডক্টর নাইম ভাইয়া লিখতে পারছেন? আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার একটু বলেন। হেমানজিওসার্কোমা। এছাড়াও আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, হেপাটিক এনজিওসার্কোমা, কার্সিনোমা অফ ইউনারি ব্লাডার, প্রোস্টেট কিডনি। নাইম ভাই লিখতে পারছেন? ডক্টর নাইম ভাইয়া? জি ভাইয়া ভাই একটু বলেন তো এবার। বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট এন্ড কিডনি এন্ড হেপাটিক এনজিওসার্কোমা। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে আমরা দেখি অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস আমাদের লাং কার্সিনোমা, মেজোথেলিওমা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট লাইক ইসোফেগাস, স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন এই সকল জায়গায় কার্সিনোমা করে থাকে। বেনজিন লিউকেমিয়া করে। বেরিলিয়াম কম্পাউন্ডস লাং কার্সিনোমা করে। ক্যাডমিয়াম কম্পাউন্ডস আমাদের প্রোস্টেট কার্সিনোমা করে থাকে। ক্রোমিয়াম কম্পাউন্ডস লাং কার্সিনোমা। নিকেল কম্পাউন্ডস লাং অ্যান্ড অরোফ্যারিঞ্জিয়াল। রেডন লাং কার্সিনোমা। ভিনাইল ক্লোরাইড, এটা মার্ক করবেন, এটা স্টার দেন। ভিনাইল ক্লোরাইড আমাদের হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা করে থাকে। আচ্ছা, এরপরে নিচে লাং কার্সিনোমা কোন কোন ইয়ে করে থাকে এজেন্ট সেটা লেখা রয়েছে। আচ্ছা, একদম নিচে খেয়াল করেন, হাই আর আপনার লেকচার শিটের উপরে হাই ইনসিডেন্স অফ কার্সিনোমা ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসবেস্টস ওয়ার্কার, নিকেল ওয়ার্কার। এটা স্মিথ স্টেটমেন্টে দেওয়া হয়েছে। নাও ক্রনিক ইনফ্লামেটরি স্টেট অ্যান্ড ক্যান্সার। ক্রনিক ইনফ্লামেটরি স্টেট অ্যান্ড ক্যান্সার, ক্রনিক বিভিন্ন ইনফ্লামেটরি স্টেট রয়েছে যেখান থেকে ক্যান্সার অরিজিন করতে পারে। তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো আমি বলছি। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, এটা মার্ক করেন। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ কলোরেক্টাল কার্সিনোমা করে। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ কলোরেক্টাল কার্সিনোমা করে। ক্রনিক কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস এখান থেকে গল ব্লাডার ক্যান্সার হতে পারে, গল ব্লাডার ক্যান্সার হতে পারে। শগ্রেন সিনড্রোম, হাশিমোটো থাইরয়েডাইটিস, এমএলটি লিম্ফোমা করতে পারে। আচ্ছা, এরপর নিচে চলে আসেন হেপাটাইটিস। হেপাটাইটিস আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমা করে। হেপাটাইটিস আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমা করে। অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস আমাদের কার্সিনোমা ইন ভেনিং সাইনাস, খুবই ইম্পর্টেন্ট। একদম শেষে চলে আসেন ক্রনিক সিস্টাইটিস, খুবই ইম্পর্টেন্ট। ক্রনিক সিস্টাইটিস আমাদের ব্লাডার কার্সিনোমা করে। ক্রনিক সিস্টাইটিস আমাদের ব্লাডার কার্সিনোমা করে। আচ্ছা, 1 মিনিট ওয়েট করবেন, আমি এখনই আসছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমরা কন্টিনিউ করি আবার। ভাইয়া এটা একটু আরেকবার বলবেন, নেটওয়ার্ক প্রবলেম ছিল আর কি। আচ্ছা, অবশ্যই বলবো। হচ্ছে অ্যাসবেস্টোসিস, এটা আসলে শুরু হয়েছে, এটা বেশি ইম্পর্টেন্ট না। এরপর দেখেন ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, এটা ইম্পর্টেন্ট। কোলোরেক্টাল কার্সিনোমা করে থাকে, আমাদের কোলোরেক্টাল কার্সিনোমা করে থাকে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ক্রনিক কোলিসিস্টাইটিস 4 নম্বরে আছে, পেয়েছেন? লেকচার সেটা ফলো করেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া পাচ্ছি। কত আচ্ছা, স্টার দেব বলো? এটা স্টার না, এটা মার্ক করবেন জাস্ট। আচ্ছা, মার্ক করবেন।
আচ্ছা, এরপরে চলে আসেন শগরেন সিনড্রোম, হাশিমোটো থাইরয়েডিস। এটা মার্ক লিম্ফোমা করে, মার্ক করবেন। দেন হেপাটাইটিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটাইটিস, হেপাটোসেলুলার কার্সিনোমা। আচ্ছা, এরপরে একদম নিচে চলে আসেন অস্টিওমাইলাইটিস বলেছিলাম, যেটা কার্সিনোমা ড্রেনিং সাইনাস। আর ক্রনিক সিস্টাইটিস, ক্রনিক সিস্টাইটিস আমাদের ব্লাডার কার্সিনোমা করে, ক্রনিক সিস্টাইটিস আমাদের ব্লাডার কার্সিনোমা করে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, নাও গ্রেডিং এন্ড স্টেজিং, এটা কত স্টার আপনারাই বলেন? ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার, ভেরি গুড। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভালোভাবে শুনবেন, কনসেপশনটা ক্লিয়ার হলেই অ্যান্সার করতে পারবেন। Grading refers to the level of differentiation of the tumor. ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা অলরেডি জেনেছি যে নিওপ্লাস্টিক সেল তার অরিজিনাল প্যারেনকাইমাল সেলের সাথে কতটুকু মিলছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিফারেন্স কতটুকু মিলছে তার উপর ডিপেন্ড করে আমরা যে ভাগটা করি সেটাকে গ্রেডিং বলে। দ্য ডিগ্রি অফ গ্রেডিং অফ টিউমার কিভাবে করা হয়? ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এবং নাম্বার অফ মাইটোসিস। ক্লিয়ার? আচ্ছা, গ্রেডিং কে আমরা 4 ভাগে ভাগ করে থাকি, গ্রেড 1, 2, 3, 4। এর মধ্যে গ্রেড 4 এখানে 25% সেলস আর ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ 25% সেল কে আমরা আলাদা করতে পারি। এই জন্য এটা সবচাইতে নটোরিয়াস বা সবচেয়ে খারাপ গ্রেড বলা হয়ে থাকে বা অ্যাডভান্স গ্রেড বলা হয়ে থাকে। নাও স্টেজিং, স্টেজিং refers to the extent of spread of cancer within the patient. একটা পেশেন্টের সাবজেক্টিভ কি পাচ্ছি সেটা হচ্ছে স্টেজিং, আর অবজেক্টিভ হচ্ছে গ্রেডিং। স্টেজিং অফ টিউমার বেসড অন, খুবই ইম্পর্টেন্ট, কিসের উপর বেস করে আমরা স্টেজিং করি? এটা আমরা মনে করেন টিএনএম দিয়ে। টিএনএম, টি ফর সাইজ, টিউমার সাইজ, এন ফর নোডাল ইনভলভমেন্ট, আর এম ফর মেটাস্টাসিস। এই তিনটা পর বেস করে আমরা করতে পারি। মেজর স্টেজিং সিস্টেম রয়েছে ইউআইসিসি, ইউনিয়ন ইন্টারন্যাশনাল কন্ট্রোল ক্যান্সার। আচ্ছা, সিস্টেমে আর হচ্ছে এজেসি, আমেরিকান জয়েন্ট কমিটি সিস্টেম রয়েছে। তো টিএনএম সিস্টেমে কি কি ভাগ রয়েছে? T0, T1, T2, T3, খুবই ইম্পর্টেন্ট। T1, T2, T3 এখানে সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর N0, N1, N2 এখানে কি ইনক্রিজিং নাম্বার এন্ড রেঞ্জ অফ নোডস। আর M ফর মেটাস্টাসিস, M1 আর M2 দিয়ে আমরা এটা আলাদা করে থাকি। আচ্ছা, তো ইম্পর্টেন্স অফ গ্রেডিং এন্ড স্টেজিং কেন করব? সিলেকশন অফ বেস্ট ফর্ম অফ থেরাপি ফর দ্য পেশেন্ট, একজন পেশেন্টের ক্যান্সারের অবস্থাকে কতটুকু সেটা অ্যাডভান্স করেছে এবং আমরা কোন থেরাপি দিব সেটার জন্য আমরা গ্রেডিং স্টেজিং করে থাকি। আচ্ছা, তো গ্রেডিং স্টেজিং তো খুব সংক্ষেপে জানলাম। এখন কিছু নেম অফ ক্লাসিফিকেশন সিস্টেম, নেম অফ ক্লাসিফিকেশন সিস্টেম, এটা লেকচার শিটে লিখে রাখেন, এটা লেকচার শিটে লিখে রাখেন। টিএনএম কমন সিস্টেম, ফিগো গাইনোকোলজিক্যাল কার্সিনোমার জন্য করা হয়, ফিগো সিস্টেম গাইনোকোলজিক্যাল কার্সিনোমার জন্য করা হয়, ডিউক লিম্ফোমার জন্য, অ্যান আরবর লিম্ফোমার জন্য, ডিউক লিম্ফোমার জন্য এবং অ্যান আরবর এটা লিম্ফোমার জন্য করা হয়ে থাকে। এখন তিনটা স্টেম করব। ক্রাইটেরিয়া ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্রেড ভ্যারি ইন ডিফারেন্ট টাইপস অফ টিউমার, এই কথাটার অর্থ কি? এবং এই জাস্ট এই স্টেম থেকে কোশ্চেন আসছে এবং এটা আগের স্লাইডটা আরেকবার বলা যাবে? অবশ্যই, এটা লেকচার শিটে লিখে নেন। এটা আপু, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, criteria for the individual grades vary in different types of tumor. Criteria for the individual grades vary in different types of tumor. এই কথার অর্থ কি? আমরা একটা কার্সিনোলজি গ্রেডিং যে সকল ক্যারেক্টারিস্টিক করে থাকি সেটা টিউমার ভ্যারি করে। লাইক ওভারিয়ান কার্সিনোমার যখন গ্রেডিং করব তখন যে ক্যারেক্টারের উপর বেস করে করব সেটা কিন্তু আবার ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে হবে না, ঠিক আছে? Poorly differentiated tumor are more aggressive in behavior. Staging have more clinical significance. Staging have more clinical significance. খুবই ইম্পর্টেন্ট টপিক ওয়ার্ড এটা, যে স্টেজিং এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বেশি।
আচ্ছা, এটা দরকার নাই। এখন স্টেজিং অফ এ ক্যান্সার, এটা অ্যান্সার করবেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। গ্রেডিং অফ এ টিউমার, মানে গ্রেড 1 2 3 4 যেটা, মানে 1 বলতে কি তাহলে মোর অ্যাগ্রেসিভ বোঝাচ্ছে? 1 লেস অ্যাগ্রেসিভ, 1 লেস অ্যাগ্রেসিভ, আর 4 হচ্ছে মোর অ্যাগ্রেসিভ। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সলভ করব। আচ্ছা, বৃন্দ আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া শুনতে আচ্ছা, পাচ্ছি। এই কোশ্চেনটা একটু আমরা সলভ করি। স্টেজিং অফ ক্যান্সার ইজ রিলেটেড টু নাম্বার অফ মাইটোসিস, এটা কি হবে? ফলস। ফলস। মাইটোসিসের উপর ডিপেন্ড করে আমরা কি করে থাকি? গ্রেডিং করি, তাই না? জি। আচ্ছা, স্প্রেডিং অফ ক্যান্সার সেলস রিজনাল লিম্ফ নোড, এটা কি হবে? এটা ট্রু হবে। ইজ বেসড অন ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ টিউমার সেল, এটা ফলস। আচ্ছা, ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ লিম্ফ্যাটিক বর্ন মেটাস্টাসিস, এটা ট্রু। ট্রু। ইজ বেসড অন দ্য সাইজ অফ টিউমার, এটাও ট্রু। স্টেজিং করা হয় TNM, এটা মনে রাখতে বলি। টি ফর টিউমার সাইজ, এন ফর নোডাল ইনভলভমেন্ট, এম ফর মেটাস্টাসাইজ। তাহলে এখানে সাইজ কি হবে আপু? ট্রু হবে। ট্রু হবে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আচ্ছা, আমরা কি 5 মিনিটের ব্রেক দিব না কন্টিনিউ করব? জি ভাই, ব্রেক দেন 5 মিনিট। ব্রেক দেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 মিনিটের ব্রেক দিচ্ছি। এখন বাজে 7:49। হ্যালো ভাইয়া, ওই যে আমেরিকান জয়েন্ট কমিউনিটি, এটার ক্লাসিফিকেশন স্টেজ পরে পড়বো আমরা, এই যে আমেরিকান জয়েন্ট। এটা জাস্ট রিডিং করতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে। আচ্ছা, তো এখন বাজে 7:50, আমরা 7:55 থেকে আবার ক্যারি করব। শর্ট ব্রেক।
হ্যালো হ্যালো, জি ভাইয়া আছি। শুনতে পাচ্ছেন? সো আমাদের শর্ট ব্রেক শেষ হয়ে গিয়েছে, আমরা কন্টিনিউ করব। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এটা ইনফিনিট স্টার টপিক। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ইনফিনিট স্টার টপিক। তো আমরা দেখা যায় অনেকেই এর ভিতর থেকে পড়ে যায়, কিন্তু আসলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলতে কি বোঝায়? আচ্ছা, আসলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলতে কি বোঝায় এটা আমরা অনেকেই বুঝতে পারি না। আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করি, দেখি কি বোঝায় এখানে। Paraneoplastic syndrome is a disease or a symptom that is consequence of cancer, but not due to the presence of local cancer cells. এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম এমন কিছু সিমটম বা সিনড্রোম যেটা ক্যান্সারের জন্য হচ্ছে, কিন্তু লোকাল ইফেক্টের জন্য না। যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য প্রেসার ইফেক্টে আমাদের ব্রেথলেসনেস হতে পারে, হুইজ হতে পারে, ব্লিডিং হতে পারে, হেমোপ্টাইসিস হতে পারে। বাট যখন ব্রঙ্কিয়াল কার্সিনোমার সাথে একজন পেশেন্ট হাইপোন্যাট্রিমিয়া নিয়ে প্রেজেন্ট হচ্ছে, সেটাকে আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলবো, কিন্তু লোকাল যে ইফেক্ট সেটা কিন্তু আমরা বলবো না। ক্লিয়ার? আচ্ছা, এখন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কেন হতে পারে? ক্রস আরেকবার প্লিজ। হ্যাঁ, Paraneoplastic syndrome is a disease or a symptom that is consequence of cancer, অর্থাৎ ক্যান্সারের জন্য হচ্ছে, but not due to the presence of local cancer cell, অর্থাৎ লোকালি ক্যান্সারের যে ইফেক্ট সেটার জন্য না। ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য আমরা ব্রেথলেসনেস পাই, হেমোপ্টাইসিস পাই, বাট হাইপোনাট্রিমিয়া তো লোকাল ইফেক্টের জন্য হতে পারে না। হাইপোনাট্রিমিয়া সেটা কিছু ফ্যাক্টর রিলিজ করে, তার জন্য হচ্ছে। সো হাইপোনাট্রিমিয়া প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলবো, বাট কাফ বা হেমোপ্টাইসিস এটাকে আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলবো না। ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া ক্লিয়ার আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন লেকচার শিটে প্রথমে চলে আসেন 13 পেজ। 13 পেজ উপরের দিকে দেখেন, occurs in 10% of the patient with malignant disease। এই বুলেটগুলা ইনফিনিটি স্টার দেন, এই বুলেটগুলোকে ইনফিনিটি স্টার দেন। may represent the earliest manifestation of an occult cancer। একটা occult cancer এটা earliest manifestation হতে পারে। have the ability to promote cell growth in the absence of mitotic signal, biochemical indicators of the presence of a tumor। বায়োকেমিক্যাল ইন্ডিকেটর একটা কার্সিনোমা আছে কি নাই সেটা। আচ্ছা, এখন আমরা দেখি কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম কোন কোন কার্সিনোমায় হয়? স্মল সেল কার্সিনোমা অফ লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, নিউরাল টিউমার্স, এই সকল ক্ষেত্রে আমরা কুশিং সিনড্রোম পাই। এরপর দেখি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক হরমোন সেক্রেশন বা সিয়াত। সিয়াত কোন কোন কার্সিনোমার জন্য হয়? স্মল সেল কার্সিনোমা অফ লাং, ইন্ট্রাক্রানিয়াল নিউপ্লাস, এই সকল ক্ষেত্রে আমরা সিয়াত পাই। তো সিয়াদের ক্লিনিক্যাল ফিচার কি? এমডি ইফতেখারুল আমিন, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ইফতেখারুল আমিন, হ্যালো ভাইয়া একটু আনমিউট করবেন। ইফতেখারুল আমিন ভাইয়া আনমিউট করবেন। আচ্ছা ভাইয়া ভেবে শুনতে পাচ্ছেন না। ডক্টর মনিরুল হাসান, মনিরুল হাসান ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, সিয়াদ এখানে আমরা ক্লিনিক্যালি কি পাই? ফিচার কি পেশেন্টের? জি ভাইয়া, হাইপোনাট্রিমিয়া থাকবে ভাইয়া। ভেরি গুড, হাইপোনাট্রিমিয়া থাকে। লেকচার সেটা লিখে নেবেন, যারা জানেন না লেকচার সেটা লিখে নেবেন, হাইপোনাট্রিমিয়া। আর সিয়াদের ফিচার আমরা তিনটা ভাবে বলতে পারি, তিনটা পয়েন্টটা বলতে পারি। সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া, লো প্লাজমা অসমোলারিটি, ইনক্রিজ ইউরিনারি অসমোলারিটি। তাহলে হাইপোনাট্রিমিয়া, লো প্লাজমা অসমোলারিটি, ইনক্রিজ ইউরিনারি অসমোলারিটি। ক্লিয়ার? জি ভাইয়া। মনিরুল ভাই এবার বলেন।
syndrome of আচ্ছা, inappropriate hyponatremia, antidiuretic hormone তারপরে secretion. হচ্ছে ইনক্রিজ প্লাজমা, ডিক্রিজ আচ্ছা প্লাজমা আপু গুলো, একটু আপনি ইয়ে করেন, ওয়েট করেন, ভাইয়া বলুক আগে। হাইপোনাট্রিমিয়া, জি ভাইয়া বলেন। তারপর হাইপোনাট্রিমিয়া, তারপর হচ্ছে ডিক্রিজ প্লাজমাগুলারিটি, ইনক্রিজ ইউরিনোগুলারিটি। ভেরি গুড। আচ্ছা এখন আপু বলেন। ভাইয়া আমার নেটওয়ার্কের সমস্যার কারণে কথাগুলো এমন ভাবে আসছে, আমি লাস্ট টাইমটা মানে ভাইয়া যে রিপিট করলেন তাও আমি বুঝি নাই। আচ্ছা হাইপোন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, লো প্লাজমা অসমোলারিটি, আচ্ছা ইনক্রিজড ইউরিনারি অসমোলারিটি। আচ্ছা আচ্ছা আসলে সিয়াদে কি হয়, সিয়াদে এডিএইচ হরমোন বেশি রিলিজ হয়। এডিএইচ হরমোন রিলিজ হওয়ার জন্য আমাদের ওয়াটার রিটেনশন হয়। ওয়াটার রিটেনশন হওয়ার জন্য আমাদের প্লাজমা অসমোলারিটি কমে যায় এবং ডাইলেশনাল হাইপোন্যাট্রিমিয়া হয়। ক্লিয়ার? জি ভাইয়া। আপনি কি এখন বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা এরপরে দেখেন হাইপার ক্যালসিমিয়া, তারপরে হাইপোগ্লাইসেমিয়া কি সেক্ষেত্রে হচ্ছে, এগুলো দেখে নিবেন, এটা আমি বলছি না। আচ্ছা এখন চলে আসেন অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স লেকচার সেটা নিচে চলে আসেন। অ্যাকান্থোসিস নিগ্রিকান্স এখানে GLU গ্লু দিয়ে মনে রাখবেন, গ্লু ফর গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা, ইউটেরাইন কার্সিনোমা। ওকে আচ্ছা তো এই বক্সটা ইনফিনিটি স্টার। একদম শেষে দেখেন নেফ্রোটিক সিনড্রোম, এটা ভেনাস ক্যান্সার বা টিউমার অ্যান্টিজেন ইমিউন কমপ্লেক্সের জন্য হয়ে থাকে। তবে এই বক্স থেকে সবচেয়ে বেশি যদি কেউ বলেন যে কোনটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিয়াদ, হাইপারক্যালসিমিয়া, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ডার্মাটোলজি ডিসঅর্ডার লাইক অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, ডার্মাটোমায়োসাইটিস, এগুলো ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা ডার্মাটোলজিক্যাল প্যারানেপ্লাস্টিক সিনড্রোম এটা আলাদা করে দিয়েছি যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাকান্থোসিস নিগ্রিকান, অ্যাকোয়ার্ড ইকথিওসিস, টেরিয়াসিস রোটান্ডা, ট্রিপল পামস, ভিটলিগো, মাইগ্রেটরি থ্রোমোফিলেবাইটিস, ক্রোসিস সিনড্রোম, প্যারানিওপ্লাস্টিক প্লুরাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, সুইটস সিনড্রোম, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং লিখে রাখবেন। কোশ্চেনটা সলভ করব। নিওপ্লাস্টিক ডিজিজ মে বি অ্যাসোসিয়েটেড উইথ, এটা আমরা অলরেডি জেনেছি। ডার্মাটোমায়োসাইটিস ট্রু, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স ট্রু, থ্রম্বোফিলেবাইটিস মাইগ্রেন্স ট্রু, নেক্রোবায়োসিস লিপোইডিকা ফলস, পলিআর্টারিটিস নোডোসা দিস ইজ অলসো ফলস। নাও টিউমার মার্কার ইনফিনিটি স্টার, টিউমার মার্কার ইনফিনিটি স্টার। আচ্ছা ডেফিনেশনটা দেখেন, tumor markers are the biochemical indicators of the presence of a tumor, selected tumor markers. আচ্ছা এরপর তিনটা বুলেট দেওয়া আছে, এই তিনটা বুলেট ইনফিনিটি স্টার। It can support diagnosis of the cancer, can determine the response to the therapy, may indicate relapse during follow-up, may indicate relapse during follow-up. Clear? আচ্ছা এখন হরমোন, এখানে আপনার মনে রাখবেন এভাবে, কোন টিউমার মার্কারগুলো হরমোন, কোন টিউমার মার্কারগুলো অঙ্কোফেটাল অ্যান্টিজেন, আলাদা করে মনে রাখতে হবে। কোশ্চেন কিন্তু এখান থেকেও হতে পারে, লাইক মিউসিন এন্ড আদার গ্লাইকোপ্রোটিনস, এটার মধ্যে রয়েছে C125, C99, C53 আসতে পারে। আচ্ছা তো এখন দেখে ফেলি হিউম্যান ক্রনিক গনোট্রপি, HCG, এটা কোন কোন কার্সিনোমার ক্ষেত্রে পেতে পারি? ট্রোফোব্লাস্টিক টিউমার, নন সেমিনোমেটাস টেস্টিকুলার টিউমার, আর কমা দিয়ে লিখে নেন সেমিনোমা, সেমিনোমা, সেমিনোমার ক্ষেত্রেও আমরা পেতে পারি। ক্লিয়ার? আচ্ছা এখন অঙ্কোফেটাল অ্যান্টিজেন, কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন CEA, এটা একটু মার্ক করবেন। কার্সিনোমাস অফ দ্য কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টোমাক এন্ড হার্ট। আচ্ছা কমা দিয়ে লিখে নেন ব্রেস্ট কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা অফ ওভারি। CEA বা কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন এর মধ্যে লিখে নেবেন ব্রেস্ট কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা অফ ওভারি। আচ্ছা এখন মিউসিনস এন্ড আদার গ্লাইকোপ্রোটিনস, এখানে চলে আসেন, এটা ইনফিনিটি স্টার দেন, ইনফিনিটি স্টার। CA125 ওভারিয়ান ক্যান্সার,
আপনারা কয়েকবার বলেন 125 ওভারি, 125 ওভারি কয়েকবার বলেন, আনমিউট করে বলেন, অনেক ভুল হয় এটা। 125 ওভারি। আবার 125 ওভারি। আসলে মনে হতে পারে যে এগুলো তো মিনিংলেস, বলে কি হবে, কিন্তু বলতে বলতে কিন্তু আমাদের চর্চা হয় এবং রেসিডুয়াল নলেজ তৈরি হয়। আচ্ছা, CA 125 ওভারিয়ান ক্যান্সার টিউমার মার্কার, CA 99 কোলন ক্যান্সার, আর CA 15 ব্রেস্ট ক্যান্সার। টিউমার মার্কার থেকে আসলে আর বেশি কিছু বলার নাই। এখন পরের পেজে চলে আসেন। পরের পেজ, elevated alpha fetoprotein may also found in, ঠিক আছে, স্পাইনা বাইফিডা, অ্যালেনকেফালি, এভাবে লেখা রয়েছে কয়েকটি। এরপরে 9 নাম্বার দিয়ে লিখে নেন CLD, 9 দিয়ে লেখেন CLD, 9 দিয়ে লিখেন CLD। CLD তেও আলফা ফিটোপ্রোটিন রেস্ট হতে পারে। আচ্ছা, এখন ডান পাশে আবার লিখে নেন নট ইন হেপাটিক হাইড্রেটিস সিস্ট, হেপাটিক হেমানজিওমা। তাহলে হেপাটিক হাইড্রেটিস সিস্ট এবং হেপাটিক হেমানজিওমাতে আলফা ফিটোপ্রোটিন ভাইয়া এটা কোথায় লিখবো? 9 নাম্বারটা বলেন CLD, তারপর CLD 9 নাম্বার এই পর্যন্ত কমপ্লিট। এইখানে কি হচ্ছে, আমাদের আলফা ফেটোপ্রোটিন লেভেলটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। নট ইন, এখন লিখেন নট ইন, জাস্ট ডান পাশে লিখেন নট ইন হেপাটিক হাইড্রেটিস সিস্ট, হেপাটিক হেমানজিওমা। তাহলে এই দুইটা কন্ডিশনে আমাদের আলফা ফেটোপ্রোটিন বাড়ছে না। ভাইয়া হেপাটিক হেমানজিওমা আরেকটা হেপাটিক হাইড্রেটিস সিস্ট, এটা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আচ্ছা, হেপাটিক হ্যাঁ লিখে দিয়েছি, এই কন্ডিশনে বাড়ে না, ঠিক আছে। এরপরে দেখেন ডিক্রিজড লেভেল অফ আলফা ফেটোপ্রোটিন, ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 18 এবং ডায়াবেটিস মেলাইটাস। ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 18 এবং ডায়াবেটিস মেলাইটাস। ট্রাইসোমি 18 বলতে কি বোঝায় একটু বলেন তো? এডওয়ার্ড সিনড্রোম। এডওয়ার্ড সিনড্রোম। ভেরি গুড। আপনাদের ভাই জেনেটিক্স ক্লাস মেবি আমি নিয়েছিলাম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে কি অনেক অসুবিধা হয়েছিল? না ভাইয়া। হ্যালো হ্যালো, না ভাইয়া, বুঝতে পারছি না। সবাই নীরব, মানে আপনারা কেউ বুঝতে পারেন নাই, তাই তো? না না ভাইয়া, জেনেটিক ক্লাসটা ভালো ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। যাও, এখন একটা কোশ্চেন সলভ করব। এটা আমাদের অনেকেরই ভুল হয়, ঠিক আছে। এটা আমিও প্রথমবার যখন পড়েছিলাম আমারও বুঝতে ভুল হয়েছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ আপু, আচ্ছা, এলিভেটেড আলফা ফেটোপ্রোটিন নট ইন যেটা বললেন হেপাটিক হাইড্রেটিস সিস্ট আর হেমানজিওমা, এই দুইটাতে কি তাহলে ডিক্রিজড হয়? না, এটাতে নরমাল থাকে, বাড়বেও না কমবেও না, ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখেন, স্মিডের কোশ্চেন। Following are specific marker for certain specific tumor. Following are specific marker for certain specific tumors. এই কথাটার অর্থ কি? এখানে যে 5টা এক্সাম্পল দেওয়া বা 5টা স্টেম, প্রত্যেকটা টিউমার মার্কার, তবে এখানে চেয়েছে যে কোন স্পেসিফিক টিউমার মার্কার শুধুমাত্র ওই স্পেসিফিক কার্সিনোমার জন্য বাড়বে, অন্যান্য কার্সিনোমায় বাড়বে না, সেটা এখানে বলেছেন। তো দেখেন 5 হিয়া, এই অপশনটা কি হবে? এটা হচ্ছে ট্রু হবে। 5 হিয়া এটা আমরা কার্সিনোমার টিউমারে পাই, অন্যান্য টিউমারের ক্ষেত্রে কিন্তু পাই না। আচ্ছা, এরপরে দেখেন আলফা ফেটোপ্রোটিন। আলফা ফেটোপ্রোটিন অনেকগুলো কন্ডিশনে বাড়ে, আমরা ইতোমধ্যেই সেটা জেনেছি। বেনস জোন্স প্রোটিন, এটা শুধুমাত্র মাল্টিপল মায়োলোমাতে বাড়ে, ট্রু হবে। কোরিয়নিক গোনাডোট্রপিন, এটা হাইড্রেটেড ফর মোল অর কোরিওকার্সিনোমাতে বাড়ছে। So this is a specific tumor marker for a specific tumor. So this will be true. Carcinoma embryonic antigen, এটাও ট্রু হবে। সরি, এটা ফলস হবে, এটা অনেকগুলো কার্সিনোমার ক্ষেত্রে আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রি ক্যান্সারাস কন্ডিশন, another infinity star. So আমরা একটা ইনফিনিটি স্টার টপিক পরপর পড়ছি, সেটা হচ্ছে আমাদের গ্রেডিং এন্ড স্টেজিং, দেন আমরা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম পড়েছি, টিউমার মার্কার পড়েছি, এখন পড়লাম প্রি ক্যান্সারাস কন্ডিশন আমরা পড়বো।
প্রি ক্যান্সারাস কন্ডিশন এবং নন প্রি ক্যান্সারাস কন্ডিশন, এই দুইটা বক্সে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো প্রি ক্যান্সারাস কন্ডিশনের মধ্যে এগুলো বেশি আসে। ভাইয়া অনেক সাউন্ড হচ্ছে। জি, মিউট করে দিয়েছি আমি। আচ্ছা, সো স্কিনে কোন কোন প্রি ক্যান্সারাস কন্ডিশন রয়েছে? জিওডার্মা পিগমেন্টোসাম, সোলার অ্যাকনে কেরাটোসিস, মার্জিনাল আলসার, ডিসপ্লাসিয়া নেভি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন মাউথ, মাউথ ইনফিনিটি স্টার দিবেন, টপিকটা ইনফিনিটি স্টার, তার মধ্যে মাউথের গুলো বেশি আসে। লিউকোপ্লাকিয়া, এরিথ্রোপ্লাকিয়া, পামারভেনসন বা প্যাটারসন ক্যালি সিনড্রোম। তো যদি বলে যে প্রি ক্যান্সারাস কন্ডিশন অফ মাউথ, সেক্ষেত্রে কিন্তু স্কিন বা ইসোফেগাস এগুলা আসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্টোমাকে যান। স্টোমাকে ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, এটা মার্ক করেন। ক্রনিক গ্যাস্ট্রিক আলসার এটা প্রি ক্যান্সারাস। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন কলস ডিজিজ, যদি প্রশ্নে আসে লার্জ ইন্টেস্টাইন কলস ডিজিজ, তাহলে কিন্তু ফলস হবে। কলস ডিজিজ প্রি ক্যান্সারাস শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া একটু আর বলেন। আচ্ছা, সো স্মল ইন্টেস্টাইন এখানে লেখা আছে কজ ডিজিজ, এটা প্রি ক্যান্সারাস, কোনো সন্দেহ নাই। তবে যদি থাকে ভাবে যে লার্জ ইন্টেস্টাইন বা লার্জ বাওয়েল কজ ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু ফলস হবে। কজ ডিজিজ শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে ট্রু হবে। ক্লিয়ার? বাকি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এরপরে চলে আসেন বোন। বোনে প্যাজেস ডিজিজ, বোনে কি আছে? প্যাজেস ডিজিজ। প্যাজেস ডিজিজ ওখানে ব্র্যাকেট দিয়ে লিখেন অস্টাইটিস ডিফর্মাস, অস্টাইটিস ডিফর্মাস, এটা প্যাজেস ডিজিজের একটা নাম, সেটা প্রি ক্যান্সারাস কন্ডিশন অফ বোন। ওকে, আচ্ছা, ব্রেস্টের ভাইয়া খুবই বুঝতে ইম্পর্টেন্ট। পারিনি, অস্টাইটিস ডিফর্মান্স, ডিফর্মান্স এই চ্যাট বক্সে লিখে দিব। ভালো হয় লিখে দিলেন। আচ্ছা, জি, এটা একটু লিখে নেবেন, প্রি ক্যান্সারাস কন্ডিশন অফ বোন এর মধ্যে। আচ্ছা, এরপরে ব্রেস্ট ইনফিনিটি স্টার, অনেকবার আসছে এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই নন প্রি ক্যান্সারাস কন্ডিশন। নন প্রি ক্যান্সারাস কন্ডিশন, তো এখানে ভাইয়া জি, স্টমাকের ক্ষেত্রে ক্রনিক গ্যাস্ট্রিক আলসারটা কেন দাগাইতে বলছিলেন? এটা আসলে আমরা অনেকে ভুল করে ফেলি, এই জন্য মার্ক করতে বলেছি, আর কিছুই না, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন নন প্রি ক্যান্সারাস কন্ডিশন, সেখানে লক্ষ্য করেন যে স্কিনের মধ্যে সোরিয়াসিস, কিলোয়েড, এক্সিমা, খন্ডালোমাটা অ্যাকুমেটাম, হাইপারট্রফিক স্কার, নেভাস, বুনেভাস, এরা নন প্রি ক্যান্সারাস। তবে নেভাস, বুনেভাস ছাড়া অন্যান্য যে নেভাস রয়েছে, যেমন জায়ান্ট হেয়ারি, এগুলা কিন্তু সবই প্রি ক্যান্সারাস। নেভাস, বুনেভাস বাদে যেই নেভাস থাকুক না কেন, সেটা প্রি ক্যান্সারাস, ঠিক আছে? আচ্ছা, এখানে ভিটিলিগো, এটাও নন প্রি ক্যান্সারাস, লিখে নিতে পারেন। ভিটিলিগো, ক্রনিক আলসারেশন, কেরাটোক্যান্থোমা, এগুলো নন প্রি ক্যান্সারাস। আচ্ছা, তারপরে দেখেন ব্রেস্টে চলে আসেন। ব্রেস্টে ভাইয়া আরেকবার। আচ্ছা, ভিটিলিগো, ক্রনিক আলসারেশন, কেরাটোক্যান্থোমা। ভিটিলিগো, ক্রনিক আলসারেশন, কেরাটোক্যান্থোমা। লিখতে পারছেন? জি ভাইয়া, মানে উপর যেগুলো আছে নেভাস, ব্লু নেভাস, তারপরে হ্যাঁ, হচ্ছে মানে এখানে যা আছে তার সাথে ওই তিনটা অ্যাড হবে। তিনটা অ্যাড হবে। আচ্ছা, জি, এরপর দেখেন মাউথ। মাউথে অ্যাপথাস আলসার, ব্র্যাকেট দিয়ে ওরাল থ্রাশ, এটাও লিখে রাখেন, ওরাল থ্রাশ। ওরাল থ্রাশ নন প্রি ক্যান্সারাস। আর সবচেয়ে বেশি কনফিউশন হয় আপনাদের লাইকেন প্লানাস, লাইকেন স্ক্লেরোসিস, এরাও নন প্রি ক্যান্সারাস। লাইকেন প্লানাস, লাইকেন স্ক্লেরোসিস নন প্রি ক্যান্সারাস। আচ্ছা, ব্রেস্টের মাউথে, মধ্যে, সরি, এটা কি মাউথে বললেন লাইকেন? না, এটা ওভারঅল বলেছি, ও মাউথের মধ্যে না, ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন
ব্রেস্টের মধ্যে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, ক্রনিক মাস্টাইটিস, একটা কমা দিয়ে লিখে নেন ক্রনিক মাস্টাইটিস, এটাও নন প্রিক্যান্সারাস। ক্লিয়ার? আচ্ছা, হাইপার প্লাস, এরপরে পলিপের মধ্যে লেখেন, পলিপের মধ্যে হাইপার প্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ, হাইপার প্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ, হট নোডিউল অফ থাইরয়েড, হট নোডিউল অফ থাইরয়েড, নোডিউলার গয়টার, হট নোডিউল অফ থাইরয়েড, নোডুলার গয়টার, এরাও নন প্রিক্যান্সারাস। ঠিক আছে, তবে সলিটারি থাইরয়েড নোডিউল, সলিটারি থাইরয়েড নোডিউল এটা প্রিক্যান্সারাস, এটাও খেয়াল রাখবেন। আচ্ছা ভাই একটু আবার বলবেন? এখন হ্যাঁ ভাইয়া শিওর, পলিপের মধ্যে হাইপারপ্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ, হট নোডিউল অফ থাইরয়েড, নোডুলার গয়টার, এটা মার্ক করবেন। ঠিক আছে, এগুলো নন প্রিক্যান্সারাস, তবে সলিটারি নোডিউল অফ থাইরয়েড, সলিটারি নোডিউল অফ থাইরয়েড এটা প্রিক্যান্সারাস। লিখতে পেরেছেন? হ্যালো, জি ভাইয়া লেখা আছে। আচ্ছা এখন আরো কিছু লিখে নেন, লিখতে সেটা লিখবেন, লিখতে ডান পাশে লিখে নেন মাইক্রোগ্ল্যান্ডুলার hyperplasia of cervix, microglandular hyperplasia of cervix, duodenal ulceration, duodenal ulceration, glandular hyperplasia of cervix, একটা পয়েন্ট দিয়ে লিখেন, তারপর একটা পয়েন্ট দেন duodenal ulceration, এরপরে আরেকটা পয়েন্ট দিয়ে লিখেন uterine smooth muscle hyperplasia, uterine smooth muscle hyperplasia। ভাই আরেকবার বলুন। কন্ডিশন, এই তিনটা ভাই লাস্টের লাইনটা বুঝি নাই। এই তিনটা কন্ডিশন নন প্রিক্যান্সারাস। কি কি বলেছি? মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিক্স, হ্যাঁ আপু বলেন একটু। ডিউডেনাল আলসার, তারপরটা ইউটেরাইন স্মুথ মাসল হাইপারপ্লাসিয়া। ইউটেরাইন, ক্লিয়ার? আচ্ছা এগুলো হচ্ছে নন ক্যান্সারাস। হ্যাঁ নন প্রিক্যান্সারাস। আচ্ছা আরেকটা কথা বলি যে ডিসপ্লাসিয়া বা ডিসপ্লাস্টিক এমন কোন শব্দ থাকলেও সেটা প্রিক্যান্সারাস, ডিসপ্লাস্টিক শব্দ থাকলেই সেটা প্রিক্যান্সারাস, কোনো সন্দেহ নাই। আচ্ছা এরপরে চলে আসি আমরা, দরকার নাই, কার্সিনয়েড সিনড্রোম। Carcinoid syndrome is associated with bronchial carcinoma, gastric carcinoma, pancreatic carcinoma, bronchial carcinoma, gastric carcinoma এবং pancreatic carcinoma. Regarding carcinoid syndrome due to carcinoid tumor, তাহলে carcinoid syndrome কেন হয়? carcinoid টিউমারের জন্য। এখন carcinoid টিউমার কোথায় কোথায় হয়? More commonly seen in appendix, ileum and the rectum. They can be seen at any site of GIT. তাহলে কার্সিনোয়েড টিউমার জিআইটি যে কোনো জায়গায় হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, আইলিয়াম এন্ড রেকটামের ক্ষেত্রে হয়। They metastasize to liver and lymph node. They metastasize to liver and lymph node. এগুলো মার্ক করবেন প্লিজ। আচ্ছা, serotonin 5-HT is released and its metabolites 5 here are excreted through urine. তাহলে দেখেন এটা ইম্পর্টেন্ট, 5 হিয়া এটা কিন্তু ইউরিন আমরা পাচ্ছি, আর এটা কি সেরোটোনিনের একটা মেটাবলিক প্রোডাক্ট। আর সেরোটোনিন কোথা থেকে আসে? কার্সিনোয়েড টিউমার থেকে। কার্ডিনাল ফিচার্স আর ফ্লাশিং এন্ড ডায়রিয়া, কার্ডিনাল ফিচার্স আর ফ্লাশিং এন্ড ডায়রিয়া। আচ্ছা এরপরে চলে আসেন রাইট সাইডেড হার্ট ভালভ লেশন মে বি সিন, রাইট সাইডেড হার্ট ভালভ লেশন মে বি সিন। Diagnostic is made by 24-hour 5-year estimation. Diagnosis is made by 24-hour 5-year estimation. Clear? ডক্টর মিজানুর রহমান। জি ভাইয়া। ভাইয়া কি বুঝতে পারছেন এটা কার্সিনোয়েড সিনড্রোম? জি জি। আচ্ছা এরপরে 21 যে টপিক রয়েছে রেডিও সেন্সিটিভ টিউমারস, এই টপিকটা ডাবল ইনফিনিটি স্টার আপনাদের পরীক্ষায় আসতে পারে। আর এই টপিক সম্পূর্ণটা আমার স্লাইড থেকে পড়বেন।
সম্পূর্ণটা আমার স্লাইড থেকে পড়বেন, লেকচার থেকে পড়া দরকার নাই। রেডিও সেন্সিটিভ টিউমার, হাইলি সেন্সিটিভ, এর মধ্যে কি কি রয়েছে এটা মনে রাখবেন। স্মাইল, উইংস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা, সেমিনোমা, মায়ালোমা, স্মাইল দিয়ে মনে রাখবেন, এটা হাইলি সেন্সিটিভ। তো আগে একসময় প্রশ্ন আসতো যে হোয়াট আর রেডিও সেন্সিটিভ টিউমার, সেক্ষেত্রে আমার কোনটা হাইলি কোনটা মডারেটলি সেটা জানার প্রয়োজন ছিল না। তবে বর্তমানে যখন কোশ্চেন আরো মাইক্রো লেভেলে হচ্ছে, সেখানে কি হচ্ছে, হাইলি সেন্সিটিভ কারা, মডারেটলি সেন্সিটিভ কারা, সেভাবে আসছে। তো হাইলি সেন্সিটিভ কারা আমরা জেনেছি। Moderately radiosensitive tumors are small cell carcinoma of lung, breast carcinoma, ovarian carcinoma, teratoma, skin basal cell carcinoma, medulloblastoma, plasmacytoma, anaplastic thyroid carcinoma, GI carcinoma, testicular carcinoma, head and neck carcinoma, squamous cell cancer of skin, এগুলো moderately radiosensitive. নাও রেডিও রেজিস্ট্যান্ট কার্সিনোমা কি কি রয়েছে, হাইলি রেডিও রেজিস্ট্যান্ট, এটা মনে রাখবো মোস্ট প্যাথেটিক, মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা। Relatively radio resistant tumors are cervical carcinoma, bladder carcinoma, soft tissue sarcoma, squamous cell carcinoma of lung, renal cell carcinoma, rectal carcinoma. Now, highly chemosensitive. Highly chemosensitive কোন টিউমার হয়? উইলস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা, টেরাটোমা অফ টেস্টিস, লিউকেমিয়া, কোরিওকার্সিনোমা, রhabdomyosarcoma। আমি আবারও বলছি, এখানে প্রথম তিনটার সঙ্গে দেখেন হাইলি রেডিওসেন্সিটিভ ছিল, মিল রয়েছে। কি কি? উইলস, ইউইং সার্কোমা আর লিম্ফোমা, এটা আমাদের হাইলি রেডিওসেন্সিটিভ টিউমারও ছিল। এক্সট্রা কি কি আসছে? টেরাটোমা অফ টেস্টিস, লিউকেমিয়া, কোরিওকার্সিনোমা, rhabdomyosarcoma। সরি। আচ্ছা, এখন মডারেটলি সেন্সিটিভ, স্মল সেল লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, মায়ালোমা, লিম্ফোমা, লিউকেমিয়া, অ্যাডভান্স কার্সিনোমা সার্ভিক্স, লিওমায়োসার্কোমা। এটা কিন্তু ওখানেও মিল রয়েছে, মডারেটলি রেডিওসেন্সিটিভ, মডারেটলি কেমোসেন্সিটিভ, কিছু মিল রয়েছে। আচ্ছা, এখন কেমো রেজিস্ট্যান্স, হাইলি chemo-resistant tumors, melanoma, squamous cell lung carcinoma, large bowel carcinoma, melanoma, squamous cell lung carcinoma, large bowel carcinoma. Now, relatively chemo-resistant, bladder cancer, soft tissue sarcoma, squamous cell cancer of head and neck, gastric carcinoma. Clear? এখন another important topic, এটা লেকচারে লিখে নেন, 19 পেজে লিখে নেবেন, 19 পেজে লিখে নেবেন। Organ sensitive to ionizing radiation, gonad, bone marrow, lymphoid tissue, mucosa of GI tract, ocular lens. Gonad, bone marrow, lymphoid tissue, mucosa of GI tract, ocular lens. About ionizing radiation, এটা একবার পরীক্ষা এসেছিল, এটা জাস্ট শুনে রাখেন, আমি স্লাইড দিব, প্রোভাইড করব। About ionizing radiation forms disulfide bonds, তারা কিন্তু ডাইসালফাইড বন্ড ফর্ম করে, ব্রেকডাউন করে না। আমাদের মনে হতে পারে আয়োনাইজিং রেডিয়েশন মানে সবকিছু ব্রেকডাউন করবে, কিন্তু সেটা না, তার ডাইসালফাইড বন্ড ফর্ম করতে পারে। Cause atrophy of seminiferous tubule, causes pathological fracture increased by increased oxygen tension, mainly inhibit DNA synthesis and mitosis, may cause bleeding due to deficiency of platelet by direct effect on macrocytes of bone marrow. তাহলে তারা ব্লিডিং করতে পারে কারণ ম্যাক্রোসাইটের উপর কাজ করে, তারা প্লাটলেট ডেফিসিয়েন্সি করে। নাও এটা আপনাদের 19 পেজে আছে, স্পন্টেনিয়াস রিগ্রেশন অফ ক্যান্সার কমনলি অকার্স, এটা লাস্ট ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। Testicular germ cell tumor, neuroblastoma, malignant melanoma, cutaneous basal cell carcinoma, breast cancer, endometrial cancer, thyroid cancer, papillary follicular, দুইটাই করতে পারে। Prostate, renal cell carcinoma, leukemia, lymphoma, very much important। ঠিক আছে, যেহেতু আপনার লাস্ট ডিপ্লোমা পরীক্ষা এসেছে এটা।
নাও চাইল্ডহুড টিউমার, এটা আপনাদের লেকচার শিট 20 পেজে আছে এবং 22 নাম্বার টপিক। লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, উইলস টিউমার, সফট টিস্যু সার্কোমা, স্পেশালি র্যাবডোমায়োসার্কোমা, টেরাটোমা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার্স, এগুলা মূলত 0 to 4 ইয়ার্স এ হয়ে থাকে। আচ্ছা, এরপর আপনারা দেখবেন 5 to 9 ইয়ার্স এ কি কি হয়ে থাকে। 5 to 9 ইয়ার্স, তো এখানে প্রথম 5টা মিল রয়েছে, এর জন্য আমি এটা আলাদা করে লিখেছি। তো একটু লেকচার শিটে মার্ক করে নেবেন, তাহলে পড়তে মনে রাখতে সুবিধা হবে। 10 to 12 ইয়ার্স, 10 to 14 হবে এটা, 10 to 14 ইয়ার্স, হেপাটোসেল কার্সিনোমা, সফট টিস্যু সার্কোমা, স্পেশালি র্যাবডোমায়োসার্কোমা, অস্টিওজেনিক সার্কোমা, থাইরয়েড কার্সিনোমা, হজকিন ডিজিজ। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবেন ভালো করে। নাও টিউমার সাইটোলজি 23, 24, 25। ভাইয়া ইমিডিয়েট আগের স্লাইডটা। আচ্ছা, ইমব্রায়োনিক টিউমার অফ ইনফ্যান্সি, নেফ্রোব্লাস্টোমা, মেডুলোব্লাস্টোমা, এটা স্মিথের একটা স্টেম ছিল, এটা আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারেন। নেফ্রোব্লাস্টোমা, মেডুলোব্লাস্টোমা, এটাকে আমরা ইমব্রায়োনিক টিউমার অফ ইনফ্যান্সি বলি। এছাড়াও কিছু এক্সাম্পল রয়েছে, সেগুলো এখানে দেওয়া নাই। আচ্ছা, টিউমার সাইটোলজি। ভাইয়া চাইল্ডহুড টিউমারসটা কি ইনফিনিটি স্টার বলেন? না আপু, এটা হচ্ছে 2 স্টার দিয়ে। কোনটা বললেন ইনফিনিটি স্টার এরপরে? ইনফিনিটি স্টার বলেছে টিউমার সাইটোলজি 23, 24, 25 তিনটা টপিকই ইনফিনিটি স্টার। আমি চাইল্ডহুড টিউমারে কোনো স্টার দিয়েছিলাম না, ঠিক আছে। আচ্ছা, টিউমার সাইটোলজি ইনফিনিটি স্টার। তো সাইটোলজি আমরা 3 ভাবে করে থাকি, একটা হচ্ছে এক্সপ্লোরেটিভ সাইটোলজি, অ্যাব্রাশন সাইটোলজি আর এফএনএসি। তাহলে এক্সপ্লোরেটিভ সাইটোলজি স্পুটাম, প্লুরাল ফ্লুইড এবং পেরিটোনাল ফ্লুইড, এখানে বানানটা ভুল গিয়েছে, এই ফ্লুইড করে নিয়েন, প্লুরাল ফ্লুইড হবে। আচ্ছা, অ্যাব্রাশন সাইটোলজিতে আমরা করতে পারি সার্ভিক্স এবং ব্রঙ্কোস্কোপি, এফএনএসি ডান ইন ব্রেস্ট, থাইরয়েড, লিম্ফ নোডস। আচ্ছা, এরপরে আপনারা খেয়াল করবেন এফএনএসি নট সুইটেবল, কোন কোন ক্ষেত্রে আমরা এফএনএসি করি না, এটা একটু লেকচার লিখে নেন, লেকচার শিটে একটু লিখে নেবেন। সার্ভিক্স, অ্যাডেনাল গ্ল্যান্ড, টেস্টিস, এই সকল ক্ষেত্রে আমরা এফএনএসিটা নট সুইটেবল অ্যাভয়েড করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, ক্যান নট ডিফারেন্সিয়েট, এফএনএসি কি কি ডিফারেন্সিয়েট করতে পারে না, এফএনএসি কি কি ডিফারেন্সিয়েট করতে পারে না? নন হজকিন লিম্ফোমা, টি সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা বাট নট টাইপস অফ লিম্ফোমা, ভেরি ইম্পর্টেন্ট। এফএনএসি নন হজকিন লিম্ফোমা ডায়াগনোজ করতে পারে না, কিন্তু হজকিন লিম্ফোমা ডায়াগনোজ করতে পারলেও হজকিন লিম্ফোমা যে টাইপ গুলো রয়েছে, যেমন মিক্সড সেলুলাইটি, লিম্ফোসাইট রিচ, লিম্ফোসাইট ডিপ্লেটেড, এগুলো সে ডায়াগনোজ করতে পারে না। লাস্ট অফ অল ফাইব্রোম্যাটোসিস, তাহলে এফএনএসি দিয়ে হবে নন হজকিন লিম্ফোমা, টাইপস অফ লিম্ফোমা এবং ফাইব্রোম্যাটোসিস, এগুলো ডায়াগনোজ করতে পারবে না। এখন চলে আসেন আগের পেজে, অর্থাৎ 20 পেজ। এফএনএসি ক্যান নট ডিফারেন্সিয়েট ইন, উপরে আছে থাইরয়েড টিউমার, এটা কেটে দেন, এটা থাইরয়েড টিউমার কেটে দেন। থাইরয়েড টিউমারের মধ্যে ফলিকুলার কার্সিনোমা, বিনাইন ফলিকুলার অ্যাডেনোমা, এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারে না, ঠিক আছে। দাঁড়াতে পারছেন? দাঁড়াতে কি পেরেছেন মিজানুর রহমান ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখন অ্যাডভান্টেজ অফ এফএনএসি আমরা সবাই জানি, ইজ লেস। ভাই আবার একটু বলবেন এটা? হ্যাঁ, আপনারা লেকচার শিটে ফলো করেন, 20 পেজে এফএনএসি ক্যান নট ডিফারেন্সিয়েট ইন, পেয়েছেন? উপরে যারা থাইরয়েড টিউমার, এটা কেটে দেন। থাইরয়েড টিউমারের মধ্যে প্যাপিলারি কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, এটা ডায়াগনোজ করতে পারে, কিন্তু ফলিকুলার কার্সিনোমা বা ফলিকুলার অ্যাডেনোমা সেটা সে ডায়াগনোজ করতে পারে না। ক্লিয়ার? জি জি ভাই। আচ্ছা, এখন অ্যাডভান্টেজ অফ এফএনএসি, আমরা সবাই জানি এফএনএসি তে আমরা কি করি। এফএনএসি মাধ্যমে আমরা অ্যাডভান্টেজ কি, লেস এক্সপেন্সিভ, ক্যান বি পারফর্মড আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমরা এটা করতে পারি। আর এফএনএসি ইজ হাইলি অ্যাকুরেট ইন এক্সপেরিয়েন্স হ্যান্ড, এটা মার্ক করবেন। ডিসঅ্যাডভান্টেজ, লেস ইনভেসিভ, অর্থাৎ ইনভেশন হয় না। ইনএক্সপেরিয়েন্স হ্যান্ডস রেজাল্টস আর নট রিলায়েবল। 4 নাম্বার দিয়ে লিখেন ব্লিডিং, ইনফেকশন, শেডিং অফ টিউমার,
4 নাম্বারতে লিখেন ব্লিডিং, ইনফেকশন, শেডিং অফ টিউমার। ক্লিয়ার? আচ্ছা Sorry. আচ্ছা, এখন এফএনএসি কনস্পেশিয়াস বা এফএনএসি যদি আমি ডিসিশন না আসতে পারি তখন কি করব? প্রধান সেকশন ডক্টর বিভাস সরকার ভাইয়া বলেন, ডক্টর বিভাস সরকার। জি ভাইয়া। আচ্ছা, এফএনএসি দিয়ে আমি যদি ডায়াগনোসিস না করতে পারি বা এফএনএসি রেজাল্ট নন কনক্লুসিভ হয় সেই ক্ষেত্রে আমি কি করব? বায়োপসি করতে পারি। ভেরি গুড, এটা পরীক্ষা এসেছে, একবার খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে চলে যাব অ্যানাদার ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি। তো ফ্রোজেন সেকশন বায়োপসি কি? এটা অন টেবিল বা ওটি টেবিলে করা হয়। যখন কোনো সার্জন ওটি করছেন, ওটির মধ্যে বা অপারেশনের মধ্যে তিনি ডিসাইড করতে পারছেন না যে এই টিউমারটা ম্যালিগন্যান্ট না এই টিউমারটা বিনাইন। তো ম্যালিগন্যান্ট হলে তার সার্জারি প্ল্যান একরকম হবে, আবার বিনাইন হলে সার্জারি প্ল্যান অন্যরকম হবে। তো সেক্ষেত্রে উনি কি করেন, এই যে ম্যাটেরিয়াল সেটাকে তিনি ফ্রোজেন করে বা ফ্রোজেন সেকশন বায়োপসি যেটাকে বলা হয় সেই প্রসিডিউরে তিনি প্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে দেন। প্যাথোলজিস্ট ডিসাইড করে বলেন যে এটা কতটুকু কাটতে হবে বা সার্জারি প্ল্যান কতটুকু হতে পারে। এখানে বলে দেন প্যাথোলজিস্ট যে এই মার্জিন যিনি দিয়েছেন সেটাতে ম্যালিগন্যান্ট সেল আছে কি নাই। ম্যালিগন্যান্ট সেল থাকলে তখন তার প্ল্যান একরকম, আর না থাকলে অন্যরকম। আবার এই ফ্রোজেন সেকশন বায়োপসি ইউজুয়ালি লিকুইড নাইট্রোজেন দিয়ে করা হয়। লিকুইড নাইট্রোজেন -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকে, এই জন্য এটাকে ফ্রোজেন সেকশন বায়োপসি বলে। আর ফ্রোজেন সেকশন বায়োপসির মাধ্যমে আমরা টিউমারটা ম্যালিগন্যান্ট না বিনাইন সেটা বলতে পারি, কিন্তু ম্যালিগন্যান্টের ক্ষেত্রে তার ক্যাটাগরাইজেশন করতে পারে না। এছাড়াও ফ্রোজেন সেকশন বায়োপসির মাধ্যমে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল ইন হার্শপ্রাং ডিজিজ এটা বলা যেতে পারে। তো আমি যে কথাগুলো বলেছি সবই এখানে আছে, আলাদা করে বলার কিছু নাই, স্পেশাল ইউজেস আর দেখে নেবেন। আচ্ছা, এখন ফ্রোজেন সেকশন বায়োপসির লিমিটেশন। ফ্রোজেন সেকশন বায়োপসির লিমিটেশন হচ্ছে adequate clinical information must be needed. একটু লিখে নেন লিমিটেশন, adequate clinical information must be needed. Adequate and representative sample must be submitted. তাহলে adequate clinical information দিতে হবে এবং adequate আমাকে স্যাম্পল সাইজ দিতে হবে। ক্লিয়ার? ভাইয়া সেকেন্ড লাইনটা adequate sample, adequate and representative sample must be given বা must be submitted. আচ্ছা, ডক্টর বিভাস সরকার ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটা কোশ্চেনের অ্যান্সার করবেন, সেটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসিতে আমরা ফিক্সেটিভ ইউজ করি কি করি না? ফিক্সেটিভ ইউজ করি কি করি না? হ্যাঁ, করি কি করি না, আপনি সেটা বলেন, করা হয় কি হয় না? জি ভাইয়া, করা হয়। আমি বলি ফ্রোজেন সেকশন বায়োপসিতে নো ফিক্সেটিভ ইজ ইউজড, নো ফিক্সেটিভ ইজ ইউজড, এটা মার্ক করবেন, নো ফিক্সেটিভ ইজ ইউজড। ওকে, আচ্ছা, তাহলে এখন 25 নম্বর টপিক ফিক্সেটিভে চলে আসি। ফিক্সেটিভ আসলে কি? ফিক্সেটিভ হচ্ছে এমন একটা কিছু সাবস্টেন্স যার মাধ্যমে আমরা টিস্যুকে ফিক্স করি। তো টিস্যুকে ফিক্স করা বলতে কি বোঝায়? ফিক্স করা বলতে তার যে নরমাল স্টেট বা ন্যাচারাল স্টেট সেখানে তাহাকে বলা হচ্ছে ফিক্সেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখে ফেলি কমন ফিক্সেটিভ এজেন্ট। তো আপনাদের লেকচার শিটে একটা চার্ট দেওয়া আছে, চারটা ইনফিনিটি স্টার সবকিছু পড়তে হবে অবশ্যই, সাথে এই কোয়াগুলেন্ট ফিক্সেটিভ নন কোয়াগুলেন্ট ফিক্সেটিভ আলাদা করে জানতে হবে, পরীক্ষায় আসতে পারে। তো এটা স্ক্রিনশট রাখবেন। নাও এইম অফ ফিক্সেটিভ। এই আগের স্লাইডটা একবার একটু দেখান। হ্যাঁ, আচ্ছা, সো ফিক্সেটিভ থেকে এম কি? It should prevent autolysis and putrefaction of the cell. তো সেল ইউজুয়ালি যদি আমরা রেখে দিই
একটা স্যাম্পল ব্যাপসিমেট্র লিখে দিই, তাহলে সেখানে কি হবে, অটোলাইসিস এন্ড পুট্রিফিকেশন হবে, কিন্তু ফিক্সেশনের মাধ্যমে আমরা সেটা প্রিভেন্ট করি। ইট শুড পেনিট্রেট ইভেনলি এন্ড র্যাপিডলি। ফিক্সেটিভ এমন হবে যেন সেটা আমাদের ফুল স্যাম্পলের পুরোটা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ইট শুড হার্ডেন দ্য টিস্যু। ফিক্সেটিভ টিস্যুকে হার্ডেন করবে যাতে আমরা মাইক্রোটোন সিজার দিয়ে কাটতে পারি এবং আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিন করতে পারি। ইনক্রিজ দ্য অপটিক্যাল ডেন্সিটি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফিক্সেটিভ আমাদের যে স্যাম্পল তার অপটিক্যাল ডেন্সিটি বাড়িয়ে দিবে যাতে আমরা স্টেনিং সহজে করতে পারি। should not cause shrinkage or swelling of the cell, must not react with the receptor site and thus must not interfere with the staining procedure. It must be cheap and easily available. তাহলে ফিক্সেটিভটা এমন হবে যেটা সস্তা দামে বা কম দামে পাবো এবং সব জায়গায় অ্যাভেলেবল। ক্লিয়ার? আচ্ছা, ডক্টর সুমায়া শারমিন শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, এম গুলো কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। ফিক্সেটিভ কিপ দ্য টিস্যু ইন ভায়াবল স্টেট বা কিপ ভায়াবিলিটি অফ টিস্যু, এটা ট্রু অর ফলস হবে? কোনটা? অ্যান্সার কি হবে? ট্রু অর ফলস? ফিক্সেটিভ কিপ ভায়াবিলিটি অফ টিস্যু, এটা কি হবে? ট্রু। ফলস? এটা ফলস হবে। ফিক্সেটিভ টিস্যু ভায়াবিলিটি রাখে না, এটা ন্যাচারাল স্টেটে রাখে। লেকচার শিটে প্লিজ লিখে নেবেন, not keep viability of tissue, it keep the tissue natural state. তো ভায়াবল বলতে কি বোঝায়? ভায়াবল বলতে যখন একটা টিস্যুতে আমার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই থাকবে এবং টিস্যু ফাংশনিং থাকবে, সেটাকে বোঝানো হচ্ছে। বাট ন্যাচারাল স্টেটে সেটা বোঝায় যে তার ক্যারেক্টারিস্টিক্স রিটেন থাকছে কিন্তু ভায়াবল না। ক্লিয়ার? আপু কি বুঝতে পেরেছেন ডক্টর জি, জি, সুমাইয়া শারমিন? জি। তাহলে আমি যা যা বলেছি সেটা একটু বলেন প্লিজ। এটা হচ্ছে মানে নট কিপ ভায়াবল টিস্যু, যে সেটার স্ট্রাকচার গুলো ঠিক রাখে না। আচ্ছা, যদি এস্টিমেট থাকে যে ফিক্সেটিভ কিপ ভায়াবিলিটি অফ টিস্যু, এটা ফলস হবে। স্যার এখানে আবার তারা নট। ভায়াবিলিটি রাখে না। ভায়াবিলিটি বলতে তার যে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই বা ফাংশনিং বোঝাচ্ছে। যখন টিস্যুকে আমি বডির বাইরে আনতেছি তখন তার ফাংশনিং থাকছে না, ঠিক আছে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি ভায়াবল না রাখে তাহলে কোন স্টেট রাখে? সেটা হচ্ছে ন্যাচারাল স্টেট রাখে। ন্যাচারাল স্টেট, ন্যাচারাল স্টেট বলতে তার অরিজিনাল যে ক্যারেক্টারিস্টিক্স ছিল সেই স্টেটটা প্রিজার্ভ করে রাখে। ক্লিয়ার? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আইডিয়াল ফিক্সেটিভ এটা না পড়লেও চলবে, এখানে যা যা বলেছি সেটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে বা কভার হয়ে যাবে। আচ্ছা, এখন লেকচার শিটে আপনারা চলে আসেন 21 পেজ। স্পেশাল অ্যাটেনশন দেন নট ফিক্সেটিভ লেখা আছে, তার মধ্যে আমি যেগুলো বোল্ড করে লিখেছি সেগুলো মার্ক করেন। নট ফিক্সেটিভ এই অপশনগুলো থাকলে চোখ বন্ধ করে, ফিক্সেটিভ দেওয়া থাকলে ফলস দিবেন, দে আর নট ফিক্সেটিভ। তার মধ্যে গ্লিসারিন, নরমালিন বা নরমাল স্যালাইন, প্যারাফিন, ক্লোরোফর্ম, 40% ফর্মালডিহাইড, এইগুলো বেশি এসেছে, ঠিক আছে? তো ফিক্সেটিভ ইনফিনিটি স্টার এবং আমি যা যা বলছি প্রত্যেকটা ওয়ার্ড দাঁড়িয়ে কমা সহ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন। আচ্ছা, এটা কি মার্ক করতে পেরেছেন? জি ভাইয়া করেছি। আচ্ছা, ঠিক আছে। এখন সিম্পল ফিক্সেটিভ এটা জানতে হবে। এই যে এখান থেকে প্রশ্ন হয়েছে, আমি একটু পরেই বলবো কোন প্রশ্ন হয়েছে। সিম্পল ফিক্সেটিভ সেটা ফরমালিন। ফরমালিন, দ্য মোস্ট কমনলি ইউজড ফিক্সেটিভ ইজ ফরমালিন। প্রথম কথা হচ্ছে মোস্ট কমনলি ইউজড ফিক্সেটিভ ইজ ফরমালিন। It is prepared by mixing 40% formaldehyde gas in 100 weight volume of distilled water. So 40% formaldehyde কে আমি 100 অসমোলজি সলিউশন রয়েছে ডিস্টিলড ওয়াটারে সেটা মিক্স করছি। মিক্স করলে কি পাচ্ছি? The resultant mixture is 100% formalin. এটাকে বলছি আমি 100% formalin, ঠিক আছে? Routinely 10% formalin is used, which is prepared by
mixing 10 ml of 100% formalin in 90 ml of distilled water. তাহলে 10% ফরমালিন হচ্ছে আমাদের ফিক্সিটিভ। এটা কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে? 40% ফরমালিনহাইড গ্যাসকে আমরা ওয়াটার মিশিয়ে 100% ফরমালিন করছি। সেই 100% ফরমালিন নিয়ে আবার আমি 10 ml নিচ্ছি। সেই 10 ml এর মধ্যে আমি 90 ml ডিস্টিলড ওয়াটার মিক্স করে 10% ফরমালিনহাইড করছি, সরি 10% ফরমালিন করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন বলবেন ডক্টর রওশন জাহান। ডক্টর রওশন জাহান, জি ভাইয়া। আমি যদি বলি যে 100% ফরমালিন ইজ এ ফিক্সিটিভ, এটা ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে ভাইয়া। ভেরি গুড, ঠিক সেভাবেই 40% ফর্মালডিহাইডও ফলস হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন নেক্সটে চলে আসি আমরা অ্যাডভান্টেজ। তাহলে ফরমালিন আমি মোস্ট কমনলি ইউজ করি, তাহলে অ্যাডভান্টেজ কি আমাকে জানতে হবে? র্যাপিড পেনিট্রেশন, ইজি অ্যাভেলেবিলিটি এন্ড চিপ, ডাজ নট ওভারহার্ডেন দ্য টিস্যু। ফিক্সিটিভ হার্ডেন করে বাট এটা ওভারহার্ডেন করে ফেলে না, এই জন্য আমরা ব্যবহার করব। ফিক্সড লিপিড ফর ফ্রোজেন সেকশন, আইডিয়াল ফর মেলিং। ডিসঅ্যাডভান্টেজ, ফরমালিনের ডিসঅ্যাডভান্টেজ পড়তে গেলে আমাদেরকে ফার্স্ট ইয়ার অ্যানাটমি হলের কথা ভাবতে হবে। চোখ বন্ধ করে একবার ভাবেন যে আপনি ফার্স্ট ইয়ার অ্যানাটমি হলে প্রথম প্রবেশ করেছেন, তখন কি হচ্ছে? আমাদের একটু চোখ জ্বলছে, একটু আনইজি ফিল হচ্ছে। সো দে আর ইটেন টু নোজ, দ্য আইস এন্ড মিউকাস মেমব্রেন। সো ইটেন টু নোজ, দ্য আইস এন্ড মিউকাস মেমব্রেন। ফর্মেশন অফ ব্ল্যাক ফরমালিন পিগমেন্ট। আমাদের ক্যাডাভারটা কেমন ছিল? ব্ল্যাকিশ ছিল। কেন? এই ফরমালিন ব্ল্যাক পিগমেন্ট ফর্ম করছিল এজন্য। আচ্ছা, এটা সবাই পারবেন হোপফুলি। কেমিক্যাল ইউজ অ্যাজ টিস্যু ফিক্সিটিভ, অ্যালকোহল এবং ফরমালিন অ্যান্সার হবে। আচ্ছা, নাও আমরা এক্সট্রা কিছু টপিক বলেছিলাম পড়তে হবে, সেখানে চলে এসেছি। নিওপ্লাজম ইন এইচআইভি ইনফেকশন, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। Kaposi's sarcoma, primary lymphoma of brain, invasive carcinoma of uterine cervix, cervical cancer, vulval cancer, anal cancer, penile cancer, hepatocellular carcinoma, non-Hodgkin and Hodgkin lymphoma, squamous cell carcinoma. এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এইচআইভি এটা অনকোজেনিক ভাইরাস, ট্রু অর ফলস? ট্রু। আচ্ছা, এটা সাউন্ডস আইফোন ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এইচআইভি ইজ এ অনকোজেনিক ভাইরাস, ট্রু অর ফলস? ট্রু। আচ্ছা ভাইয়া, আমরা যখন কার্সিনোজেন পড়েছিলাম তখন তো অনেকগুলো লিস্ট পড়েছিলাম ভাইরাসের, আপনার খেয়াল আছে? ওখানে কি এইচআইভি নাম ছিল? না ভাইয়া। না ভাইয়া, ছিল না। তাহলে আমাদেরকে ওখানে নামটা লিখে নেওয়া উচিত। হ্যাঁ বলেন, লিখবো কিনা? ভাইয়া হ্যাঁ। আমরা সেখানে লিখবো না, কারণ এইচআইভি ইজ নট অনকোজেনিক ভাইরাস। এতগুলো কার্সিনোমা কিভাবে করতেছে, তাই না? তো মনে রাখবেন যে এইচআইভি কখনোই অনকোজেনিক না, এইচআইভি ইমিউন সাপ্রেশন করে, সেই ইমিউন সাপ্রেশনের জন্য এই ক্যান্সার গুলো হয়। এইচআইভি ইমিউন সাপ্রেশন করে যার জন্য ক্যান্সার হয়, বাট এইচআইভি ইজ নট অনকোজেনিক। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, অ্যামাইলয়েডোসিস, এইখান থেকে জাস্ট কি কি ফিচার আমরা পাই? আর্মসে কার্পাল টানেল সিনড্রোম পাচ্ছি, নামনেস পাচ্ছি, লেগস সোয়েলিং অফ ফিট অর লেগস, এখানে নন পিটিং এডেমা পাই আমরা, ঠিক আছে? হার্ট এন্ড লাংয়ে আমরা কি পাই? শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন, চেস্ট পেইন, ফ্যাটিগ। ওকে, জাস্ট ফিচারগুলো পড়তে হবে। তার আগে একটু জানতে হবে যে হোয়াট ইজ অ্যামাইলোইডোসিস। ইজ এ প্রোটিন ডিসঅর্ডার। প্রথম কথা হচ্ছে অ্যামাইলোইডোসিস প্রোটিন ডিসঅর্ডার, তবে বিভিন্ন ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আমরা অ্যামাইলোইডোসিস পেয়ে থাকি। অ্যামাইলোইডোসিসটা আমরা তিন ভাগে ভাগ করি, এগুলো না জানলেও চলবে। এখানে লাইট চেন এ অ্যামাইলোইডোসিস এবং বেটা গ্লোবুলিন তিন ভাগে ভাগ করা হয়, দরকার নেই এটা। এখন দেখেন কি লিখেছে এখানে, ইন দিস ডিজিজ প্রোটিন চেঞ্জ শেপ then bind together and form amyloid fibrils which deposit in organ. তাহলে প্রোটিনের একটা ডিজিজ, সেখানে
প্রোটিনের শেপ চেঞ্জ করে একটার সাথে আরেকটা বাইন্ড করে একটা চেইন তৈরি করে। সেই চেইনটা বা সেই ফিব্রিলটা বিভিন্ন অঙ্গে ডিপোজিট হয়ে যে ফিচার গুলো তৈরি করে, সেই কন্ডিশনকে আমরা বলছি অ্যামাইলোস। ক্লিয়ার? আচ্ছা, নাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা লিখে নিবেন, অবশ্যই লিখবেন। ক্লাস নোট লেখা আছে, ওখানে লিখে নেন। 22 পেজ ক্লাস নোট, ওখানে লিখে দেন। Amyloid substance is identified by Congo red stain, methyl violet, crystal violet, Lugol's iodine, H&E stain, thioflavin T. আমি আবারও বলছি, আপনার লেকচারে লিখে দেন Congo red stain, methyl violet, crystal violet, Lugol's iodine, H&E stain, thioflavin T. সবাই লিখেছেন? ডক্টর জান্নাতুল নাইম, ডক্টর জান্নাতুল নাইম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপু, লিখেছেন আপনি এগুলা লেকচার শিটে? লিখছি ভাইয়া, শেষ করতে পারিনি। একবার সরি বলেন। এটা একবার রিডিং পড়েন আপু, একবার রিডিং ভাইয়া, পড়েন। স্লাইডটা তো শো করছে না, আমি লিখতে পারিনি। ও লিখতে পারেননি, আচ্ছা আচ্ছা, লিখছি এখনো। হ্যাঁ লিখে ফেলেন। Congo red stain, methyl violet, মিথাইল ভায়োলেট, crystal ক্রিস্টাল violet, ভায়োলেট, লোগোস আয়োডিন, H&E স্টেইন, থিওফ্লাভিন টি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখন অ্যামিলোব্লাস্টোমা, অ্যামিলোব্লাস্টোমা থেকে একবার প্রশ্ন এসেছে, এই জন্য আমি এটা শো করছি। মোস্ট কমন নিওপ্লাজম অফ অডন্টোজেনিক অরিজিন। অডন্টোজেনিক বলতে আমাদের যে এনামেল রয়েছে ডেন্টাল, সেটা মিন করেছে। লোকালি ইনভেসিভ বাট ডাজ নট মেটাস্টাসাইজ। আমরা যখন লোকালি ম্যালিগন্যান্ট টিউমার পড়েছিলাম, সেখানে কিন্তু অ্যামিলোব্লাস্টোমা পড়েছি, তাই না? ইউজুয়ালি ইন 3rd to 5th decade, rare in children and elderly. About 80% of amyloblastoma occur in mandible. So আমরা একটা amyloblastoma ছবি দেখতে পাচ্ছি। Now basal cell carcinoma, basal cell carcinoma আমি 3 স্টারে পড়তে বলেছিলাম। Most common type of skin cancer. Most cases are due to long-term ultraviolet or sun exposure. Most commonly occurs in sun-exposed skin. Mostly in elderly men, 90% in head neck region, women more diverse location. তো এই কথার মানে কি? এটা মেইনলি মেনে হচ্ছে, এল্ডারলি মেন। তো যখন ওমেনে হচ্ছে, তো তখন এই হেড নেক রিজন আমি বলেছি মোস্ট কমন 90% ক্ষেত্রে হয়। ওমেনের ক্ষেত্রে এটা হেড নেক বাদেও অন্যান্য রিজনে হতে পারে, আমি সেটা ইন্ডিকেট করেছি এখানে। Rarely metastasize. Local distraction is major issue. Moderately radiosensitive. এটা মার্ক করবেন, moderately radiosensitive. Diagnosed with skin biopsy. Basal cell carcinoma আমরা স্কিন বায়োপসির মাধ্যমে ডায়াগনোসিস করে থাকি। সাবটাইপ হায়ার রিস্ক, লোয়ার রিস্ক, ইনফিল্ট্রেটিভ মাইক্রোনুলার এবং লোয়ার রিস্কের যেটা কমন সেটা হচ্ছে নুরুলার এবং সুপারফিশিয়াল। ট্রিটমেন্ট অপশন: সার্জিক্যাল এক্সিশন, মো সার্জারি, ইলেক্ট্রোডিসেকশন এন্ড কিউরেটাস, টপিক্যাল ক্রিম, রেডিয়েশন। ঠিক আছে, সো মনে রাখবেন basal cell carcinoma 3 স্টার এবং 2-3বার পরীক্ষায় এসেছে। ছবি দেখতে পাচ্ছি আমরা। নাও ট্রু অ্যাবাউট basal cell carcinoma, এটা কে সলভ করবেন আমার সাথে? ভলান্টিয়ার একজন হন, ভলান্টিয়ার একজন বলেন। আচ্ছা আপনারা কেউ বলবেন না, তাহলে আমি বলি। ডক্টর নসীন তাবাসসুম, ডক্টর নসীন তাবাসসুম, আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, এটা একটু অ্যান্সার করবেন। ট্রু অ্যাবাউট basal cell carcinoma, frequently occurs in limbs, এটা কি হবে? ট্রু অর ফলস? ফলস ভাই। ফ্রিকোয়েন্টলি কোথায় হয়? এটা আমাদের ফ্রিকোয়েন্টলি হেড নেক রিজিয়নে হয়। 90% কেস এটা হেড নেক রিজিয়নে হয়। বলেন তো আপু কোথায় হয়? হেড নেক রিজনে। হ্যালো ভাই হেড নেক কত পার্সেন্ট ক্ষেত্রে? 90%। হেড নেক রিজনে। হ্যাঁ কত পার্সেন্ট ক্ষেত্রে? 90%। ভেরি গুড।
ফাউন্ড ইন ইয়াঙ্গার ফিমেল, এটা কি হবে, ট্রু আর ফলস? ট্রু। এটা ফলস, এটা আমরা এলডারলি মেলে পাচ্ছি, এলডারলি মেলে পাই, ঠিক আছে। আর ভেরি সেনসিটিভ টু রেডিওথেরাপি, এটা কি হবে আপু? এটা ট্রু ভাইয়া। এটা ফলস। এখানে দেখেন মডারেটলি রেডিও সেনসিটিভ, মডারেটলি রেডিও সেনসিটিভ, সো এটা ফলস হবে। ডু নট নরমালি মেটাস্টাসাইজ বাই লিম্ফ্যাটিক স্প্রেড, এটা কি হবে? এটা ট্রু ভাইয়া। ভেরি গুড। জেনারেলি গ্রো স্লো থ্রু মেনি ইয়ার্স, এটা কি হবে? এটা ফলস। এটা ট্রু, এটা স্লো গ্রোয়িং টিউমার, অনেক বছর ধরে এটা গ্রো করে। আচ্ছা যাই হোক আপু, আপনি এই কোশ্চেন করবেন, স্টেম বলবেন, ট্রু কোনটা, ট্রু কোনটা, কোনটা ফলস, সেটা একবার বলবেন। জি। হ্যাঁ বলেন আপু। frequently occurs in limbs, এটা ফলস। আনসার হচ্ছে হেড নেক রিজনে ফ্রিকোয়েন্টলি ভেরি হয়। গুড, ভেরি গুড। দেন ফাউন্ড ইন ইয়ঙ্গার ফিমেল, এটা হচ্ছে ফলস। ফাউন্ড ইন এল্ডারলি মেল। নাইস। এরপর আর ভেরি সেনসিটিভ টু রেডিওথেরাপি, এটা হচ্ছে ফলস। আর মডারেটলি সেনসিটিভ টু রেডিওথেরাপি। খুব সুন্দর। হ্যাঁ তারপর ডু নট নরমালি মেটাস্টাসাইজ বাই লিম্ফ্যাটিক স্প্রেড, এটা ট্রু। সরি এটা ফলস। এটা কি হবে? এটা ফলস। ডি নাম্বার এটা ফলস। ট্রু, এটা মেটাসাইজ করে না। সরি ট্রু। ট্রু হবে, হ্যাঁ। The generally grow slowly through many years, true. ভেরি গুড। আচ্ছা আচ্ছা, টিউমার লাইসিস সিনড্রোমে আমরা চলে যাব। এটা পরীক্ষায় এখনো আসেনি, জাস্ট নাইস টু নো। এখানে কিছু ক্লিনিক্যাল ফিচার পাই আমরা, কি কি পাচ্ছি জাস্ট একবার শুনে রাখেন। হাইপার ক্যালেমিয়া, হাইপার ফসফেটেমিয়া, হাইপোক্যালসেমিয়া, সবই বাড়বে, শুধুমাত্র ক্যালসিয়াম কমে যাবে, এটা মনে রাখলে হবে এখানে। আর টিউমার লাইসিস সিনড্রোমটা আসলে কি? Is a group of metabolic abnormalities that can occur as a complication during the treatment of cancer, where large amounts of tumor cells are killed off or lysed at the same time by the treatment releasing their contents into the bloodstream. তাহলে টিউমার লাইসিস সিনড্রোম কি? যখন আমরা ট্রিটমেন্ট পারপাসে কোনো একটা টিউমারকে ব্রেকডাউন করছি বা লাইজ করছি, তখন কিছু কেমিক্যাল সাবস্টেন্স আমাদের ব্লাডে চলে আসে, এটাকে আমরা বলছি টিউমার লাইসিস সিনড্রোম। ক্লিয়ার? আচ্ছা, ব্রাফ মিউটেশন, বিআরএফ, ব্রাফ এটা হচ্ছে আমাদের একটা প্রোটো অঙ্কোজিন। ব্রাফ হচ্ছে আমাদের একটা প্রোটো অঙ্কোজিন, ঠিক আছে। আচ্ছা, সো ব্রাফ মিউটেশনে আমরা কোন কোন ক্যান্সার পাবো, এটা পরীক্ষায় এসেছে। আপনার লেকচার শিটে এখনই লিখে ফেলবেন, এখনই লিখবেন। ব্রাফ মিউটেশন লেকচার শিটে এখনই লিখবেন, যে কোনো একটা জায়গায় খালি জায়গা দেখে লিখে ফেলেন। ব্রাফ মিউটেশনের ফলে বা বিআরএফ মিউটেশনের ফলে আমরা নন হজকিন লিম্ফোমা, কলোরেক্টাল ক্যান্সার, ম্যালিগনেন্ট মেলানোমা, প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, নন স্মল সেল লাং কার্সিনোমা, adenocarcinoma of the lung, brain tumors including glioblastoma, brain tumors including glioblastoma, and pleomorphic জ্যান্থোঅ্যাস্ট্রোসাইটোমা, প্লিওমরফিক জ্যান্থোঅ্যাস্ট্রোসাইটোমা, এগুলো পেতে পারি আমরা। আচ্ছা, নিউরোব্লাস্টোমা পরীক্ষায় একবার এসেছিল। মোস্ট extracranial solid tumor, most common neonatal tumor, খুবই ইম্পর্টেন্ট, peak age 2 to 3 years, rare genetic association, tumor originates from sympathetic ganglia, adrenal gland. তাহলে নিউরোব্লাস্টোমা কি? Tumor of sympathetic ganglia or adrenal gland, lymphatic and hematogenous spread, metastasized to bone, bone marrow, liver, skin, metastasized to bone, bone marrow, liver, skin. নাও আমরা একদম শেষে চলে এসেছি আজকের ক্লাসের। ক্রুকেনবার্গ টিউমার, ক্রুকেনবার্গ টিউমার 3 স্টার টপিক। প্রাইমারি টিউমার হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা। তাহলে ক্রুকেনবার্গ টিউমার হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি টিউমার, যেটা প্রাইমারি টিউমার হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা। রুট অফ মেটাস্টাসাইজ, কিভাবে মেটাস্টাসাইজ হয়? বডি সিডিং, সিনোমিক স্প্রেড, বডি সিডিং, সিনোমিক স্প্রেড। হিস্টোলজি কি আছে? সিগনেট্রি, নেচার, predominantly solid, lobulated, enhancing, commonly large, more than 10 cm. তাহলে ক্রুকেনবার্গ টিউমারটা more than 10 cm হয়ে থাকে। মার্কার কি? কি মার্কার পাই আমরা?
কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন বা সিইএ, সিক্রেট মিউসিন। কুকেনবার্গ টিউমার ইউজুয়ালি সিক্রেট মিউসিন। সো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কুকেনবার্গ টিউমার আমাদের গ্যাস্ট্রিক কার্সিনোমা প্রাইমারি টিউমার বা কোলারেটাল কার্সিনোমা প্রাইমারি টিউমার, সেক্ষেত্রে আমরা পেতে পারি ওভারিয়ান মেটাস্টাসিস হওয়ার জন্য কুকেনবার্গ টিউমারটা হয়ে থাকে। আচ্ছা, কুকেনবার্গ টিউমার অকার্স ভিয়া সিলোমিক স্প্রেড, এটা ট্রু। আর সার্কোমা ফলস। আর কার্সিনোমা সিক্রেট স্ট্রোজেন ফলস। দি সিক্রেট মিউসিন, সিক্রেট গ্যাস্ট্রিন, এটা ফলস। দি সিক্রেট মিউসিন কন্টেইন সিগনেট্রিক, দিস ইজ ট্রু। আচ্ছা, ইনভারনাল পলিউশন থেকে পড়তে হবে হেভি মেটাল টক্সিক টু হিউম্যান হেলথ। এটা পরীক্ষায় একবার এসেছে, আপনারা একটু লিখে নেন, লেকচার শিটে লিখে নেন, এখনই লিখবেন। হেভি মেটাল টক্সিক টু হিউম্যান হেলথ, lead, mercury, cadmium, arsenic. Lead, mercury, cadmium, arsenic. সবাই কি লিখতে পেরেছেন? ডক্টর নুসরাত আলিভি, ডক্টর নুসরাত আলভি, আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। এটা কি লিখেছেন হেভি মেটাল টক্সিক টু হিউম্যান হেলথ লেকচার শিটে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একদম শেষ প্রান্তে একটা শর্ট সাজেশন দিব, দিয়ে এটা শেষ করব। সাজেশন হচ্ছে ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, ইনফেন্ট অনকোজেনিক অর্গানিজম, ইনফেন্ট। যদিও এগুলো আগে একবার বলেছি আমি। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মেটাস্টাসিস রিলেটেড, অর্থাৎ বোনে কি কি মেটাস্টাসিস হচ্ছে, ব্রেনে কি কি হচ্ছে, এগুলা। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, গ্রেডিং এন্ড স্টেজিং অফ টিউমার, ল্যাব ডায়াগনোসিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আমি ডাবল ইনফেন্ট বলেছি। টিউমার স্যাটোলজি, ফ্রোজেন সেকশন বায়োপসি, ফিক্সেটিভ, এই তিনটাকে আমরা ল্যাব ডায়াগনোসিস হেডিং এর মধ্যে রাখছি, এবং এরা ডাবল ইনফেন্ট। আচ্ছা, টিউমার মার্কার ইনফেন্ট, রেজিস্ট্যান্ট রেডিওসেন্সিটিভ টিউমার ডাবল ইনফেন্ট। হরমোন প্রডিউসিং এন্ড হরমোন ডিপেন্ডেন্ট টিউমার লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় এসেছে। হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট, এটাও ইনফেন্ট। তো ডক্টর সুমাইয়া শারমিন, আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর সুমাইয়া শারমিন। আচ্ছা আপু, হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট, এক্ষেত্রে আমি একটা নেমোনিক বলেছি, সেই নেমোনিকটা কি? হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট, নেমোনিক বলেছিলাম, নেমোনিকটা কি? মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ইনফেন্ট এগুলো জেনেছি। আজকে আমি এই নিয়ে 15 থেকে 20 বার মিউট করছি আপনাদেরকে। আপনারা একটু কাইন্ডলি নিজেরাই মিউট করে রাখবেন, না হলে আমার কনসেন্ট্রেশনও ব্রেক হয়, যারা শুনছেন তাদের কনসেন্ট্রেশনও ব্রেক হয় আসলে। আচ্ছা, ট্রিপল স্টার, টাইপস অফ সেলস এন্ড টিস্যু অ্যাকর্ডিং টু দেয়ার প্রলিফারেটিভ ক্যাপাসিটি। যদিও আজকে আমরা ইনফিনিট স্টার বলেছিলাম, না সরি 3 স্টারই বলেছিলাম। সেল সাইকেল, স্টেম সেল, কার্সিনোজেন, p53 জিন, চাইল্ডহুড টিউমার, occupational agent associated with cancer বা occupational carcinoma, locally malignant tumor, carcinoma in situ, HIV associated tumor, amyloidosis, carcinoma versus sarcoma, এগুলো একটু দেখে নেবেন আর কি, কুকেনবার্গ টিউমার। আচ্ছা, সো হোপফুলি আপনারা ক্লিয়ার। ইট ইজ নট গোয়িং টু বি ইজি, বাট ইট ইজ গোয়িং টু বি ওর্থ ইট। যেহেতু আপনার ডিপ্লোমা পরীক্ষার জন্য পড়ছেন, নিজের বেস্ট ইফোর্ট দেন যাতে আরো একটা শিশু না পড়া লাগে। এখন খারাপ ভাবে পড়লে আবারও পরে যে পড়া লাগবে। তো আপনি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করেন যেন আপনি চান্স পান, একটা সিট থাকলে যেন আপনিই পান, সেভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি এখন যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ছাড়া আমাদের পথ চলা কঠিন হয়ে গেছে। তো কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে বা ক্লাস কেমন লেগেছে কোনো কমেন্ট থাকলে একটু করতে পারেন। ফ্লোর ইজ টোটালি ভাইয়া একদম ফার্স্ট পেজে ওখানে যে 1 নাম্বার টপিকটা বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার, ওখানে তো আসলে নামগুলো দেওয়া আছে যে কোনগুলা বিনাইন কোনগুলা ম্যালিগন্যান্ট, পুরা মানে আপু আপনার কথা অনেক কাটা কাটা আসছে, একটু আবার। আমাদের আপু যে কথা ফার্স্ট কিছু পেজটা বুঝতে আছে। পারেনি, কাটা কাটা এসেছে। হ্যালো জি ভাইয়া, আমাদের যে একদম জি আপু ফার্স্ট শুনতে পেজটা পাচ্ছি। বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার, ওখানে যে মানে আলাদা করে দেওয়া আছে পুরা চারটাই কি হ্যাঁ পড়তে আপু হবে শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া? আচ্ছা, এই ফার্স্ট পেজে চার্টটা বিনাইন খুব কঠিন সেটা না,
হ্যাঁ বুঝতে পারছি আপু, আমি বলতেছি এই চারটা সব রিডিং পড়বেন, প্লাস এখান থেকে লাইক ব্লাড সেল এন্ড রেড সেল এখান থেকে কোন কোন ক্যান্সার হয় সেটা একটু জানবেন। তারপরে আমি আরেকটা পয়েন্ট ইন্ডিকেট করেছি, সেটা হচ্ছে নো বিনাইন ফর্ম, নো বিনাইন ফর্ম টিউমার্স হ্যাভিং নো বিনাইন ফর্ম, যেগুলো বোল্ড হরফে লেখা এটা পড়বেন। এবং লাস্ট অফ অল আমি যেটা বলেছি হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট, মোটামুটি এগুলো পড়লেই হবে। পাশাপাশি আমি আরো একটি বলেছিলাম, সেটা হচ্ছে টিউমার অফ বোন, খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস পড়লে হবে ইনশাআল্লাহ এখান থেকে। জি আচ্ছা, আর কিছু? না না ভাইয়া। ভাইয়া এই ক্লাস কেমন লেগেছে কবে বলবেন, কোনো কিছু ভাইয়া পরীক্ষাটা কবে হবে? রিকমেন্ডেশন আছে কিনা? জি আপু বুঝি না। ভাইয়া পরীক্ষা কবে হবে নিউপ্লাসিয়া? ভাইয়া নিউপ্লাসিয়া পরীক্ষাটা পরীক্ষা কবে আমি হবে? অফিসে কথা বলবো। আচ্ছা আমি অফিসে কথা বলে এটা জানাই দিব আর কি, অফিস থেকে বলে দিবে। আচ্ছা ডক্টর রওশন জাহান আপু কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন, বলেন। আপু হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন কি? আচ্ছা জি ভাইয়া বলবো। হ্যাঁ আপু বলেন, শিওর। ভাইয়া অনকোজেন, প্রোটো অনকোজেন, অনকোজেনিক প্রোটিন এগুলা ক্যারেক্ট করে বলা যাবে? হ্যাঁ অবশ্যই। প্রথমত আপনি লেকচার শিটটা ফলো করেন। প্রোটো অঙ্কোজিন, প্রোটো অঙ্কোজিন হচ্ছে নরমাল সেলুলার জিন, প্রোটো অঙ্কোজিন নরমাল সেলুলার জিন। অঙ্কোজিন কি? যখন এই প্রোটো অঙ্কোজিনে কোনো মিউটেশন হচ্ছে সেটা হচ্ছে অঙ্কোজিন। আর অঙ্কোপ্রোটিন হলো এই অঙ্কোজিনের যে প্রোটিনটা ইনকোড করছে সেটা হচ্ছে অঙ্কোপ্রোটিন। ক্লিয়ার? জি ভাইয়া। আর ব্রাফ মিউটেশনটা যেন কি এটা বললেন ভাইয়া? আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস, হোপফুলি দেখার সম্ভাবনা খুবই কম। তারপরে এই যে নিওপ্লাজম, জেনেটিক্স, সিস্টেমিক ফার্মাকোলজি, কোনো কোশ্চেনে ভাইয়া বুঝতে অসুবিধা হলে আমাকে নক দিবেন। জি বলেন। ব্রাফ মিউটেশন হচ্ছে প্রোটো অনকোজেন বললেন? সরি লাস্টের দিকে যে বললেন ব্রাফ মিউটেশন, ওটা কি প্রোটো অনকোজেন? হ্যাঁ ব্রাফ হচ্ছে একটা প্রোটো অঙ্কোজেন, ঠিক আছে, বিআরএফ, ঠিক আছে। ভাই একটা প্রস্তাবনা ছিল। জি আপু শিওর বলেন। মানে আমাদের জন্য একটা চ্যাট বক্স করার মানে ওপেন করার কথা ছিল আর কি, মানে যাতে করে যে ওপেন করা হয়েছে। আপনার কোন ব্যাচ, 3 না 4? 4। হ্যাঁ চ্যাট বক্স ওপেন আছে, এই যে চ্যাট বক্স ওপেন আছে, আমিও অ্যাড আছি সেটাতে। যদি আজকে খোলা হয়েছে, আস্তে আস্তে সবাইকে এটা অ্যাড করে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সবাইকে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা আর কিছু? তো চ্যাট বক্সে আমরা সবাই অ্যাড থাকবো, ঠিক আছে। আর কোনো কথা বা আর কোনো কিছু বলার আছে কিনা? না থাকলে ক্লাসটা আজকে এখানে শেষ করছি। ভাইয়া আজকে ক্লাসটা ভালো ছিল, অনেক বড় টপিক, আচ্ছা সবকিছু মিলে আসলে খুব ভালো থ্যাংক ইউ ভাই, পড়াচ্ছে। আজকে আপনার ক্লাসটা বোর হয়ে অনেক ভালো গিয়েছিলেন। ছিল। আচ্ছা থ্যাংক ইউ। জি আসলে ভাই, আমি ধন্যবাদ। সবসময় চেষ্টা করি যেন ক্লাসের পরে আপনার আবার অনেক হাতটায় বেড়াতে না হয়। জি ভাই, ক্লাস কিন্তু খুব সহজে নেওয়া যায়, ক্লাস নেওয়াটা খুব কঠিন না, বাট পরীক্ষার কোশ্চেনের সঙ্গে কোরিলেট করে নেওয়াটা বেশ টাফ হয়ে যায়, ঠিক আছে, আর এই জন্য একটু লেন্দি হয়ে যায় আসলে। জি ভাই। ভাইয়া ভাইয়া শীতের যে স্লাইড গুলো নাই একটু যদি কষ্ট করে তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে আমি ভালো আজকে হতো। দিয়ে দিব ইনশাল্লাহ, এই জি ভাই, ডিপ্লোমা 3 আর থ্যাংক ইউ। 4 আমি আজকে দিয়ে দিব। আর ভাইয়া হোপফুলি আমি আবারও বলতেছি, আপনার সাথে আমার লাস্ট ক্লাস খুব সম্ভবত, তারপরেও কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন এই জি ভাই, টপিক অবশ্যই। গুলাতে। ভাইয়া আজকের ক্লাসে তো মুখস্থ করার জিনিস বেশি ছিল, এখন আপনি যেগুলো দাগিয়ে দিয়েছেন, যেগুলো মুখে বলেছেন, ওগুলো করলে কি শুধু হবে না এর বাইরে গুলোও করতে হবে? আপনি এগুলো করেন আপু আগে, তারপরে যদি বাইরে পারেন সেগুলো দেখেন। না আগে ভাইয়া এগুলো করেন। এগুলোই অনেক বেশি। এগুলো অনেক বলেছেন আজকে। আপনি এগুলো ভালো মতো করলে একটা কোশ্চেনও ইনশাল্লাহ আটকাবে না। শুধু ঠিক আছে ভাইয়া। ট্রান্সলোকেশনে কিছু কোশ্চেন আসে, তো ওগুলা শুধুমাত্র মেডিসিন ফ্যাকাল্টিতে আসে, ওটা ফ্যাকাল্টির মধ্যে পড়ায় দেওয়া হয়, ওই জি ভাইয়া ঠিক আছে, জেনাটোলজির মধ্যে, এটা অঙ্কোলজির মধ্যে দরকার নাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। ভাইয়া আপনি আর আচ্ছা ক্লাস নেবেন না? ধন্যবাদ। ভাইয়া আপনাদের ব্যাচে আমার আর কোনো ক্লাস নাই। হ্যালো ভাইয়া, ওই যে আমার তো সিস্টেমিক যে ইয়েটা পড়েছিলেন যে ফার্মাকোলজি স্যার ভাইয়া, ওটা তো আমি আসলে পড়তে পারি নাই, শিখছিলাম। এখন ওইটাতে আমার অনেক কোশ্চেন আছে, ওগুলো কিভাবে করবো আপনাকে? আচ্ছা আপু ওটা হচ্ছে তো গ্রুপে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা একবার দেখে নেবেন প্লিজ, ঠিক আছে। তারপর যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে আমাকে ডিরেক্টলি ইনবক্সে নক দিয়েন, অসুবিধা নাই, ওকে ভাইয়া। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনারা সবাই
ডিপ্লোমা পরীক্ষায় ভালো করেন, চান্স পেয়ে যান, এই শুভকামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।